হ্যাঁ, লাইভটা শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবু নাহিদ। আহ, আমরা এমআরসিএস পার্ট এর আজকে আমাদের রুটিন অনুযায়ী যে 3 নাম্বার লেকচার সেইটা নিয়ে আমরা আজকে শুরু করব। এখন আজকে আমাদের টার্গেট একটু বড়, সেটা হচ্ছে যে এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি এবং হচ্ছে যে বডি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, এই 3টা টপিক আমাদের পড়ানোর ইচ্ছা। তবে এইখানে যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে নিউরোলজি এটা খুবই শর্ট একটা টপিক, এবং বডি ফ্লুইডটা একটু বড় হলেও ওইখানে আসলে খুব বেশি কিছু এক্সপ্লেইন করার ব্যাপার নাই। খালি আমি আপনাদেরকে জানাই দিব যে কোন কোন জিনিসগুলি আপনাকে টাচ করতে হবে, আর যেগুলি কিছু ব্যাপার আছে এক্সপ্লেইন করা সেগুলি আপনাদেরকে বলবো। এবং যথারীতি প্রত্যেকটা টপিক পড়ার পরে ইএমআরসিএস এর রিলেটেড কি কি প্রশ্ন আছে ওগুলি আমরা একটু দেখবো। আজকে হচ্ছে আমাদের সেশনটা একটু লম্বা হতে পারে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। তবে প্রথম যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজিটা আপনার এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এমআরসিএস এর জন্য। আজকে কয়েকটা টপিকই আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছর ওইখান থেকে প্রশ্ন আসেই, 100% সবসময় আসে। তো ওইগুলি আমরা একটু দেখবো যে কি কোন কোন জায়গা থেকে এই প্রশ্নগুলি রেগুলার আসতেছে। আর এন্ডোক্রাইনোলজিটা আমরা একটু কোরিলেট করার ট্রাই করবো আজকে। এন্ডোক্রাইনোলজি তো বেসিক্যালি হচ্ছে যে অনেকগুলি হরমোন, সব সময় মনে হয় যে হচ্ছে যে মাথায় থাকে না, তাই না? যে হচ্ছে যে পুরো যদি জিজ্ঞেস করা যায় হরমোনের কাজ কি, এগুলো যদি একটু কোরিলেট করা যায় তাহলে আমরা এটা মাথায় রাখতে পারবো। তাহলে আমরা আজকের সেশনটা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার শুরু করছি। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে আমাদের যে পিডিএফ ফাইলটা আছে ওইটা একটু দেখি যে এন্ডোক্রাইনোলজিতে আমরা কি কি জিনিস অ্যাড করে রাখছি। প্রথমে যদি আমরা এন্ডোক্রাইনোলজিতে দেখি তাহলে প্রথমেই আপনার ক্লাসিফিকেশনটা আমরা অ্যাড করেছি। এটা আপনি কিন্তু ইএমআরসিএস এর এক্সপ্লেনেশনের মধ্যে নাই, কিন্তু ক্লাসিফিকেশন থেকে কিন্তু কিছু প্রশ্ন আসে। এই কারণে আমরা এটাকে হচ্ছে যেভাবে ক্লাসিফাই করা, স্পেশালি হচ্ছে কেমিক্যাল নেচার, কোন হরমোনের কেমিক্যাল নেচার কোনটা, এইটা একটা ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন। এবং আরেকটা হচ্ছে যে রিসেপ্টরের লোকেশনটা কোথায়, এইটা থেকেও কিন্তু হচ্ছে যে আপনার প্রশ্ন আসে। তো এই কারণে এই দুইটা জিনিস এখানে অ্যাড করা হয়েছে। আর এর বাইরে ওভারঅল আমাদের বডির যতগুলি হরমোন আছে প্রত্যেকটারই ইন শর্ট কি কি কাজ করে এটা হচ্ছে যে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন, এটা হচ্ছে যে আপনার ওভারঅল আইডিয়াটাকে সলিডিফাই করতে হেল্প করবে। হ্যাঁ, তো এগুলি নিয়ে আমরা এই জন্য খুব বেশি ডিসকাস করব না। আমাদের মেইন যে টপিক আমাদের পরীক্ষার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে আমাদের স্ট্রেস রেসপন্স বা রেসপন্স টু সার্জারি। এন্ডোক্রাইনের সাথে এই জিনিসটা রিলেটেড বলে আমরা এইটাকে হচ্ছে যে আগে গুরুত্ব দিয়ে পড়বো। এটা পড়ার পরে আমরা আবার যেগুলি স্ক্রল করে আসলাম সেগুলো আবার আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গাগুলি আমরা ডিসকাস করি। তো প্রথমে আমরা টার্গেট করবো হচ্ছে রেসপন্স টু সার্জারি, এই টপিকটাতে। রেসপন্স টু সার্জারি বলতে কি, যে আমরা যেহেতু সার্জনই হব, আমাদের টার্গেট এমআরসিএস করার পরে হোক আর যেভাবে হোক যে সার্জন হওয়া, তো সুতরাং হচ্ছে যে একটা সার্জারির পরে আমাদের বডিতে বেসিক্যালি কি কি চেঞ্জ আসে, এই জিনিসটাই হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের বেইলি অ্যান্ড লাভের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা কি, যে মেটাবলিক রেসপন্স টু সার্জারি। অর্থাৎ দেখেন যে একটা পুরো চ্যাপ্টার কিন্তু ডেডিকেটেড, এবং একদম ফার্স্ট চ্যাপ্টারটাই কিন্তু বেইলি অ্যান্ড লাভের ডেডিকেটেড কিসের জন্য, আপনাকে জানানোর জন্য যে একটা সার্জারির পরে আপনার বডিতে কি কি চেঞ্জ আসছে। তো এই জিনিসটা যদি আপনি জানতে পারেন তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে হচ্ছে সার্জারির পরে এই এই চেঞ্জগুলি আসতেছে। সুতরাং আমি যদি একটা স্মুথ সার্জারি করতে চাই বা আমার পেশেন্টকে একটা ইজি পোস্ট অপারেটিভ রিকভারি করাতে চাই, তাহলে আমাকে কোন কোন ফ্যাক্টরগুলি মাথায় রাখতে হবে, অর্থাৎ কোন কোন জিনিসগুলি করলে আমি এই রেসপন্সটাকে মডিফাই করে আমার ফেভারে আনতে পারবো, অর্থাৎ সার্জনের ফেভারে, পেশেন্টের ফেভারে আনতে পারবো। এই জিনিসটা বোঝার জন্য এই চ্যাপ্টারটা খুব 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 গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি হচ্ছে রিডিং করতে যান দেখবেন যে খুব ইজিলি কিন্তু লিখা নেয়। আপনি বেইলাইন লাভে যদি পড়েন সেক্ষেত্রেও দেখবেন যে এটা খুব সহজ পাঠ্য বা সুখপাঠ্য না। আমরা সেটাকে একটু মডিফাই করে আপনাদের সাথে ডিসকাস করব যাতে সহজে আপনাদের এটা মাথায় রাখা যায়। তাহলে আমরা হচ্ছে যে আমাদের ডিসকাশনটা শুরু করি, আমরা পেইন্টিং এ চলে যাই। আচ্ছা, আমরা একদম বেসিক জিনিসপত্র, একদম সহজ জিনিসপত্র পড়বো, এবং এটার মাধ্যমে আমরা বেসিক্যালি মোটামুটি ম্যাক্সিমাম হরমোনের কি কাজ আছে সেটা সম্পর্কে আমরা জেনে যাব। তো আমি প্রথমে হচ্ছে যে আমাদের বডির একটা
সিমেট্রিক্যাল ডায়াগ্রাম আঁকি। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করছি, আমরা জানতে চাচ্ছি রেসপন্স টু সার্জারি, সার্জারির পরে আমাদের বডিতে কি কি চেঞ্জ হচ্ছে, কারা চেঞ্জ আনছে, কি চেঞ্জ আছে, এটা আমরা জানতে চাচ্ছি। তাহলে এইটা হচ্ছে যে আমরা প্রথমে একটা স্কিন আঁকলাম, আমি এটাকে এখানে নাম দিই হচ্ছে স্কিন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা একটা ব্লাড ভেসেল আঁকি, আমরা এখানে একটা ব্লাড ভেসেল আঁকলাম। ব্লাড ভেসেলের ভিতরে কি আছে, এটার ভিতরে হচ্ছে যে আমাদের ভেসেলের ব্লাড আছে। আচ্ছা, ব্লাড ভেসেল। আর ইন বিটুইন এই জায়গাতে কি থাকলো, এই জায়গাতে হচ্ছে যে নর্মাল টিস্যুগুলি আছে। তাহলে আমরা অপারেশনের সময় কি করি, আমরা বেসিক্যালি সহজ বাংলায় কি করি, কাটাকাটি করি, তাই না? তো তাইলে আমরা প্রথমে এখানে একটু কাটাকাটি করে ফেলি। ধরেন আমি হচ্ছে যে কেটে ফেললাম, কেটে ফেললে কি হবে, আমার এখানে একই সাথে কি হচ্ছে, আমার স্কিন কিন্তু ব্রিচ হচ্ছে, তাই না? আমার স্কিন কিন্তু একদম ব্রিচ হয়ে যাচ্ছে, এই জায়গাটা পুরোটাও ধরেন আমার হচ্ছে কাটা গেল। তাহলে কি হচ্ছে, এখানে আমার স্কিনটা ইনজিউর্ড হচ্ছে, তাই না? কারণ স্কিন তো কাটা গেল। স্কিনে কি আছে, আমরা জানি যে স্কিনে কিন্তু প্রচুর পেইন রিসেপ্টর আছে, তাই না? তার মানে কিন্তু রোগী পেইন হবে। তারপরে কি হচ্ছে, মাঝে যে টিস্যুগুলি আছে এই টিস্যুগুলি কিন্তু ড্যামেজ হচ্ছে। আবার কি হচ্ছে, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম সেটা ড্যামেজ হচ্ছে। এবং একই সাথে কি হচ্ছে, আমার কিন্তু ব্লাড লস হচ্ছে, তাই না? টোটাল তাহলে দেখেন যে বেসিক্যালি যে কোনো একটা সার্জারির পরে এই জিনিসগুলি কিন্তু হচ্ছে যে আমাদের হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখেন, যে প্রথম কথা আমরা একটা টিস্যু আমরা আমরা কি করছি, আমি বারবার বলছি যে আমরা জানতে চাচ্ছি যে সার্জারির পরে আমাদের বডিতে কি কি চেঞ্জ হয়, কারা এই চেঞ্জগুলি নিয়ে আসে। আমরা এখন প্রথমে জানছি কারা এই চেঞ্জগুলি নিয়ে আসে। তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা দেখলাম যে আমাদের উপরে এখানে হচ্ছে এটা স্কিন, তারপরে হচ্ছে এটা টিস্যু, তারপরে হচ্ছে যে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের এটা কি এন্ডোথেলিয়াম, আর এটা হচ্ছে ব্লাড। এখন আমি অপারেশন করছি, আমি কাটলাম, আমি স্কালপেল দিয়ে আমি একটা ইনজুরি করে ফেললাম। তখন কি হচ্ছে দেখেন, স্কিন কিন্তু ইনজিউর্ড হলো, স্কিনে কি থাকে, প্রচুর পেইন রিসেপ্টর থাকে, তাই না? তার মানে রোগীর কিন্তু প্রচুর পেইন হবে। তারপরে কি হচ্ছে, প্রচুর টিস্যু ড্যামেজ হবে, তাই না? তারপরে আর কি হবে, এইখানে আমাদের যে ব্লাডের যে এন্ডোথেলিয়াম আছে এন্ডোথেলিয়ামটা ড্যামেজ হবে। আর কি হবে, আমাদের কিন্তু প্রচুর ব্লাড লস হবে। ব্লাড লস হলে আলটিমেটলি কি হয়, আমরা জানি হচ্ছে যে হাইপোভলেমিয়া হয়। তাহলে দেখেন এখন কি কি ঘটনা ঘটবে। আমরা জানি যে আমাদের বডিতে কি আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা কি কি পার্ট আছে আপনারা জানেন। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তাই না? অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। তো আমরা সব সময় জানি যে কি, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন কাজ করে, যখন কোনো জরুরি অবস্থা জারি হয় বডিতে, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। আর যখন বডি রেস্ট পিরিয়ডে থাকে, রেস্টিং ফেজে থাকে, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। এটা আমরা ছোটকাল থেকেই দেখে আসছি যে আমাদের পিছনে যদি একটা বুল বা ষাঁড় তাড়া করে, তাহলে কি হয়, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। আবার যখন খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিতে যাই, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়। তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝে যাচ্ছি কি, যে যেহেতু একটা সার্জারি, তার মানে কি এখানে আবার প্রচুর পেইনও হচ্ছে। বডির তাহলে রেসপন্সটা কি হবে, যে আপনার বডি তখন চিন্তা করবে যে আমি ইনজিউর্ড হচ্ছি, আমাকে এখান থেকে প্রোটেক্ট করতে হবে। সে তখন অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে কিন্তু অ্যাক্টিভেট করে ফেলবে। তাহলে দেখেন, আমরা একটা সার্জারির পরে একজন প্লেয়ারকে কিন্তু প্লে গেলাম, সেটাকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখেন, যে আপনার কি হচ্ছে, এখানে কিন্তু টিস্যু ড্যামেজ হচ্ছে, তাই না? তো টিস্যু ড্যামেজ হলে কি হয়, আমরা জানি, আমরা কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে আসছি যে প্যাথোলজিতে যে কোনো জায়গাতে ড্যামেজ হলে ওইখানে কি শুরু হয়, ইনফ্লামেশন শুরু হয়, তাই না? ইনফ্লামেশন মানে কি, ইনফ্লামেশন মানেই হচ্ছে আমরা জানি যে ওইখানে কি আসবে, নিউট্রোফিল আসবে, তারপর ম্যাক্রোফেজ আসবে, প্লেটলেট আসবে। এরা তারপর কি করবে, ওই জায়গাতে কিন্তু বেশ কিছু সাইটোকাইন রিলিজ করবে। নরমালি কি কি ধরনের সাইটোকাইন রিলিজ করে, আমরা জানি টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2 ইত্যাদি ইত্যাদি, প্রোস্টাগ্ল্যান্ডিন, তাই না? এগুলি বেশ কিছু সাইটোকাইন রিলিজ হয়। কোন সাইটোকাইনগুলি রিলিজ হয় এটা আমাদের জন্য অতটা জরুরি না। বাট সহজ ব্যাপার হচ্ছে কি, যে টিস্যু ড্যামেজের কারণে আমাদের কি হবে, আমাদের বডিতে ইনফ্লামেশন হবে। এবং এই ইনফ্লামেশনগুলির কারণে কি হচ্ছে, বেশ কিছু সাইটোকাইন রিলিজ হচ্ছে। এবং এরা কি করে, আমরা কিন্তু আমাদের হেমাটোলজি ডিসকাশনে দেখে আসি যে বডিতে যখন কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, তখন কি হয়, আমাদের বডিতে কিন্তু অ্যাকিউট ফেজ প্রোটিনগুলি বেড়ে যায়। তার মানে কি, আমাদের বডিতে তখন অ্যাকিউট ফেজ রেসপন্স ডেভেলপ করবে, তাই না? যে বেসিক্যালি অ্যাকিউট ফেজ রেসপন্স মানে কি, যে আমাদের বডিতে একটা অনগোয়িং ইনফ্লামেশন হচ্ছে, তাই না? তার মানে অ্যাকিউট ফেজ রেসপন্স বলতে বেসিক্যালি বোঝায় অনগোয়িং ইনফ্লামেশন। তাহলে দেখেন, আমরা সেকেন্ড প্লেয়ার পেয়ে গেলাম আমাদের সার্জারির পরে কি ঘটনা ঘটছে সেটা, তাই না? আচ্ছা, আমরা জানি সহজ বাংলায় যদি আমরা বলি, ইনফ্লামেশন উদ্দেশ্য কি, যে সার্জারির কারণে বডিতে যে ইনজুরিটা হয়েছে সে সেটাকে কন্টেইন করতে চায়, অর্থাৎ এর থেকে বেশি বাড়াইতে দিতে চায় না। এবং দুই নাম্বার কি, এই জায়গাটা রিপেয়ার করতে চায়। আমরা কি পড়ে আসছি, ওন হিলিং চ্যাপ্টারে দেখে আসি যে যে কোনো জায়গায় ওন হিল করতে হলে প্রথমে কি করতে হয়, ইনফ্লামেশন হইতে হয়, তাই না? তো এই কারণে কিন্তু ইনফ্লামেশন হওয়াটা খুব জরুরি, কারণ ইনফ্লামেশন যদি না হয় তাহলে কি হবে না, আপনার কিন্তু হিলিং কখনোই হবে না। তাহলে আমরা দুইজন প্লেয়ার পেয়ে গেলাম।
পেইন এবং ইমার্জেন্সি কন্ডিশনের জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে পেলাম, টিস্যু ড্যামেজের কারণে ইনফ্লামেশনের কারণে আমরা পেলাম হচ্ছে অ্যাকিউট ফেজ রেসপন্স। এরপরে আমরা আসি হচ্ছে যে 3 নাম্বার ঘটনা কি হচ্ছে দেখেন, এইখানে যেহেতু আপনার কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে ব্লাড ভেসেল কাটা গেছে, তাই না? সার্জারির পরে কি হয় আমাদের কিন্তু হচ্ছে ব্লাড লস হয়, তাই না? ব্লাড লস হলে কি হবে আমরা জানি যে হচ্ছে যে আমাদের বডিতে হচ্ছে যে হাইপোভলিমিক কন্ডিশন তৈরি হবে, এবং আমরা এতদিন কার্ডিয়াক ফিজিওলজি ডিসকাশনে দেখে আসছি কি হাইপোভলিমিয়া হলে কি হয়, বডিতে ব্লাড ভলিউম কমে গেছে, তাই না? সেক্ষেত্রে তখন কি হয়, রেনাল ফিজিওলজিতে আমরা দেখে আসছি ভলিউম যখনই কমে যাবে তখন বডি কি করবে, ইউরিনের প্রোডাকশন কিন্তু কমায় দিবে, তাই না? অর্থাৎ সে কি করবে, সে হচ্ছে আমাদেরকে বেশ কিছু হরমোন রিলিজ করবে। এই হরমোনগুলি কি করবে, যাতে হচ্ছে আপনার বডি থেকে এক্সেস ফ্লুইড আর বের না হয় সেটার চেষ্টা করবে। সেটা সে কিভাবে করবে, সে ইউরিনের প্রোডাকশন কমায় দিয়ে কিন্তু এই কাজটা করবে। সেক্ষেত্রে তাহলে আমরা বুঝে গেলাম যে কোন কোন হরমোন কাজ করবে। আমরা জানি রেনিন, তারপর হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, এই হরমোনটা কাজ করবে, তাই না? সুতরাং হচ্ছে যে আমরা আরেকজন প্লেয়ারকে পেয়ে গেলাম, সেটাকে সে হচ্ছে যে এন্ডোক্রাইন রেসপন্স। তাহলে আমরা 3 নাম্বার প্লেয়ারকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের বডিতে বেশ কিছু হরমোন রিলিজ হবে। যেমন একটা আমরা বললাম সেটা কি, সেটা হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, তাই না? তারপরে কি হবে, আমরা জানি যে হচ্ছে যে ইউরিন প্রোডাকশন কমায় দেয় আরেকজন হরমোন কে আছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাই না? যেটার আরেকজন হচ্ছে ভেসোপ্রেসিন। তার মানে ভেসোপ্রেসিন এখানে আসবে। আবার আমরা এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া জানবো, সেটা হচ্ছে যে আমাদের বডিতে কিন্তু একটা স্ট্রেস হরমোন আছে। এই স্ট্রেস হরমোনটা কি, এটা হচ্ছে যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে এই হরমোনটা কিন্তু রিলিজ হয়, এবং এই স্ট্রেস হরমোনের নাম হচ্ছে, আমি যদি এটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালারে দেখাই, সেটা হচ্ছে কর্টিসল। স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল। যেহেতু সার্জারি একটা স্ট্রেস কন্ডিশন, সুতরাং এখানে কি হবে, এখানে কিন্তু কর্টিসলও রিলিজ হবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা আমাদের 3 নাম্বার প্লেয়ারকে পেয়ে গেলাম যারা বডির চেঞ্জগুলির জন্য দায়ী আফটার সার্জারি, সেটা হচ্ছে কি এন্ডোক্রাইন রেসপন্স। 4 নাম্বার কাকে পাচ্ছি আমরা, আমাদের দেয় যে আমরা কি বলছি এখানে দেখেন যে আমাদের কিন্তু এন্ডোথেলিয়ামও কিন্তু ড্যামেজ হবে, তাই না? তো এন্ডোথেলিয়াম ড্যামেজ হলেও কি হবে, এন্ডোথেলিয়ামে কিছু রেসপন্স তৈরি করবে। তার রেসপন্সটা কি, আপনি চিন্তা করে দেখেন যে এই জায়গাতে হচ্ছে যে একটা ইনজুরি হয়েছে, তাই না? তার মানে কি, এই জায়গাটা যদি রিপেয়ার করতে হয়, তাহলে রিপেয়ার করার জন্য যেগুলি লাগবে, কারা লাগবে, কার্বোহাইড্রেট লাগবে, প্রোটিন লাগবে, ফ্যাটের এনার্জি লাগবে, তাই না? তো এই যে সাবস্ট্রেটগুলি, এই সাবস্ট্রেটগুলি কিভাবে এই জায়গাতে যাবে, এই জায়গাতে কিন্তু বেসিক্যালি যাবে হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে। তাহলে কি হচ্ছে, আপনার কি করতে হবে, এই জায়গাটা যদি হিল করতে হয় তাহলে কিন্তু আপনার ভেসেলের পারমিয়াবিলিটি বাড়াই দিতে হবে, যাতে সহজে ব্লাড ভেসেল থেকে যে সাবস্ট্রেটগুলি রিপেয়ার করবে তারা ব্লাড ভেসেল থেকে বাইরে যেয়ে টিস্যু ড্যামেজের জায়গাতে যেতে পারে, তাই না? তাহলে কি পাচ্ছি আমরা, ভাস্কুলার এন্ডোথেলিয়ামের আমরা একটা কিন্তু রেসপন্স পাচ্ছি। এই রেসপন্সটা কি, তার মেইন রেসপন্স হচ্ছে যে সে ভেসো ডাইলেটেশন করবে এবং ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়াই দিবে। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে 4 জন প্লেয়ারকে পেয়ে গেলাম, বোঝা গেছে? তাহলে আমাদের টোটাল কি কি জিনিস হচ্ছে, আমরা 4জনকে পাচ্ছি আফটার সার্জারি যারা রেসপন্স তৈরি করছে। একজন হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একজন ইনফ্লামেশনের কারণে অ্যাকিউট ফেজ রেসপন্স, তারপরে কি এন্ডোক্রাইন ফ্যাক্টর আছে, কিছু কিছু হরমোন রিলিজ হবে, আর ভাস্কুলার এন্ডোথেলিয়াম কি করবে, ভাসেল পারমিয়াবিলিটি বাড়ায় দেবে। এই হচ্ছে আমাদের সার্জারির পরে আমাদের রেসপন্স। এবার আমরা দেখি যে ঠিক এক্স্যাক্টলি কি কি রেসপন্স হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে 4জনকে পেলাম। আচ্ছা, এখন তাহলে আমরা দেখবো যে হচ্ছে যে এই যে 4জন প্লেয়ার এরা অ্যাক্টিভেট হওয়ার কারণে বডিতে কি হয়, কিছু মেটাবলিক চেঞ্জ আসে। হ্যাঁ, এই মেটাবলিক চেঞ্জগুলির কারণে যে রেসপন্সটা আলটিমেটলি তৈরি হচ্ছে, এটাকে আরেকটা নামও দেওয়া হয়েছে। সেটার নাম কি, সেটার নাম হচ্ছে স্ট্রেস রেসপন্স, তাই না? যেহেতু সার্জারি হচ্ছে একটা স্ট্রেস কন্ডিশন, সুতরাং এখানে কি হচ্ছে, এখানে কিছু রেসপন্স তৈরি হচ্ছে। এই রেসপন্সগুলো মেইনলি কি ধরনের রেসপন্স, এগুলো হচ্ছে এন্ডোক্রাইন এবং মেটাবলিক রেসপন্স। এই রেসপন্সটাকে বলা হচ্ছে কি স্ট্রেস রেসপন্স। এখন তাহলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে স্ট্রেস রেসপন্সের কারণে বডিতে কি কি ধরনের মেটাবলিক চেঞ্জ হয়, এবং কোন কোন হরমোন বাড়ে, কোন কোন হরমোন কমে, কোন কোন হরমোন একই রকম থাকে। এই জিনিসটা আমরা এখন হচ্ছে যে দেখবো। তাহলে আমরা এখন কি পড়বো, আমরা পড়ছি হচ্ছে স্ট্রেস রেসপন্স। তাহলে আমরা যদি প্রথম থেকে আসি তাহলে কি হবে চিন্তা করে দেখেন, যে যখনই হচ্ছে যে আমাদের সার্জারি হচ্ছে তখনই আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেল, তাই না? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়া মানে কি, আমরা জানি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে কি রিলিজ হয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে রিলিজ হয় হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। এবং অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনকে আবার একসাথে কি বলে আপনারা কিন্তু জানেন, এদেরকে বলা হয় হচ্ছে ক্যাটেকোলামিন, তাই না? অ্যাড্রেনালিন প্লাস হচ্ছে নর অ্যাড, এবং এদেরকে একসাথে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে ক্যাটেকোলামিন। তার মানে আমার বডিতে সার্জারি শুরু করা মাত্র কি হবে, ক্যাটেকোলামিনের জোয়ার বয়ে যাবে।
প্রচুর ক্যাটেকোলামিন এসে হাজির হবে, এবং আমরা জানি যে তাহলে কি হবে, আমাদের বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু চালু হয়ে যাবে। সেটা কি আমরা জানি যে তারা হচ্ছে সেক্ষেত্রে হার্ট রেট বাড়ায় দিবে, তাই না? তারপর হচ্ছে যে ফোর্স অফ কন্ডাকশন, হার্টের যে ফোর্স অফ কন্ট্রাকশন আছে, পাম্প করার অ্যাবিলিটি, সেটা বাড়ায় দিয়ে কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিবে, তাই না? তারপরে কি করবে সে হচ্ছে যে জিআইটি, তারপর হচ্ছে স্কিন, যেসব অর্গান মেজর না সেই জায়গাগুলি থেকে ব্লাড রিডিরেক্ট করে নিয়ে আসবে কোথায়, ভাইটাল অর্গানগুলিতে। সেটা কি, যেমন হচ্ছে আমাদের ব্রেইন, তারপর হচ্ছে কিডনি, তারপর হচ্ছে যে আমাদের হার্ট, এগুলিতে হচ্ছে কিন্তু ব্লাডটা রিডিরেক্ট করে ফেলবে, তাই না? এগুলি হচ্ছে কার রেসপন্স? এগুলি হচ্ছে যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে তৈরি হয়। এবং আমরা কিন্তু সহজে এটা জানি, সেটা কি হয় যে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময়, তারপর আমরা যখন স্কিন ইনসিশন দিই, তখন কিন্তু খেয়াল করলে আপনারা দেখবেন কি হয়, আমাদের কিন্তু হচ্ছে হার্ট রেট বাড়তে থাকে, তাই না? এই কি কারণে এই জিনিসগুলি হচ্ছে? এই জিনিসগুলি হওয়ার কারণ হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে খুব সহজভাবে আমরা পড়বো, কঠিন ভাবে যাব না। সেটা হচ্ছে কি, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে তাহলে কি হচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে, ব্রেন কিডনিতে ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে, জিআইটি স্কিন এগুলিতে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, তাই না? তারপরে কি হচ্ছে, ব্রঙ্কোডাইলেটেশন হয়, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি কিন্তু সেখানে হচ্ছে যে বেড়ে যাবে। এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কিন্তু আরেকটা অ্যাক্টিভিটি আছে, আপনাদেরকে আমি আবার মনে করাই দিতে চাই। সেটা কি, তার কিন্তু কি ছিল, টোটাল 5টা রিসেপ্টর ছিল, তাই না? আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 এবং হচ্ছে বিটা 3। বিটা 1 কোথায় কোথায় ছিল আপনাদের আমি একটু মনে করাই দিতে চাই। সেটা ছিল দুই জায়গাতে, একটা ছিল হচ্ছে হার্টে এবং আরেকটা ছিল হচ্ছে কিডনিতে। কিডনিতে সে কি করে, বিটা 1 এর মাধ্যমে কিন্তু সে কিন্তু রেনিন সিক্রেশন বাড়ায় দেয়, তাই না? তাহলে দেখেন, আমরা কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করার জন্য কিন্তু এন্ডোক্রাইনের কিন্তু একজন প্লেয়ারকে পেয়ে গেলাম, সেটাকে রেনিন। এখন রেনিন যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তার মানে কি, রেনিন আলটিমেটলি কার পর্যন্ত যাবে, অ্যালডোস্টেরন পর্যন্ত যাবে, তাই না? তাহলে দেখেন, আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়েই এন্ডোক্রাইনের দুইজন হরমোনকেও কিন্তু পেয়ে যাচ্ছে, সেটা কি, রেনিন এবং হচ্ছে অ্যালডোস্টেরন। আবার এখানে আরেকটা কথা আছে, সেটা কি, সেটা হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আবার আরেকটা কাজ করে, সেটা কি, সে হচ্ছে যে তার কিন্তু হচ্ছে যে ইনসুলিন এবং গ্লুকাগনের উপর ইফেক্ট আছে। যেমন বেসিক্যালি সে কি করে, আলফা 1 যে ব্যাপারটা আছে, আলফা রিসেপ্টরের মাধ্যমে সে কি করে, সে কিন্তু ইনসুলিনের সিক্রেশন কমায় দেয়, হ্যাঁ, এবং বিটার মাধ্যমে সে কি করে, গ্লুকাগনের সিক্রেশন কিন্তু বাড়ায় দেয়। বোঝা গেছে কি? এই জিনিসটাও কিন্তু তাহলে দেখেন, এখানে কিন্তু ইনসুলিন এবং গ্লুকাগনের রেসপন্সটাও কিন্তু চলে আসতেছে। তাইলে কিন্তু দেখেন, আপনি কিন্তু এখানে একটা কিন্তু কোশ্চেন পেয়ে গেলেন। সেটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে সার্জারির পরে নিচের কোন হরমোনটা বাড়ে না, সেখানে যদি ইনসুলিন অপশন থাকে, আপনি কিন্তু তাহলে এখানে দাগায় ফেলতে পারবেন। তাহলে কি, সার্জারির পরে কিন্তু ইনসুলিন বেসিক্যালি বাড়ে না, ইনসুলিন কিন্তু কমে যায়। তাহলে এইটা হচ্ছে যে আমরা এখান থেকে আরো একটা সুন্দর আইডিয়া পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা হরমোনের নাম লিখে ফেলি, সেটা কি, এখানে আরেকজন কে বাড়ে, সেটা হচ্ছে যে গ্লুকাগন। এটা দেখেন কতজন হয়ে গেল, আমরা শুধুমাত্র সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম দিয়ে এন্ডোক্রাইনের তিনজনকে বের করে ফেলছি। এবার তাহলে আমরা আসি হচ্ছে যে কি, আমাদের সেকেন্ড স্টেপে আমরা অ্যাকিউট ফেজ রেসপন্সটা নিয়ে আগে ডিসকাস না করে আমরা আসি হচ্ছে যে আমাদের আমরা অ্যাকিউট ফেজ রেসপন্সটাই ডিসকাস করে ফেলি, সমস্যা নেই। তাহলে হচ্ছে যে সেকেন্ডে আমরা এরপর কি করব, আমরা হচ্ছে আমাদের অ্যাকিউট ফেজ রেসপন্সটা দেখবো। তাহলে আমরা সহজভাবে আমরা জানি যে এটা মানে কি, বেসিক্যালি এটা মানে হচ্ছে যে অ্যাকিউট ইনফ্লামেশন, তাই না? অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য এখানে কি হবে, এখানে আমরা দেখব যে এখানে হচ্ছে যে নিউট্রোফিল আসবে প্রথম দিকে, তাই না? ইনিশিয়ালি তো নিউট্রোফিল আসে, তারপরে কি, ম্যাক্রোফেজও আসবে 2 দিনের মধ্যে। তারপরে কি হবে, প্লেটলেট কিছু রিলিজ করবে। কি রিলিজ করবে আমরা জানি, ইন্টারলিউকিন 1, তারপর হচ্ছে টিএনএফ আলফা, তারপরে কি হয়, ইন্টারলিউকিন 6, তাই না? এগুলি, তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলি কিন্তু রিলিজ করবে। এবং আমরা দেখেন যে ইন্টারলিউকিন 1, টিএনএফ, এগুলি কিন্তু একটা বৈশিষ্ট্য কি, ওরা কি করে, ওরা কিন্তু হচ্ছে যে আমাদের আমাদের বডির কিন্তু হচ্ছে যে ইনফ্লামেশন যেগুলি, এবং হচ্ছে যে আমি এই ডিসকাশনে না যাই যে এরা কি করে, কারণ যেহেতু এটা পরীক্ষার হলে ইম্পর্টেন্ট না, সুতরাং এটা দিলে শুধুমাত্র কঠিন হয়। বাট ইন্টারলিউকিন অ্যান্ড টিএনএফ কিন্তু হচ্ছে যে আমাদের সেপসিস বা সেপটিক শকের একজন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, হ্যাঁ। তবে এটা নিয়ে আমরা বেশি ডিসকাস করবো না, যেহেতু এটা আমাদের পরীক্ষার জন্য অতটা দরকার নেই। তাহলে সহজ বাংলায় আমরা জানলাম যে অ্যাকিউট ফেজ রেসপন্সের কারণে কি হবে, আমাদের হচ্ছে যে প্রচুর সাইটোকাইনস রিলিজ হবে, তাই না? এই সাইটোকাইনস গুলি আলটিমেটলি কি করবে, আমরা কিন্তু একটা টার্ম জানি, তাই না? সেই টার্মটা কি বলে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম কি, সেটার কিচ্ছু না, বডিতে সাইটোকাইনস গুলি যে অ্যাক্টিভিটি সেটা যদি এক্সেস হয়, তাহলে যে এফেক্টটা পড়ে সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। এবং সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের কিন্তু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া হচ্ছে 4টা। এই 4টা ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের খুব ভালোভাবে জানতে হবে
আমি এটা এই জায়গাতে বলছি না, কারণ এটা আমাদের পিডিএফ এও আছে এবং বেসিক্যালি মনে রাখার জিনিস, সুতরাং এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব না। তাহলে আমরা সহজভাবে এখান থেকে টেক হোম মেসেজ কি, অ্যাকিউট ফেজ রেসপন্সের কারণে কি হচ্ছে, প্রচুর সাইটোকাইনস আসছে। এই সাইটোকাইনস গুলির কারণে কি হয়, এরা যদি ইফেক্টটা বেশি করে ফেলে তাহলে কি হবে, আমাদের বডিতে একটা রেসপন্স তৈরি হয়, এটা নাম হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, এবং এদের কিছু ইফেক্ট আছে। কি কি ইফেক্ট আছে এইটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এটা আমরা এখন ডিসকাস করছি না, কারণ এটা আমরা পিডিএফ এ পড়লেই জানতে পারবো, সুতরাং এটা আমরা ফার্দার ডিসকাস করব না। আচ্ছা, এরপরে আমরা তাহলে আসি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি, সেটা হচ্ছে যে এন্ডোক্রাইন রেসপন্স। এন্ডোক্রাইন রেসপন্সটাতে কি হবে, এন্ডোক্রাইন রেসপন্সটাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই যে দেখেন যে আমাদের, তাহলে আমরা কিন্তু এন্ডোক্রাইনের মধ্যে অলরেডি কয়জনকে পেয়ে গেছি চিন্তা করে দেখেন, রেনিনকে পাইছি, অ্যালডোস্টেরনকে পাইছি, গ্লুকাগনকে পাইছি। তাহলে আমরা এখন একদম প্রথম থেকে আসি, আমরা কি বলছি আপনি চিন্তা করে দেখেন যে হচ্ছে আমাদের বডির স্ট্রেস হরমোনকে, আমাদের বডির স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল। বোঝা গেছে? আপনার সবসময় মাথায় রাখবেন, এটা শুধুমাত্র যে হচ্ছে যে আপনার সার্জারি পরে হবে তা না, বডির যে কোনো স্ট্রেস কন্ডিশনে কি হয়, আমাদের কিন্তু কর্টিসল রিলিজ হয়। এবং কর্টিসল মানে হচ্ছে যে সে বডিতে জরুরি অবস্থা ঘোষণা করলো। বাংলাদেশের প্রেসিডেন্ট যেমন জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, তখন শরীরের নিয়ম কানুন, বাংলাদেশের নিয়ম কানুন চেঞ্জ হয়ে যায়, ঠিক একই রকম ভাবে কর্টিসল হচ্ছে সেম কাজটা করে, সে বডিতে একটা জরুরি অবস্থা জারি করে ফেলে। জরুরি অবস্থা জারি করে তার উদ্দেশ্য কি থাকে, সে তার সব সৈন্য সামন্ত পুরো বডি থেকে যা কিছু আছে সবাইকে সে তার হচ্ছে সেন্টার ক্যান্টনমেন্টে নিয়ে আসে। ক্যান্টনমেন্টটা কি, ক্যান্টনমেন্টটা হচ্ছে লিভার। এটা হচ্ছে আমরা একটু ডিসকাস করব। কর্টিসলের কাজটা কি হয় তাহলে দেখেন, সে বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে যে কর্টিসল প্রথম যেটা করে কার্বোহাইড্রেটের উপরে তার যে ইফেক্ট, যে সে আমাদের বডিতে হচ্ছে যে গ্লুকোজের পরিমাণ বাড়ায় দেয়। সে কি করে, সে হচ্ছে যে গ্লুকোজের পরিমাণ ওভারঅল বাড়ায় দেয়। সে এই কাজটা কিভাবে করবে, সে গ্লুকোজ ইউটিলাইজেশন কমায় দেয়, অর্থাৎ নর্মালি সেল যে গ্লুকোজ ইউটিলাইজ করে এনার্জি তৈরি করে সেটা সে কমায় দেয়। ফলে কি হচ্ছে, গ্লুকোজগুলি আনইউজ থাকছে এবং বেসিক্যালি গ্লুকোজগুলি সব ফ্রি থাকছে। আর কি করে, সে গ্লুকোনিওজেনেসিসও বাড়ায় দেয়। গ্লুকোনিওজেনেসিস বাড়ায় দিলে কি হবে চিন্তা করে দেখেন, নতুন আরো গ্লুকোজ তৈরি হবে, ফলে আলটিমেটলি কি হচ্ছে, গ্লুকোজের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আপনারা খুব খেয়াল করে শুনবেন, কারণ কর্টিসল যেহেতু হচ্ছে যে সার্জারির পরে রিলিজ হচ্ছে, এবং কর্টিসল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা হরমোন, স্ট্রেস হরমোন, এবং আমি যেটা বললাম যে জরুরি অবস্থা জারির পেছনে দায়ীকে কর্টিসল দায়ী। সুতরাং কর্টিসলের যে ইফেক্টটা আলটিমেটলি ওভারঅল আফটার সার্জারি, এটাই হচ্ছে বডির ইফেক্ট। এই কারণে এটা আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে দেখেন, কার্বোহাইড্রেট যদি আপনি করেন তাহলে কি হচ্ছে, কার্বোহাইড্রেট উপর তার ইফেক্ট কি, সে গ্লুকোজের পরিমাণ বাড়ায় দিচ্ছে। প্রোটিনের উপর ইফেক্ট কি, তার প্রোটিনের উপর ইফেক্ট হচ্ছে যে সে পুরো বডিতে ম্যাসাকার চালায়, সে জাস্ট হচ্ছে ক্যাটাবলিজম করতে থাকে। আপনার বডির চিপাই চুপাই যেই জায়গাতে মাসল হোক আর যাই হোক, সব জায়গাতে সে প্রোটিন ব্রেকডাউন করতে থাকে। তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে যে আমি সব প্রোটিন ব্রেকডাউন করে সবগুলিকে অ্যামাইনো অ্যাসিড বানাবো, অ্যামাইনো অ্যাসিড বানায় সব অ্যামাইনো অ্যাসিড আমি নিয়ে আসবো কোথায়, আমি নিয়ে আসবো আমার ক্যান্টনমেন্ট অর্থাৎ লিভারে। লিভারে নিয়ে এসে তারপর সে কি করবে, এরপর সে ডিস্ট্রিবিউট করবে এটারে, যে যে জায়গাতে বডি ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলোতে রিপেয়ার করার জন্য সে পাঠিয়ে দিবে। বাট সে প্রথমে ইনিশিয়ালি সে কি করবে, পুরো বডির যত মাসল আছে সব জায়গা থেকে সে প্রোটিন ব্রেকডাউন করে তারপর নিয়ে আসবে। এবং এই কারণে কিন্তু সার্জারির পরে দেখবেন যে একটা লোক সার্জারির পরে তার, হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়া। ও আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। কোন পর্যন্ত ছিলাম আমরা, আপনারা কতটুকু শুনেছেন, লিভার পর্যন্ত নাকি? হ্যালো, জি ভাই, লিভার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা কি দেখলাম, যে হচ্ছে যে আমাদের বডির, এই জন্যই কিন্তু যেটা হয় যে যখন হচ্ছে স্ট্রেস রেসপন্সটা বেশি হয়, আপনারা দেখবেন যে হচ্ছে যে সার্জারির পরে একটা রোগী কিন্তু একদম একদম কি বলবো, যে হার্টটার সব দেখা যায়, তাই না? এটার কারণ কিন্তু এটাই যে এক্সেস কর্টিসল লেভেল রিলিজ হয়েছে, আমরা সামহাও অপারেশনটা ভালোভাবে করতে পারি নাই, বা স্ট্রেস রেসপন্স যে যে কারণে তৈরি হয়, যেমন পেইন বলেন, তারপর এক্সেস টিস্যু ড্যামেজ বলেন, এগুলি আমরা ভালোভাবে কন্ট্রোল করতে পারি নাই বলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। তাহলে আমরা কি পেলাম, প্রোটিনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে যে প্রচুর ক্যাটাবলিজম হবে, প্রোটিন ব্রেকডাউন হবে, সবগুলি অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি কোথায় যাবে, লিভারে যাবে। ফ্যাটের ক্ষেত্রে কি হবে, আমি একটু আগে বললাম, যে বেসিক্যালি তখন বডি কি করে, সে কিন্তু গ্লুকোজ এর উপর তার যে
ডিপেন্ডেন্সি সেটা সে কমায় ফেলতে চায়, তাহলে সে এনার্জিটা তৈরি করবে কোথা থেকে? সে তৈরি করবে কিন্তু হচ্ছে যে ফ্যাট থেকে। তাহলে কি হবে, আমাদের যত ফ্যাট স্টোর আছে সবগুলি থেকে তখন কি হবে, ফ্যাট স্টোর থেকে কিন্তু তৈরি হবে হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল। এবং এই ফ্যাটি অ্যাসিডগুলি তারপরে কি হবে, আমরা জানি যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে বডিতে কিন্তু হচ্ছে যে এনার্জি তৈরি করবে। তাহলে দেখেন কি হলো, আপনার কিন্তু হচ্ছে যে বডিতে একই সাথে ফ্যাটও ব্রেকডাউন হচ্ছে ব্যাপক হারে। ফ্যাট ব্রেকডাউন হওয়ার মানে কি, আমরা জানি হচ্ছে লিপোলাইসিস, তাই না? আবার কি হচ্ছে, প্রোটিন ক্যাটাবলিজম হচ্ছে, আর কি হচ্ছে, আপনার কিন্তু গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। এখন আপনাকে আমি আবার একটা সুন্দর জিনিস বলবো, সেটা হচ্ছে যে দেখেন যে গ্লুকোজটা আপনার যখন বেড়ে গেল, তাই না, আপনার ইনিশিয়ালি আমরা কি করছি আপনি মনে করে দেখেন, যে এন্ডোক্রাইন রেসপন্সের কারণে কিন্তু বেসিক্যালি কি হচ্ছে, আপনার ইনসুলিন লেভেলটা কমে যাচ্ছে, তাই না? ওই যে আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি থেকে দেখে আসছি। তাহলে ইনিশিয়ালি কি হয়, সার্জারিতে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে ইনসুলিন কমে যাচ্ছে। বাট কিছুদিনের মধ্যে তখন ঘটনা কি হচ্ছে দেখেন, কিছুদিন বলতে কিছু আওয়ারের মধ্যে তখন কিন্তু আপনার বডিতে কর্টিসলের কারণে প্রচুর পরিমাণে গ্লুকোজ চলে আসে, তাই না? অর্থাৎ বডিতে বেসিক্যালি একটা হাইপার গ্লাইসেমিয়া থাকে। এই হাইপার গ্লাইসেমিয়া রেসপন্সে কিন্তু আবার বডিতে ইনসুলিনের সিক্রেশন বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে ইনিশিয়ালি ইনসুলিন কম থাকবে, বাট কয়েকদিনের মধ্যে বা কয়েক আওয়ারের মধ্যে তারপর আবার কি হবে, এটা হচ্ছে যে আপনার ইনসুলিনের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। এবং ইনসুলিনের পরিমাণটা বাড়লেও খুব একটা লাভ হবে না, কারণ কর্টিসল বেসিক্যালি এর সাথে কি হয়, কর্টিসল কিন্তু হচ্ছে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, ইনসুলিন লেভেল সার্জারির ইনিশিয়ালি কম থাকবে, বাট পরবর্তীতে আস্তে আস্তে বাড়তে থাকে, বাট বাড়তি থাকলেও তার কোনো লাভ নাই, কারণ তখন বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তাহলে এইটা গেল হচ্ছে যে আমাদের কর্টিসলের অ্যাক্টিভিটিগুলি খুব সহজে। এছাড়া আর কর্টিসল কি করে আপনারা জানেন, যে কর্টিসলকে কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে কর্টিসল কিন্তু হচ্ছে যে আমরা জানি যে কি, যে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড, তাই না, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে কি কি থাকে, এখানে অ্যাড্রেনাল কর্টেক্স থাকে, অ্যাড্রেনাল মেডুলা থাকে। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি তৈরি হয়, তিনটা হরমোন তৈরি হয়, তাই না? একটাকে আমরা বলি হচ্ছে যে মিনারেলো কর্টিকয়েড। মিনারেলো কর্টিকয়েড মানে কি, মিনারেলো কর্টিকয়েড মানে হচ্ছে যে অ্যালডোস্টেরন, তাই না? মিনারেলো কর্টিকয়েড। আর কি থাকে, গ্লুকোকর্টিকয়েড। আর কি থাকে, হচ্ছে সেক্স হরমোন, তাই না? এই তিনটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে তৈরি হয়। আচ্ছা, এখন মিনারেলো কর্টিকয়েড মানে হচ্ছে যে অ্যালডোস্টেরন, তাই না? আর গ্লুকোকর্টিকয়েড মানে কি, গ্লুকোকর্টিকয়েড মানে হচ্ছে যে বেসিক্যালি গ্লুকোকর্টিকয়েডটাই হচ্ছে যে আমাদের কর্টিসল, তাই না? আর সেক্স হরমোন তো হচ্ছে যে সেক্স হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন ইত্যাদি আর কি। আচ্ছা, এখন এই কর্টিসলের যে ইফেক্টগুলি আমরা বললাম, এটার বাইরে কিন্তু তার কিছু মিনারেলো কর্টিকয়েড অ্যাক্টিভিটিও আছে, অর্থাৎ সে কিন্তু কিছুটা অ্যালডোস্টেরনের মতো কাজ করতে পারে। এবং আমরা গতদিনের আলোচনা থেকে জানি অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম এবং ওয়াটার অ্যাবজর্ব করে, রিঅ্যাবজর্ব করে, আর কি করে, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন সিক্রেট করে। তাহলে কি হবে, এক্সেস যদি গ্লুকোকর্টিকয়েড অর্থাৎ কর্টিসল বাড়ে, তাহলে কি হবে দেখেন, বডি কিন্তু সোডিয়াম এবং ওয়াটার কিন্তু রিটেইন করবে, তাই না? অর্থাৎ আপনার বডিতে কিন্তু সোডিয়াম বেশ বেড়ে যাবে, ওয়াটারও কিন্তু বেড়ে যাবে। বেসিক্যালি তখন কি হবে, তাহলে দেখেন যে আপনার কিন্তু প্রস্রাবের পরিমাণ কমে যাবে, অর্থাৎ পেশেন্ট কিন্তু অলিগিউরিয়া হবে। এবং এই কারণে কিন্তু খেয়াল করে দেখবেন যে ফার্স্ট পিওডিতে কিন্তু বেসিক্যালি ইউরিন প্রোডাকশন একটু কম থাকে, একটু কনসেন্ট্রেটেড থাকে। তার কারণ হচ্ছে এই যে একটা ইফেক্ট হচ্ছে কর্টিসলের কারণে। আর এছাড়া তো অ্যালডোস্টেরন তো রিলিজ হয়, অ্যালডোস্টেরন ছাড়াও কিন্তু কর্টিসলেরও কিন্তু ইফেক্টটা আছে। অর্থাৎ অ্যালডোস্টেরন যেমন রিলিজ হয় সেটার কারণেও যেমন হচ্ছে যে সোডিয়াম ওয়াটার কন্টেন্ট হচ্ছে বডিতে বেড়ে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে কর্টিসলেরও কিন্তু কিছু ইফেক্ট আছে, সেটার কারণে কিন্তু বডিতে সোডিয়াম এবং ওয়াটার বাড়ে, বাট হচ্ছে পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেটেড হয়। ফলে আলটিমেটলি কি হয়, অলিগিউরিয়ার মতো একটা কন্ডিশন ডেভেলপ করে। এবং এই কারণে কিন্তু এখন একটা ধারণা তৈরি হয়েছে, সেটা কি, যে অপারেশনের পরে কিন্তু আমরা বলি আইডিয়াল ফ্লুইড হচ্ছে ডিএ, ফার্স্ট জিরো পিওডি এবং ফার্স্ট পিওডিতে আইডিয়াল ফ্লুইড হচ্ছে ডিএ। কারণ কি, ডি এর মধ্যে কোনো ইলেকট্রোলাইট নাই, কারণ ওই সময় বেসিক্যালি ইলেকট্রোলাইট দরকার হয় না। কারণ কি, কর্টিসল আছে, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন আছে, এরা কি করে বেসিক্যালি সোডিয়াম এবং ওয়াটার কিন্তু অ্যাবজর্ব করে রাখে। এই কারণে ওই সময় আপনার ডি এর বাইরে বেসিক্যালি কিছুই দরকার হয় না। বাট সেকেন্ড পিরিয়ড থেকে কিন্তু আমরা কি করবো, আমরা কিন্তু পটাশিয়াম অ্যাড করা শুরু করবো। কেন অ্যাড করা শুরু করবো, কারণ পটাশিয়াম কিন্তু অলরেডি 2 দিন থেকে কিছুটা পরিমাণে রিলিজ হচ্ছে, সুতরাং সেটা কিন্তু আবার হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে যেতে পারে। সহজভাবে বললে আমরা যদি বুঝি যে আমাদের যেহেতু এন্ডোক্রাইন রেসপন্সের মধ্যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন আছে, তারপর হচ্ছে যে মিনারেলো কর্টিকয়েড আছে, আবার আমরা বলে আসছি অ্যান্টি ডায়াবেটিক হরমোন আছে, আলটিমেটলি কি হয়, বডিতে কিন্তু সোডিয়াম এবং ওয়াটার অনেক বেশি পরিমাণে রিটেইনড হয়। এই কারণে আমরা অপারেশনের পরে আমাদের আইডিয়াল ফিড হচ্ছে ডিএ, কারণ ওইটাতে কোনো ইলেকট্রোলাইট কন্টেন্ট নাই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এটা হচ্ছে যেখান থেকে জেনে গেলাম। তাহলে দেখেন আমরা টোটাল ওভারঅল তাহলে কি কি পাচ্ছি দেখেন, আমরা যদি একটু চিন্তা করে দেখি যে কি কি মেটাবলিক চেঞ্জ হলো। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা পেলাম হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, তাই না? প্রোটিনে কি পেলাম, প্রোটিন প্রচুর পরিমাণে ব্রেকডাউন হবে, অ্যামাইনো অ্যাসিড চলে আসবে লিভারে। ফ্যাটে আমরা কি পেলাম, ফ্যাটে আমরা পেলাম হচ্ছে আমাদের লিপোলাইসিস হবে, তাই না? আচ্ছা, আর কি পেলাম আমরা পেলাম হচ্ছে যে আমাদের
সোডিয়াম এবং ওয়াটার এটাও কিন্তু রিটেন হবে, তাই না? আর কি পেয়েছি আমরা, যে ইনিশিয়ালি ইনসুলিন কমে গেলেও আলটিমেটলি একটা সময় ইনসুলিন বাড়বে, এবং বেসিক্যালি ইনসুলিন বেড়ে কোনো লাভ নাই, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তাহলে দেখেন আমি কিন্তু বেশ কিছু জিনিস অলরেডি আপনাকে বলে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চিন্তা করি আর কি কি ঘটনা এখানে ঘটবে। আচ্ছা, এরপরে আমরা এবার দেখি যে আর কি হরমোন এখান থেকে রিলিজ হবে। আচ্ছা, আমি আর কি বলছি আপনি চিন্তা করে দেখেন তো, যখন আমরা হচ্ছে যে হাইপোভলিমিয়ার কথা বলছিলাম, হাইপোভলিমিয়াতে তখন বেসিক্যালি কি হবে, আমরা জানি যে কোনো হাইপোভলিমিক কন্ডিশনে দুইজন অ্যাক্টিভিটি রাখে, তাই না? একজন হচ্ছে যে আমাদের অ্যালডোস্টেরন, এবং আরেকজন কি এডিএইচ বা ভেসোপ্রেসিন, তাই না? ভেসোপ্রেসিন, এডিএইচ এর কাজ কি আপনারা জানেন? সেটা কি, সে হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্ব করবে, তাই না? তার মানে হচ্ছে যে সে কি করবে, বেসিক্যালি ব্লাডের যে ভলিউমটা কমে গেছে সেই ভলিউমটাকে সে রেস্টোর করার জন্য ইউরিনের পরিমাণ কমায় দিবে এবং অনেক বেশি ওয়াটার সে রিটেন করবে। তাহলে আমরা আরেকজনকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে এডিএইচ। আচ্ছা, এবং এডিএইচ এর কিন্তু যেমন ওয়াটার রিঅ্যাবজর্ব করা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ, তার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সে কিন্তু খুব একটা পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর। এটা আপনারা কতজন জানেন আমি জানি না, সে কিন্তু খুব পোটেন্ট একজন ভেসো কনস্ট্রিক্টর। অতিরিক্ত মাত্রায় যখন থাকে তখন সে কি করে, সে কিন্তু ভেসেলকে কিন্তু কনস্ট্রিক্ট করতে পারে। এবং আপনি বুঝতেই পারতেছেন, ভেসেল যদি কনস্ট্রিক্ট করে ফেলে তাহলে কি হবে, আপনার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। তার মানে হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন কিন্তু হাইপোভলিমিয়ার কারণে যে বিপিটা কমে আসতেছে সেটা কিন্তু কমব্যাট করার জন্য ভেসো কনস্ট্রিকশনও কিন্তু করতে পারে। তাহলে আমরা হচ্ছে যে আরেকটা ইফেক্ট পেয়ে গেলাম অ্যালডোস্টেরনের সাথে, আরেকটা বড় ভাই আছে অ্যালডোস্টেরনের সাথে, সেটা কি, সেটা হচ্ছে যে এডিএইচ। এই যে এডিএইচ। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা আরেকজনকে পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা দেখি যে আর কে কে এই জায়গাতে কাজ করে। এই জায়গাতে আপনার হচ্ছে যে সারপ্রাইজিংলি আমাদের পিটুইটারির দুইজন হরমোন খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রোথ হরমোন এবং আরেকটা হচ্ছে প্রোল্যাকটিন। আচ্ছা, গ্রোথ হরমোন এবং প্রোল্যাকটিনের কি ইফেক্ট? গ্রোথ হরমোনও এই সময় হচ্ছে খুব বেশি পরিমাণে সিক্রেটেড হয়, প্রোল্যাকটিনও খুব বেশি পরিমাণে সিক্রেটেড হয়, বাট এদের বেসিক্যালি ওই রকম খুব স্ট্যাবলিশড কোনো রোল নাই ইন কেস অফ হচ্ছে যে আপনার সার্জারির রেসপন্সকে মডিফাই করার। বাট কিছু ইনহিবিটরি ফ্যাক্টর, কিছু রিলিজিং ফ্যাক্টরের ইন্টারাকশনের কারণে যেটা হয় যে হচ্ছে গ্রোথ হরমোন এবং প্রোল্যাকটিন সিক্রেশনটাও কিন্তু বেড়ে যায়। বাট বাকি যে পিটুইটারি হরমোন আছে, আমরা জানি পিটুইটারিতে টোটাল কয়টা হরমোন থাকে, আমরা যদি পিটুইটারির কথা চিন্তা করি, অ্যান্টেরিয়র পিটুইটারিতে কিন্তু ছিল হচ্ছে 6টা হরমোন। আপনি যদি মনে করে দেখেন কি কি ছিল, গ্রোথ হরমোন ছিল, তারপরে কে ছিল, তারপরে ছিল হচ্ছে যে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে অ্যাড্রেনো কর্টিকোট্রপিন হরমোন, তাই না? তারপরে হচ্ছে কি এফএসএইচ, এলএইচ, এবং হচ্ছে কি ছিল, ছিল হচ্ছে যে আপনার প্রোল্যাকটিন। তাহলে এইখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার তিনজন হরমোনের পরিমাণ এখানে বাড়বে। এই তিনজন হরমোন কারা কারা? এই তিনজন হরমোন হচ্ছে যে আপনার এই যে প্রোল্যাকটিন, তারপরে হচ্ছে কি গ্রোথ হরমোন, এবং হচ্ছে যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন। এর বাইরে যারা বাকি আছে, অর্থাৎ টিএসএইচ, তারপর হচ্ছে এফএসএইচ এবং এলএইচ, এরা সার্জারির কারণে বাড়বেও না কমবেও না, অর্থাৎ তারা যেরকম ছিল সেরকমই থাকবে। বাট সার্জারির কারণে গ্রোথ হরমোন, তারপর এসিটিএইচ এইটা, এবং হচ্ছে প্রোল্যাকটিনের তিনজন কিন্তু বেড়ে যাবে। এবং এসিটিএইচ কেন বাড়তেছে এটা আপনি বুঝতেই পারতেছেন। এসিটিএইচ এর সাথে কার রিলেশন আপনারা কিন্তু জানেন, সেটা হচ্ছে কর্টিসলের রিলেশন। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে এই জিনিসগুলি হবে। গ্রোথ হরমোন বাড়লে বেসিক্যালি কি হয়, আমরা একটু আগে খেয়াল করছি না, আপনি একটু মনে করে যদি দেখেন যে কর্টিসল কি করে, কর্টিসল হচ্ছে আমাদের প্রোটিন ক্যাটাবলিজম কিন্তু বাড়ায়, তাই না? ক্যাটাবলিজম বাড়ায়। বাট গ্রোথ হরমোন কি করে, গ্রোথ হরমোন কিন্তু হচ্ছে যে অ্যানাবলিজম বাড়ানোর ট্রাই করে। অর্থাৎ সে কি করে, সে বেসিক্যালি মাসল ব্রেকডাউন গুলিকে প্রিভেন্ট করার চেষ্টা করে। বাট কর্টিসল কি করে, ক্যাটাবলিজম করে। তাইলে ঘটনাটা আলটিমেটলি কি হবে, এখানে তো দুইজন দুই রকম কাজ করে। আমি একটু আগে বলছি যে যখন জরুরি অবস্থা জারি হবে তখন জরুরি যেজন, তার কথায় আইন। তাহলে এখানে কি হবে, আলটিমেটলি বেসিক্যালি ক্যাটাবলিজম হবে। আর প্রোল্যাকটিনের কথা যেটা বললাম যে খুব বেশি কিন্তু বেসিক্যালি সে ইফেক্ট ফেলে না, বাট এই যে যেটা বললাম যে যেহেতু আমাদের হরমোনগুলি একটা জটিল ইন্টারাকশনের মাধ্যমে থাকে, তো এই ইন্টারাকশনের সাইড এফেক্ট হিসেবে সামহাউ প্রোল্যাকটিনটার রিলিজটাও বেড়ে যায়, সেটা আমরা ডিসকাস করব না। তাহলে এই গেল হচ্ছে যে আমাদের মোটামুটি কোন কোন হরমোনের কারণে কি কি চেঞ্জ হয়। আর ভাস্কুলার এন্ডোথেলিয়ামের কথা তো আমি একটু আগেই প্রথমে বলে ফেলছি, সেটা কি ছিল, যে ভেসেল যেহেতু হচ্ছে যে আপনার টার্গেট কি, যে টিস্যু ড্যামেজ যেই জায়গাতে হয়েছে সেখানে টিস্যু ড্যামেজগুলি রিপেয়ার করার জন্য যে সাবস্ট্রেটগুলি লাগে সেগুলি ওখানে যেতে হবে। সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু ভেসেলের পারমিয়াবিলিটিটা বাড়াই দিতে হবে। ভাস্কুলার এন্ডোথেলিয়াম বেসিক্যালি এই কাজটাই করে। এবং আমরা জানি যে ভেসেল পারমিয়াবিলিটি বাড়ানোর জন্য খুব পরীক্ষিত সৈনিকে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড কিন্তু হচ্ছে যে একটা খুব ভালো মেডিয়েটর, যে কি করে আমাদের কিন্তু ভেসোডাইলেশন বাড়ায় দেয়। তাহলে এই হচ্ছে যে আমাদের ওভারঅল স্ট্রেস রেসপন্স টু সার্জারি। এখন তাহলে হচ্ছে যে আমরা একটু আমাদের পিডিএফ এর সাথে মিলায় পড়ি। তাহলে দেখেন আমরা প্রথমে কি বলে আসছি, যে রেসপন্স টু সার্জারিতে কি হবে। দেখেন এই যে একদম প্রথম যে পয়েন্টটা, যে আমাদের টোটাল 4জন কাজ করবে। একজনকে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, সে বেসিক্যালি কি করবে,
এই জায়গাতে পয়েন্ট করে লেখা আছে। তারপরে আর কি করবে, টিস্যু ড্যামেজের কারণে হবে অ্যাকিউট ফেজ রেসপন্স। কারা করবে, টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 1 2 6 এরা করবে। যদি এক্সেস হয় তাহলে কি হবে, এসআইআরএস হবে। এসআইআরএস এর ডেফিনিশন আমাদের পিডিএফ এ আছে। এন্ডোক্রাইন রেসপন্স হবে, কি কি হবে দেখেন, এখানে হাইপোথ্যালামাস, পিটুইটারি, অ্যাড্রিনাল অ্যাক্সিস সবাই কাজ করবে। কি হবে, এসিটিএইচ এবং কর্টিসল প্রোডাকশন বেড়ে যাবে। এরাই হচ্ছে আসল বস। এবং তারা কি করে আমি কিন্তু বলে আসি যে প্রোটিনের ব্রেকডাউন বা ক্যাটাবলিজম বাড়াবে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দিবে। এছাড়া কি আছে, অ্যালডোস্টেরন কাজ করবে, ভেসোপ্রেসিন কাজ করবে। এর বাইরেও কারা আছে, রেনিন আছে, গ্লুকাগন আছে, তাই না, গ্রোথ হরমোন আছে, প্রোল্যাকটিন আছে, সেগুলো আমরা একটু পরে দেখবো। আর ভাস্কুলার এন্ডোথেলিয়ামের কাজ কি, তার কাজ হচ্ছে যে নাইট্রিক অক্সাইড প্রডিউস করে ভেসোডাইলেটেশন করা। এবং এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ভেসেল যেহেতু ড্যামেজ দিচ্ছে, তার মানে কি সে যে বড় ড্যামেজটা হচ্ছে সেটা কিন্তু সিল করার চেষ্টা করবে। তার মানে কি ডেফিনেটলি প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর রিলিজও বাড়বে, কারণ তাকে তো একটা থ্রম্বাস তৈরি করে ওই যে ব্লিডিং হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। সুতরাং প্লেটলেট অ্যাগ্রিগেট এবং প্লেটলেট অ্যাক্টিভেশনও কিন্তু হচ্ছে যে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে দেখেন খুব কমন সেন্স দিয়েই কিন্তু আপনি বলে ফেলতে পারেন যে একটা সার্জারির পরে বেসিক্যালি কি হয়। আচ্ছা, এরপর আমরা তাহলে স্ট্রেস রেসপন্স নিয়ে কথা বলেছি। আপনি এখানে দেখেন যে এন্ডোক্রাইন এবং মেটাবলিক চেঞ্জ কি কি আছে। এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে কি কি চেঞ্জ হয়। এইখানে দেখেন একটা চার্ট আছে, আমরা যেটা বলতেছিলাম যে কোন কোন হরমোন এখানে বাড়ে, কোন কোন হরমোন এখানে কমে, কোন কোন হরমোনে কোনো চেঞ্জ হয় না। দেখেন এখানে যে নো চেঞ্জের মধ্যে আমরা যেটা বলে আসছি টিএসএইচ, এলএইচ, এফএসএইচ, খেয়াল করে দেখছেন। আচ্ছা, আর কমে কোনটা, ইনসুলিন। এটা কিন্তু পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। একটা জরুরি অবস্থা, এই সময় তো বেসিক্যালি সেক্সুয়াল ড্রাইভ থাকার কথা না, তাই না, সুতরাং এটা কিন্তু কমে যাবে। আচ্ছা, এরপরে এটা নিয়ে একটু ডিসকাশন আছে যে কি হয়, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের কি ইফেক্ট, তারপর পিটুইটারি গ্ল্যান্ডে কারা কারা বাড়ে কমে। এই যে দেখেন আমরা যা বলে আসি সব কিন্তু এখানে আছে। এসিটিএইচ এবং গ্রোথ হরমোন বাড়ে, প্রোল্যাকটিন সিক্রেশন বাড়ে, আর কি হয় এখানে কিন্তু আছে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আসল বস হচ্ছে কি, কর্টিসল। এবং এইটার কি কি ইফেক্ট সেটাই হচ্ছে যে আসল ঘটনা। তাহলে দেখেন এখানে কি কি ইফেক্ট হয়, এখানে কিন্তু লেখা আছে যে স্কেলেটাল মাসল প্রোটিন ব্রেকডাউন বাড়ায় দিবে, তাই না। আর কি করবে দেখেন, লিপোলাইসিস করবে। আমরা কিন্তু সেগুলি সব পড়ে আসছি। এটার অ্যান্টি ইনসুলিন ইফেক্ট আছে কিন্তু, দেখেন আমরা বলে আসি যে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু করে। তারপর কি আমরা বলছি যে তার কিন্তু মিনারেলো কর্টিকয়েড ইফেক্টও কিন্তু আছে। আবার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টও সর্বজন বিদিত, কারণ আমরা জানি যে যে কোনো চুলকানি খাওয়াজানি বেড়ে গেলেও কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু হচ্ছে যে স্টেরয়েড দিয়ে সেটাকে কমানোর চেষ্টা করি। এই যে গ্রোথ হরমোনের কথা আছে, অ্যান্টিডাইউরেটিক হরমোনের কথা আছে, তারপরে এই যে ইনসুলিনের ব্যাপারে আলোচনা আছে, থাইরোক্সিন, ট্রাইরোথাইরোনিন। আমরা কি বলছি, এগুলো কিন্তু হচ্ছে নর্মাল থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি ওভারঅল মেটাবলিক ইফেক্টে কি কি চেঞ্জ আসছে এন্ডোক্রাইন রেসপন্সে। প্রথমটা দেখেন কি, কার্বোহাইড্রেট মেটাবলিজমে তাহলে কি হবে, আমি কিন্তু ব্রড করে দেখাই দিছি যে হাইপার গ্লাইসেমিয়া হবে। এটাই হচ্ছে যে সার্জারির মেটাবলিক রেসপন্সের মেইন ফিচার। আচ্ছা, হ্যালো, আচ্ছা কারো মাইক মনে হয় অন, আচ্ছা এখন বন্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা দেখি যে কার্বোহাইড্রেট মেটাবলিজম আমরা পড়ে আসছি কি যে হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে মেইন, তাই না। আচ্ছা, তারপরে দেখেন এই যে আমরা যে ইম্পর্টেন্ট কথাটা বারবার আপনাদের বলছি যে ইনিশিয়াল ফেইলিয়ার অফ ইনসুলিন সিক্রেশন ইনিশিয়ালি কম হবে, ফলোড বাই ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যাফেক্টস দ্য নরমাল রেসপন্স। দেখেন তাহলে মোটামুটি কিন্তু হচ্ছে যে ঘটনা সব হয়ে গেল। আচ্ছা, প্রোটিন মেটাবলিজমে কি হবে দেখেন যে ইনিশিয়ালি ইনহিবিশন অফ অ্যানাবলিজম, তাই না। ইনিশিয়ালি কি হবে, সবাই হচ্ছে ক্যাটাবলিজম করবে, অর্থাৎ সে আগে সব অস্ত্রপাতি নিয়ে আসবে হচ্ছে লিভারে। লিভার তারপরে ডিসাইড করবে, সাধারণত 7 থেকে 14 দিন পরে সে ডিসিশন নেওয়া শুরু করে যে আমার কোথায় কোথায় হচ্ছে যে এদেরকে পাঠাইতে হবে, কোথায় কোথায় আমাকে রিপেয়ার করতে হবে। যখন রিপেয়ার শুরু হবে তখন কিন্তু অ্যানাবলিজম শুরু হবে, বাট এর আগে পর্যন্ত কিন্তু এটা হচ্ছে ক্যাটাবলিজম। এবং কারা এফেক্টেড হচ্ছে দেখেন, স্কেলেটাল মাসলগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। এই হচ্ছে আমাদের এখানকার ইয়ে। আর লিপিড মেটাবলিজমে কি হবে, সহজ হিসাব, একদম লিপোলাইসিস হবে এবং কিটোন বডি তৈরি হবে বেশি। সল্ট অ্যান্ড ওয়াটারে কি হবে, এখানে দুইজন বস আছে, সেটাকে একটা হচ্ছে অ্যালডোস্টেরন এবং আরেকটা হচ্ছে কি অ্যান্টিডাইউরেটিক হরমোন। তারা বেসিক্যালি কি করবে, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে। তাহলে দেখেন একদম ইজি, একদম ঠান্ডা মাথায় পড়লেই হবে। আর সাইটোকাইনের কিছু ইফেক্ট আছে, এগুলি আপনারা রিডিং করলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি হচ্ছে সার্জারি কিভাবে করলে আপনার বডিতে স্ট্রেস রেসপন্সটা কম তৈরি হবে, কারণ স্ট্রেস রেসপন্স যত কম তৈরি হবে আপনার কিন্তু রিকভারিটা তত ইজি হবে, তাই না। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আপনাকে যেটা করতে হবে, 1 নাম্বার কাজ, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু একদম যতটুকু সম্ভব রোগীকে পেইন ফ্রি রাখতে হবে। এই কারণে কিন্তু অপারেশনের পরে ভালো পেইন কিলার খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে ওপিয়েড কি, ওপিয়েড কিন্তু খুব ভালো একটা পেইন কিলার, তাই না। তাহলে পেইন কিলারটা যত ভালো হবে আপনার কিন্তু স্ট্রেস রেসপন্সটা তত কম হবে, এবং স্ট্রেস রেসপন্স যত কম হবে আপনার কিন্তু সার্জারি তত স্মুথ হবে, রিকভারি তত ভালো হবে। তারপর দেখেন জেনারেল অ্যানেস্থেশিয়া থেকে কিন্তু স্পাইনাল অ্যানেস্থেশিয়া হচ্ছে আপনার বডি ডিফেক্ট ফেলতেছে কম, তাই না। তার মানে স্পাইনাল অ্যানেস্থেশিয়া কিন্তু আপনার জন্য ভালো। তারপর আপনি যে অপারেশনটা করবেন, এই অপারেশনটা আপনি যত কম
কাটাকাটি করে করবেন। অর্থাৎ তার মানে কি যে মিনিমাল ইনভেসিভ সার্জারি বা ল্যাপারোস্কোপি ডেফিনেটলি ওপেন সার্জারি থেকে অনেক অনেক ভালো, তাই না? তার মানে সুযোগ থাকলে আপনাকে ল্যাপারোস্কোপি করতে হবে, কারণ মিনিমাল ইনভেসিভ সার্জারিতে কি হচ্ছে, ল্যাপারোস্কোপিতে কি হচ্ছে, আপনার টিস্যু ড্যামেজ কিন্তু অনেক অল্প হচ্ছে। আপনি পুরো মিড লাইন একটা ইনসিশন দিয়ে যে অপারেশন করতেছেন সেটাকে আপনি কনভার্ট করে ফেলেন কোথায়, চারটা ছোট ছোট ফুটাতে। তার মানে আপনার টিস্যু ড্যামেজ কম হলো, টিস্যু ড্যামেজ কম হলে পেইন কম হবে, পেইন কম হলে এই যা যা ঘটনা ঘটছিল তখন সেগুলি কম হবে। আবার টিস্যু ড্যামেজ কম হলে ইনফ্লামেশন কম হবে, তাহলে ইনফ্লামেশনের কারণে যে ঝামেলাগুলি হচ্ছিল, সাইরাস হচ্ছিল, সেগুলো কিন্তু কম হবে। এভাবে কিন্তু আপনি এটাকে রিকভারি করতে পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে নর্মোথার্মিয়া। হ্যাঁ, আমরা জানি যে অপারেশনের যে ওটি রুমের কিন্তু একটা আইডিয়াল টেম্পারেচার আছে, এটা আপনারা জানেন কিনা জানি না। ওটি রুমের আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 18 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা বেসিক্যালি কি, এই টেম্পারেচারে আপনার ব্যাকটেরিয়া ওভারগ্রো করতে পারে না সহজে, এই কারণে এই টেম্পারেচারটাকে আইডিয়াল টেম্পারেচার ধরা হয়। তো সেক্ষেত্রে রোগীর বডির নর্মাল টেম্পারেচার কত থাকে আপনি চিন্তা করেন, 36 to 36 ডিগ্রি, 8 ডিগ্রি, তাই না? এর মাঝখানে কিন্তু থাকে। সেক্ষেত্রে আপনার রোগী কিন্তু সহজেই, আপনারা জানেন যে এসির মধ্যে থেকে কিন্তু হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। হাইপোথার্মিয়া হলে কিন্তু আবার হচ্ছে যে আপনার রেসপন্স কিন্তু আরো বেশি অ্যাগ্রেভেটেড হবে, স্ট্রেস রেসপন্স কিন্তু বেশি হবে, আপনার রোগীর কিন্তু রিকভারি খারাপ হবে। এই কারণে নর্মোথার্মিয়া খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রেস রেসপন্স রিলেটেড কথাবার্তা। তাহলে দেখেন আমরা কিন্তু এন্ডোক্রাইনোলজির বেশ কিছু জিনিসপত্র কিন্তু এখান থেকেই জেনে গেছি। তাহলে দেখেন আপনি কিন্তু এখন জানেন গ্রোথ হরমোনের কাজ কি, আপনি জানেন অ্যালডোস্টেরনের কাজ কি, অ্যান্টিডাইউরেটিক হরমোনের কাজ কি, আপনি জানেন কর্টিসলের কাজ কি, তাই না? মোটামুটি কিন্তু আপনি ম্যাক্সিমাম জিনিসপত্র এখানে জেনে গেছেন। তাহলে এই হচ্ছে আমাদের এন্ডোক্রাইনের সব থেকে ইম্পর্টেন্ট ইফেক্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে তারপরে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে এখানে গ্লুকোকর্টিকয়েড, অর্থাৎ কোনটার কথা বললাম আমরা, আপনারা একটু চিন্তা করে দেখেন। গ্লুকোকর্টিকয়েড মানে হচ্ছে আমাদের কর্টিসল। কর্টিসলে তাহলে মেটাবলিক ইফেক্ট কি দেখেন, যে ডিক্রিজড আপটেক এন্ড ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, যেটা বলছি সে গ্লুকোজ বেশি ইউজ করবে না, বাট কি করবে, গ্লুকোনিওজেনেসিস কিন্তু সে বাড়ায় দিবে। গ্লুকোনিওজেনেসিস যদি সে বাড়ায় দেয় তাহলে কি আলটিমেটলি গ্লুকোজ কিন্তু বেড়ে যাবে। আর কি হবে, প্রোটিন ক্যাটাবলিজম হবে, আর কি হবে, লিপোলাইসিস হবে। আর রেগুলেটরি অ্যাকশন তার কি আছে, সে যেটা করবে সেটা হচ্ছে যে আমি এটা নিয়ে অত ডিটেইল ডিসকাস করব না, এখানে একটা পয়েন্ট একটু আপনাকে দেখাই দেবো, সেটা কি, যে দে ডিক্রিজ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি এন্ড ইনক্রিজ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি। তাহলে কি হবে আপনি চিন্তা করে দেখেন, যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, তার মানে কি আপনার নতুন করে বোন তৈরি হবে না, বাট অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি যেহেতু বেড়ে গেছে তার মানে কি হবে, আপনার কিন্তু বোন রিজর্পশন হবে। এবং এই কারণে কিন্তু দেখেন, আপনারা জানেন যে আপনারা যারা অর্থোপেডিক্সে আছেন বা অর্থোপেডিক্সের রোগী দেখেছেন, আপনারা জানেন যে আমাদের গ্রাম দেশে কি হয়, মোটা তাজাকরণের জন্য মানুষ কিন্তু স্টেরয়েড খায়, তাই না? এবং স্টেরয়েড খাওয়ার পরে অনেক রোগী কিন্তু আপনারা পান যে অল্প বয়সে কি হচ্ছে, তার কিন্তু হচ্ছে যে হিপ ড্যামেজ হয়ে গেছে। সেক্ষেত্রে তখন কি করতে হয়, আপনাদের হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হয়। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আপনার এই অস্টিওপোরোসিস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমরা দেখলাম যে এটা হচ্ছে তার একটা ইফেক্ট আছে। এরপরে অ্যাড্রেনালিনের কথা আছে। অ্যাড্রেনালিন বেসিক্যালি কি করবে, এই যে আমরা একটু আগে বলছি যে আলফা অ্যাড্রেনার্জিক বেসিক্যালি কি করে দেখেন, ইনসুলিন সিক্রেশনটা কিন্তু কমায় দিবে। তো এইটাও আপনারা মোটামুটি জানেন, আমি এটা নিয়ে হচ্ছে যা ডিসকাস করব না। তাহলে দেখেন আমরা কিন্তু হরমোন রিলেটেড কথাবার্তা অনেকখানি পড়ে গেছি। এইবার হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাড্রেনাল ফিজিওলজি। এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই আসবে। স্ট্রেস রেসপন্স থেকে যেমন প্রতি বছর আসে, ঠিক একই রকম ভাবে অ্যাড্রেনাল ফিজিওলজি থেকে আসে, এবং খুব সহজ প্রশ্ন আসে। সেটা কি, অ্যাড্রেনাল কর্টেক্সের কোন লেয়ার থেকে কোন হরমোন রিলিজ হয়, অ্যাড্রেনাল মেডুলা থেকে কোন হরমোন রিলিজ হয়। একদম সহজ ব্যাপার কিন্তু। হ্যাঁ, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আপনারা জানেন যে তিনটা লেয়ার আছে, জোনা, গ্লোমেরুলাসা, ভেসিকুলাটা, রেটিকুলারিস। এটা আপনারা জিএফআর দিয়ে মনে রাখতে পারেন। জিএফআর মানে কি, জি স্ট্যান্ডস ফর গ্লোমেরুলাস, এফ মানে ভেসিকুলাটা, আর মানে রেটিকুলারিস। এবং কোথা থেকে কোনটা হয়, অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন, তাই না? এটা আপনারা মনে রাখতেই পাবেন। অ্যাড্রেনাল মেডুলাতে আপনাদেরকে আমি একটা আইডিয়া ক্লিয়ার করব, এটা বলে মোটামুটি আপনারা এন্ডোক্রাইনোলজি ম্যাক্সিমাম জিনিসপত্র জেনে যাবেন। আচ্ছা, আমরা বেসিক্যালি কি জানি, যে আমরা যদি চিন্তা করে দেখি যে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু দুইটা পার্টে না, একটা হচ্ছে যে আপনার, আমরা জানি যে সিম্প্যাথেটিক এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যেটা হোক না কেন, সিম্প্যাথেটিক থেকে এটাকে আমরা বলি হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো। অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে মিডিয়েট করে যে আমাদের নিউরনগুলি, সেগুলি থাকে কোথায়, স্পাইনাল কর্ডের থোরাক্স এবং লাম্বার রিজিয়নে, তাই না? আর প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলি থাকে কি, এটাকে বলা হচ্ছে ক্রেনিও স্যাক্রাল, অর্থাৎ এটা ক্রেনিয়ামেও কিছু থাকে, স্যাক্রামেও কিছু থাকে। আচ্ছা, এখন তাহলে এখানে কি হবে দেখেন, যে এই যে আউটফ্লোটা, এটা যখন হচ্ছে যে ধরেন এই যে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, তাই না? এখান থেকে যখন সে হচ্ছে আমার ধরেন যে হচ্ছে যে সে ব্লাড ভেসেলের উপরে বা হার্টের উপরে সে হচ্ছে একটা ইফেক্ট ফেলে, তাই না? তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য বেসিক্যালি কি হয়, এটা ধরেন হচ্ছে এখানে তার হচ্ছে যে একটা নিউরন থাকে, 4 সেল বডি হচ্ছে এটা এই জায়গাতে হচ্ছে একটা গ্যাংলিয়ন তৈরি করে, এবং এখান থেকে কিন্তু হচ্ছে যে আরেকটা
সেল থাকে, সে কিন্তু আলটিমেটলি হার্টে যে হচ্ছে যে ইফেক্টটা ফেলে। অর্থাৎ এখানে কিন্তু টোটাল দুইটা নিউরন থাকে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন, গ্যাংলিয়নের পূর্বে। আর এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। সব আপনার হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলেন, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলেন, দুইজনের ক্ষেত্রেই সেম সিস্টেম। তাদের ক্ষেত্রে কি দুইটা হচ্ছে নিউরন থাকে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি কি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিউরো ট্রান্সমিটার কে? এটা হচ্ছে অ্যাড্রেনালিন, তাই না? আমরা জানি অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে কে? এটা হচ্ছে যে অ্যাসিটাইল কোলিন। বাট এই যে আমাদের প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের মাঝখানে যে এখানে কিন্তু অ্যাড্রেনালিন হোক আর নর অ্যাড্রেনালিন হোক, সব সময় কিন্তু নিউরোট্রান্সমিটার একজনই, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এটা হচ্ছে যে আপনারা মাথায় রাখেন। এখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে? এখানে হচ্ছে যে আপনার অ্যাড্রেনাল, আমাদের হচ্ছে যে স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে যে আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড ধরেন। হ্যাঁ, এই জায়গাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে প্রি গ্যাংলিয়নিক নিউরন, এটা হচ্ছে একদম চলে যায় পর্যন্ত, চলে যাচ্ছে অ্যাড্রেনাল মেডুলা পর্যন্ত। এটার যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, সেটা বেসিক্যালি মডিফাইড, এবং সেটাই কি করে? সেটাই কিন্তু হচ্ছে যে আমাদের ক্যাটেকোলামিন অর্থাৎ অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন রিলিজ করে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে অ্যাড্রেনালিন এটা কিন্তু তাহলে বেসিক্যালি কি? এটাই কিন্তু বেসিক্যালি এখন আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের গ্যাংলিয়াটা, তাই না? তো আমরা কি বলছি যে প্রি গ্যাংলিয়নিক নিউরন কোন নিউরোট্রান্সমিটারটা রিলিজ করবে? সেটা কিন্তু রিলিজ করবে হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তাহলে দেখেন অদ্ভুত একটা ব্যাপার, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হচ্ছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যখন আমাদের অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে, সেটা কিন্তু বেসিক্যালি কার ইফেক্টে রিলিজ হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে অ্যাসিটাইল কোলিনের ইফেক্টে রিলিজ হচ্ছে। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে এতগুলি কথা বললাম। তাহলে আমরা এটা একটু পড়ে দেখি। দেখেন যে the chromaffin cells of the medulla, adrenal medulla secrete the catecholamine, adrenaline and noradrenaline, তাই না? এই chromaffin সেলগুলি বেসিক্যালি কি? মডিফাইড পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। আর the medulla is innervated by the splenic nerve. The preganglionic sympathetic fibers secrete acetylcholine, causing the chromaffin cell to secrete their content by exocytosis. তাহলে দেখেন কি হলো, যে অদ্ভুত ব্যাপার, তাই না? যে মেডুলা থেকে তৈরি হচ্ছে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, বাট সেটা কিন্তু তৈরি হচ্ছে কার রেসপন্সে? অ্যাসিটাইল কোলিন, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিকের জায়গায় তার রেসপন্সে। তাহলে হচ্ছে যে আমরা এই জিনিসটাও বুঝে গেলাম। তাহলে এরপরে আমরা চলে আসি হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট হরমোন, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনে আমরা একটু কথা বলি তাহলে এখন। প্যারাথাইরয়েড হরমোন খুবই ইম্পর্টেন্ট, এবং প্যারাথাইরয়েড হরমোনের ক্লিনিক্যাল যে কন্ডিশনগুলি, সেটা নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করবো হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সার্জারি নামে একটা পার্ট থাকবে, প্রিন্সিপাল অফ সার্জারি, সেটা নিয়ে। তবে আমরা তারপরে এখানে কিছু বেসিক জিনিসপত্র জানবো। প্যারাথাইরয়েড হরমোন, তাই না? প্যারাথাইরয়েড হরমোনটা কোথা থেকে আসে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় আপনারা জানেন? থাইরয়েডের পেছনে। কয়টা থাকে? টোটাল 4টা থাকে, দুই সাইডে দুইটা দুইটা করে। আচ্ছা, এখন প্যারাথাইরয়েড হরমোন কি করে? এটা হচ্ছে কার সাথে রিলেটেড? এটা হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমের সাথে রিলেটেড। এখন যেহেতু আমি প্যারাথাইরয়েড হরমোন পড়তেছি, তখন আমি হচ্ছে একই সাথে পুরো ক্যালসিয়াম মেটাবলিজমটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। ক্যালসিয়াম মেটাবলিজমে টোটাল 3 জনের কাজ। একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, একটা হচ্ছে ভিটামিন D3 আপনারা জানেন, আর একজন হচ্ছে ক্যালসিটোনিন। এই 3 জনের কাজ হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমে। কার কি কাজ এটা আপনাদের একটু খেয়াল করে জানতে হবে। হ্যাঁ, এবং ক্যালসিয়ামের সাথে আমরা জানি যে আরেকজনের খুব ভালো সম্পর্ক, সেটা কি? এটা হচ্ছে যে ফসফেট। এখন এই দুইজনের উপরে কার ইফেক্ট, এটা আমাদেরকে এখন জানতে হবে। প্যারাথাইরয়েড হরমোন যেটা করবে, সেটা হচ্ছে যে সে হচ্ছে যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায় দিবে। কোথা থেকে? বোথ হচ্ছে সে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল জিআইটি থেকেও বাড়ায় দিবে, আবার কি কিডনির যে টিউবিউল সেখান থেকেও কিন্তু সে বাড়ায় দিবে। বাট ফসফেটের যে সিক্রেশন, ফসফেটের যে অ্যাবজর্পশন, সেটা কিন্তু সে হচ্ছে যে আবার কমায় দিবে। অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন যদি আপনার বেড়ে যায়, তাহলে বডিতে হাইপার ক্যালসেমিয়া হবে, বাট হাইপোফসফেটেমিয়া হবে। বোঝা গেছে কি? এবং এখানে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে জিআইটি থেকে যে সে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায় দিচ্ছে, সেটাও কিন্তু পিটিএইচ আবার সরাসরি করে না। সে কি করে? সে ভিটামিন D3 সিনথেসিস বাড়ায় দেয়। এই ভিটামিন D3 বেসিক্যালি তারপরে সে কি করে? জিআইটি থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়ায় দেয়। তার মানে প্যারাথাইরয়েড হরমোন কিন্তু জিআইটির উপর ডিরেক্ট ইফেক্ট ফেলে না, ফেলে কার মাধ্যমে? ভায়া ভিটামিন D3। বাট তার ওভারঅল ইফেক্ট কি? ক্যালসিয়ামের অ্যাবজর্পশন সে বাড়ায় দিবে, ফলে হাইপার ক্যালসিয়ামিয়া হবে। ফসফেটের অ্যাবজর্পশন কমায় দিবে, ফলে হাইপোফসফেটেমিয়া হবে। সহজ হিসাব। আচ্ছা, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনাকে খেয়াল করে করতে হবে,
পিটিএইচ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পিটিএইচ কি করে, সে যেটা করে সেটা হচ্ছে যে আপনার বোনস থেকে আপনার হচ্ছে যে ক্যালসিয়ামকে মোবিলাইজ করে বলতে কি, সে হচ্ছে যে অস্টিওব্লাস্টকে দিয়ে বোন ফর্মেশন কমায় দিবে, তার মানে কি ক্যালসিয়াম ইউজ কমে গেল, ফ্রি ক্যালসিয়াম বেড়ে গেল, আর অস্টিওক্লাস্ট দিয়ে বোন রিজেপশন কিন্তু বাড়ায় দিবে। বাট এইখানে যে অস্টিওক্লাস্টের উপরে কিন্তু আবার প্যারাথাইরয়েড হরমোনের ডাইরেক্ট কোনো ইফেক্ট নাই, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোনের জন্য কিন্তু অস্টিওক্লাস্টে কোনো রিসেপ্টর নাই। তাহলে সে কিভাবে কাজ করে, এই যে অস্টিওব্লাস্টের উপরে তার যে ইফেক্টটা, অস্টিওব্লাস্টের উপর ইফেক্ট ফেলার সময় একটা নতুন সিগন্যালিং প্রোটিন তৈরি হয়, এই সিগন্যালিং প্রোটিনের কারণেই কিন্তু অস্টিওক্লাস্টটা অ্যাক্টিভেটেড হয়। তাহলে আমি সহজভাবে কি বুঝাতে যাচ্ছি, যে প্যারাথাইরয়েড হরমোন কি করে, ক্যালসিয়াম লেভেল বাড়ায়, তাই না? তার মানে কি হবে, বোনসে সে কি করবে, সে বোন তৈরি কমায় দিবে আর বোন রিজর্পশন বা বোন ভাঙা বাড়ায় দিবে, তাই না? তো বোন বাড়া ভাঙাইতে হলে কার উপর কাজ করতে হবে, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, তাই না? বাট প্যারাথাইরয়েড হরমোন কিন্তু অস্টিওক্লাস্টকে ডিরেক্ট কোনো ইফেক্ট ফেলে না, তার মেইন ইফেক্ট হচ্ছে অস্টিওব্লাস্টের উপর। অস্টিওব্লাস্টকে সে ইফেক্ট করে নতুন একটা সিগন্যালিং প্রোটিন তৈরি করে, যেটা কিনা অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেট করে দেয়। বোঝা গেছে কি? তাহলে এই হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড স্পেশাল কথাবার্তা। আর ভিটামিন ডি3 এর ক্ষেত্রে কি হবে, এখানে একই সাথে সে ক্যালসিয়ামের জিআইডি থেকে অ্যাবজর্পশন বাড়াবে, কিডনি থেকে অ্যাবজর্পশন বাড়াবে, আবার একই সাথে ফসফেটের অ্যাবজর্পশনও কিন্তু সে বাড়ায় দিবে। অর্থাৎ সে হচ্ছে যে জনদরদি লোক, সে ক্যালসিয়াম এবং ফসফেট দুইজনেরই হচ্ছে যে বডিতে বাড়ায় দিবে। আর ক্যালসিটোনিনের কাজ কি, সে হচ্ছে যে উল্টা পুরা ভিটামিন ডি3, সে কি করবে, সে ক্যালসিয়ামও বাড়ায় বডি থেকে কমানো ট্রাই করবে, ফসফেটও বডি থেকে কমানো ট্রাই করবে। এই কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, একদম সিম্পল পয়েন্ট। পিটিএইচ কি করবে, ক্যালসিয়াম বাড়াবে, ফসফেট কমাবে। ভিটামিন ডি কি করবে, দুইটাকেই বাড়াবে। ক্যালসিটোনিন কি করবে, দুইটাকেই কমাবে। পিটিএইচ জিআইটির উপর ইফেক্ট ফেলে কিভাবে, ভিটামিন ডি3 এর মাধ্যমে। আর অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেট করে কিভাবে, অস্টিওব্লাস্টের মাধ্যমে। এই কয়েকটা হচ্ছে আপনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এটা গেল হচ্ছে যে আমাদের এখানকার একটা ইম্পর্টেন্ট আইডিয়া। আচ্ছা, এটা যখন বলতেছি ক্যালসিয়াম নিয়ে, তখন আমরা একটা হচ্ছে হাইপোক্যালসিয়ামিয়া এবং হাইপার ক্যালসিয়ামিয়া নিয়ে বলি, এবং এটা কি কারণে হচ্ছে এবং হচ্ছে যেখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা একটু দেখবো। তাহলে কি হলো দেখেন, হাইপোক্যালসিয়ামিয়া কখন হবে, আপনি চিন্তা করে দেখেন, যদি কোনো কারণে বডিতে ভিটামিন ডি3 ঘাটতি হয়, তাই না? কারণ কি, ভিটামিন ডি3 কি ক্যালসিয়াম লেভেল বাড়ায় দেয়। আবার কোনো কারণে যদি প্যারাথাইরয়েড হরমোন কমে যায়, তাই না, সেক্ষেত্রেও কিন্তু আপনার কি হবে, হাইপোক্যালসিয়ামিয়া হবে। আচ্ছা, আরো কিছু কারণ আছে যে কারণে হাইপোক্যালসিয়ামিয়া হয়, সেগুলো আপনি বইয়ে দেখে নেবেন। আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে হাইপোক্যালসিয়ামিয়া হলে আপনি কি করবেন। আপনি সহজভাবে কি করবেন, আপনি হচ্ছে ওই একটা ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দিয়ে দিবেন। কারণ আপনি জানেন যে হাইপোক্যালসিয়ামিয়া হলে বডিতে কি হতে পারে, টিটেনি হতে পারে। সেটা কিন্তু কি, এটা কিন্তু হচ্ছে যে একটা ইমার্জেন্সি কন্ডিশন। সুতরাং টিটেনি রোগী আসলে আপনার কি ম্যানেজমেন্ট, ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দেওয়া। এই জিনিসটা পরীক্ষা হলে অনেক বেশি আসে। তাহলে আপনাকে হাইপোক্যালসিয়াম থেকে কি পড়তে হবে, পড়তে হবে কি কি কারণে হাইপোক্যালসিমিয়া হয় এবং হাইপোক্যালসিমিয়া হলে আপনি কিভাবে ম্যানেজ করবেন। এবার আমরা আসলে হচ্ছে হাইপার ক্যালসিমিয়া নিয়ে কি ধরনের প্রশ্ন আসে। হাইপার ক্যালসিমিয়াতেও সেম, আপনাকে জানতে হবে যে কি কি কারণে হাইপার ক্যালসিমিয়া হয়। তবে পরীক্ষার হলে একটা স্পেশাল জিনিস তারা জানতে চায়, সেটা হচ্ছে ইউকেতে সব থেকে বেশি কি কারণে হাইপার ক্যালসিমিয়া হয়। হাইপার ক্যালসিয়ামের সবচেয়ে কমন কজ কি, এখানে হচ্ছে যে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হাইপার ক্যালসিয়ামিয়ার কমন কজ হচ্ছে ইউকেতে দুই ধরনের গ্রুপের রোগীর জন্য দুই রকম। যারা হসপিটালে ভর্তি হতে হয় যাদেরকে, তাদের ম্যাক্সিমামেরই কি থাকে, তাদের প্রধান কারণ হচ্ছে মেটাস্ট্যাটিক ডিজিজ। মেটাস্ট্যাটিক ডিজিজের কারণে কি হচ্ছে, বোন ব্রেকডাউন হয়েছে, বোন ব্রেকডাউন হয়ে কি হয়েছে, আপনার হচ্ছে যে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেছে। তাহলে যারা হসপিটালাইজড পেশেন্ট, তাদের মধ্যে সব থেকে বেশি কি কারণে হাইপার ক্যালসিয়ামিয়া হয়, সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক ডিজিজের কারণে হয়। আর যারা বাসায় থাকে, হসপিটালাইজ না, ইন হোম আছে, তাদের কি কারণে সব থেকে বেশি হসপিটালাইজ হাইপার ক্যালসিয়ামিয়া হয়, সেটার কারণ হচ্ছে তাদের হাইপার প্যারাথাইরয়েডিজম। অর্থাৎ তাদের ক্ষেত্রে সবথেকে কমন কজ হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। এর বাইরে আরো কিছু কারণ আছে, সেটা কিছু মেনোমিক্স আছে, আপনারা পড়লেই মনে রাখতে পারবেন। এর থেকে বেশি এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই। তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া কি কারণে সব থেকে বেশি হয়, যেসব রোগীকে হসপিটালে ভর্তি হয় তাদের মধ্যে সব থেকে কমন কারণ হচ্ছে মেটাস্টেসিস। কোনো কারণে মেটাস্টেসিস হয়ে আপনার বোন রিজর্পশন বেড়ে গেছে, ফলে হাইপার ক্যালসিয়ামিয়া হচ্ছে। আর যারা বাসায় থাকে তাদের মধ্যে সব থেকে বেশি কি কারণে হয়, সেটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। সেই কারণে আপনার হাইপার ক্যালসিয়ামিয়া হয়। হাইপার ক্যালসিয়াম হলে কি হবে, আপনি যদি চিন্তা করেন যে আপনার যে গল স্টোনেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম। আবার আপনার যে রেনাল স্টোন, সেটারও কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম। তার মানে কি হবে, আপনার পেশেন্টের কিন্তু হচ্ছে যে ক্যালসিফিকেশন পুরো বডিতে বেড়ে যাবে। এখন ব্রেনে যদি ক্যালসিফিকেশন বেড়ে যায়, তাহলে কি হবে, তার কিন্তু কিছু নিউরোনাল প্রবলেম ডেভেলপ করবে, সাইকিয়াট্রিক প্রবলেম ডেভেলপ করবে। আবার যদি আপনার কিডনিতে পাথর হয় বা হচ্ছে গল ব্লাডারে পাথর হয়, তাহলে কি হবে, আপনার কিন্তু পেট ব্যথা করবে, তাই না? তাহলে এই জিনিসগুলি হচ্ছে যে আপনার হাইপার ক্যালসিয়ামিয়া রোগীর ক্ষেত্রে কমন ফিচার। এখন একটা প্রশ্নের কথা বলবো, সেটা হচ্ছে যে গত বেশ কিছু বছর যাবত প্রতি বছরই আসছে, সেটা হচ্ছে যে আপনার রোগীর হাইপার ক্যালসিয়ামিয়া আছে, আপনি ইমিডিয়েটলি কি করবেন।
প্রশ্নটা হচ্ছে কি যে আপনার কাছে হাইপার ক্যালসিয়ামিয়া একটা রোগী আসছে, আপনি ইমিডিয়েটলি কি করবেন? এটার উত্তর হচ্ছে যে হাইপার ক্যালসিয়ামিয়া কিন্তু বেসিক্যালি কি হয়, যে হাইপার ক্যালসিয়ামের কারণে কিন্তু হার্টের উপরেও ইফেক্ট পড়ে। হ্যাঁ, সুতরাং হাইপার ক্যালসিয়ামিয়া যদি বেশি হয়, স্পেশালি যদি মোর দেন 3.5 হয়, বা হাইপার ক্যালসিয়ামিয়ার কারণে নর্মাল লেভেল কত 2.2 টু 2.6 কিন্তু, হ্যাঁ, তো 3.5 বা তার বেশি যদি হয় তাহলে কি এটা কিন্তু একটা বডির ইমার্জেন্সি সিচুয়েশন। আবার কারণ কি, এটার কিন্তু হাইপার ক্যালসিয়ামের কিন্তু হার্টের উপর ইফেক্ট আছে। আবার কি হয়, হাইপার ক্যালসিয়ামের কারণে কিন্তু রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। সুতরাং কি আপনাকে কিন্তু আর্জেন্টলি রোগীকে ট্রিট করতে হবে, কারণ আপনার দুইটা মেজর অর্গান কিন্তু ইনভলভ হয়ে যেতে পারে। সুতরাং আপনি কিভাবে আর্জেন্টলি ট্রিট করবেন? আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে যে 3 to 6 লিটার সারাদিনে 0.9% নর্মাল স্যালাইন ইউজ করতে হবে। তাহলে কি হবে, আপনার কিন্তু ব্লাড ভলিউমটা ডাইলিউট হয়ে গেল। ডাইলিউট হলে কিন্তু আপনার হাইপার ক্যালসিয়ামের ইমিডিয়েট ইফেক্টটা সেটা কিন্তু পড়বে না। তাহলে আপনার প্রথম কাজ এটা আমার পরীক্ষার সময় পড়ছে, আমার আগের বড় পড়ছে, তার আগের বড় পড়ছে, বাংলা লিঙ্কের অ্যাডের মতো তার বাবা তার বাবা তার বাবা সবাই পাবে, আপনারাও পাবেন। সেটা কি, হাইপার ক্যালসিয়ামের ম্যানেজমেন্ট কি? ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে 3 to 6 লিটার 0.9% নর্মাল স্যালাইন। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আপনি কি করতে পারেন, এখানে হচ্ছে যে কিছু ড্রাগ আছে আরো, যেটা হাইপার ক্যালসিয়ামে আপনি ইউজ করতে পারেন। যেমন একজনের নাম হচ্ছে বিসফসফোনেট। বিসফসফোনেটের নাম আপনারা শুনে আসেন, আমি জানি মেডিসিনে যখন আপনারা স্পেশালি অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট করছেন তখন পড়ে আসেন যে বিসফসফোনেট। বিসফসফোনেট কি করে? সে বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে আপনার অস্টিওক্লাস্টকে ইনহিবিট করে। বিসফসফোনেট এটা কি করে? এটা হচ্ছে অস্টিওক্লাস্টকে ইনহিবিট করে। তাহলে অস্টিওক্লাস্টকে যদি ইনহিবিট করে তাহলে কি হবে, আপনার বোন রিজার্ভশন কমে যাবে। বোন রিজার্ভশন যদি কমে যায় তার মানে কি, বোনসের মধ্যে ক্যালসিয়ামগুলি রয়ে যাবে, ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, তাই না? তো বিসফসফোনেট ইউজ করা হচ্ছে একটা জরুরি বিষয়। এখন দুইটা বিসফসফোনেট হচ্ছে বাজারে খুব চলে। হ্যাঁ, একটাকে কি বলে, একটাকে বলে হচ্ছে যে পামিড্রোনেট, এবং আরেকটা হচ্ছে জোলেড্রোনেট। এই দুইজনের কথা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে অদ্ভুত। আমরা তো এগুলি হচ্ছে যে আগে পরীক্ষার হলে, বা আমরা তো নর্মালি আমাদের মেডিকেল কারিকুলাম এগুলি তো তেমন পড়ি না, বাট এমআরসিএস এর এগুলির ক্ষেত্রে পছন্দের প্রশ্ন। সেটা কি, পামিড্রোনেটের ক্ষেত্রে আপনি কি করতে হবে? পামিড্রোনেট আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে, আমরা একটু কি বলছি আপনি চিন্তা করে দেখেন যে হাইপার ক্যালসিয়ামের মেজর কজ কোনটা? একটা হচ্ছে মেটাস্টেসিস এবং আরেকটা হচ্ছে কি হাইপার প্যারাথাইরয়েডিজম। যেসব রোগীর ক্যান্সারের কারণে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, হাইপার ক্যালসিয়ামিয়া হয়, তাদের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে জোলেড্রোনেট। হ্যাঁ, ক্যান্সার পেশেন্টের জন্য এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। আর যারা এর বাইরে অন্য যেসব কারণে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে তাদের জন্য ড্রাগ অফ চয়েস হচ্ছে পামিড্রোনেট। বোঝা গেছে কি? তাহলে আমরা বিসফসফোনেটের চয়েসটা কিন্তু জেনে গেলাম। এর বাইরে আমরা আর কোন ড্রাগ ইউজ করতে পারি আপনি চিন্তা করে দেখেন। আমরা বলছিলাম কি যে ক্যালসিটোনিন কিন্তু হচ্ছে যে কি করে, একই সাথে ক্যালসিয়ামের লেভেলও কমায়, ফসফেটের লেভেলও কমায়। সুতরাং আপনি কিন্তু ক্যালসিটোনিনও দিতে পারেন। এই গেল মোটামুটি হচ্ছে আমাদের হাইপার ক্যালসিয়ামিয়া, হাইপোক্যালসিয়ামিয়া এবং ওভারঅল হচ্ছে যে ক্যালসিয়াম রিলেটেড ডিসকাশন। এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলি থেকে প্রতি বছর প্রশ্ন আসছে এবং রেগুলার হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে। ক্যালসিয়াম তাদের খুবই ফেভারিট একটা টপিক। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমি আমার নোটে এখনো অ্যাড করি নাই, এটা আমি যেটা আপনাদেরকে বলেছি যে হচ্ছে যে আবার এটা আমি একটু কয়েকটা টপিক অ্যাড করে এবং হচ্ছে যে পাসওয়ার্ড ছাড়া আপনাদেরকে ফিজিওলজির আরেকটা পিডিএফ দেবো, ওইটার মধ্যে আমি এটা অ্যাড করে দেবো। সেটা হচ্ছে যে হাইপোক্যালসেমিয়া, হাইপারক্যালসেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া এগুলিতে ইসিজি চেঞ্জ কি হয়, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে যে আপনাকে জানতে হবে। এই জিনিসটা আমি এখানে অ্যাড করে দেবো। তাহলে আমরা একটু দেখি যে এখানে হচ্ছে আমরা এখন পর্যন্ত কি কি জিনিস পড়লাম। তাহলে আমরা প্যারাথাইরয়েড হরমোনও পড়ে ফেললাম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাথাইরয়েড হরমোন বেসিক্যালি কি করে, যে বোন, কিডনি, ইন্টেস্টিন বা কিডনি কিভাবে কাজ করে। দেখেন প্যারাথাইরয়েড ইন্টেস্টিনে কিভাবে কাজ করে। ইন্টেস্টিনাল ক্যালসিয়াম মেটাবলিজম অ্যাবজর্পশন সে বাড়াবে কিভাবে দেখেন, বাই অ্যাক্টিভেটিং ভিটামিন ডি। ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে কিন্তু সে বেসিক্যালি এই কাজটা করবে। আচ্ছা, আর এখানে দেখেন কি লেখা, বোনসের উপরে তার কাজ কি, বাইন্ডস টু অস্টিওব্লাস্ট হুইচ সিগন্যাল টু অস্টিওক্লাস্ট। দেখেন অস্টিওক্লাস্টের সাথে সাথে কিন্তু সে বাইন্ড করে না, এটা কিন্তু তাদের একটা ট্রু ফলস এর ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তার কিন্তু অস্টিওক্লাস্টের উপরে কোনো ইফেক্ট নাই, তার ইফেক্ট কিন্তু অস্টিওব্লাস্টের উপর। বাট অস্টিওব্লাস্ট যে সিগন্যালটা তৈরি করছে এটার কারণে হচ্ছে অস্টিওক্লাস্টের উপরে ইফেক্ট করতেছে। এই গেল হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড। থাইরয়েড হরমোন রিলেটেড কথাবার্তা আপনারা একবার লিডিং পড়লেই পারবেন, এটা নিয়ে আমার আসলে ডিসকাস করার কিছু নাই। কারণ হচ্ছে যে তিনটা হরমোন থাকে, কোনটা অ্যাক্টিভ কোনটা কম অ্যাক্টিভ ব্রড করে দেয়া আছে, আপনারা রিডিং পড়লে এটা বুঝতে পারবেন। তাহলে দেখেন এই হচ্ছে মোটামুটি আমাদের এন্ডোক্রাইন রিলেটেড প্রশ্ন। এবং এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে আপনারা দেখবেন যে কোন জায়গাতে রিসেপ্টরের লোকেশন। হ্যাঁ, দেখেন যে সেল মেমব্রেনে রিসেপ্টর হচ্ছে প্রোটিন হরমোনগুলি, ক্যাটেকোলামিনের। আর সাইটোপ্লাজমে হচ্ছে স্টেরয়েড, অর্থাৎ কর্টিসল যে কাজ করতেছে তার রিসেপ্টর কিন্তু সাইটোপ্লাজমে। আর থাইরয়েড হরমোন যে কাজ করে তার রিসেপ্টর কিন্তু হচ্ছে নিউক্লিয়াসে। এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এন্ডোক্রাইনোলজির জরুরি কথাবার্তা। আমরা তাহলে হচ্ছে যে এবার একটু কি কি প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা একটু দেখতে পারি। আচ্ছা,
তাহলে এখানে দেখেন, আমরা একটু দেখি, আপনারা সবাই এখন একটু পার্টিসিপেট করবেন, আমরা 10 মিনিট একটু প্রশ্ন দেখি। সেটা হচ্ছে যে হোয়াট আর দি মোস্ট লাইকলি ইফেক্ট অফ দি রিলিজ অফ ভেসোপ্রেসিন ফ্রম দি পিটিউটারি। এটা কি উত্তর হবে? ভেসোপ্রেসিন যদি রিলিজ হয় তাহলে কি হবে? ভেসোপ্রেসিনের কাজ কি? ভেসোপ্রেসিনের আরেকটা নাম কি? অ্যান্টিডায়াবেটিক হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোন। তাহলে কি করবে অ্যান্টিডায়াবেটিক হরমোন? increased water permeability of the distal tubule. ইয়েস, Number E. ভেরি গুড। এবং এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে পড়বেন ভাইয়া এবং আপু সবাই, সেটা হচ্ছে যে আমাদের রেনাল ফিজিওলজির একটা নোট আছে, কিন্তু এখানে কিন্তু রেনাল টিউবিউলের কোন জায়গাতে কোন হরমোনের কাজ, ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এটা কিন্তু ডিস্টাল টিউবিউল, খেয়াল করছেন? তো ভেসোপ্রেসিন কিন্তু একই সাথে ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং টিউবিউল দুই জায়গার উপরে কিন্তু তার ইফেক্ট আছে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ই। এবং এইটা কিন্তু আপনাদের খুব ভালো করে খেয়াল করে জানতে হবে যে কোন জায়গাতে বেসিক্যালি কোন হরমোনটা ইফেক্ট করতেছে। এটা হচ্ছে আপনি এফসিপিএস বলেন আর এমআরসিএস বলেন আর রেসিডেন্সি বলেন, সব জায়গার জন্য কিন্তু একটা পছন্দের প্রশ্ন। এটা আমরা জানি। আচ্ছা, এখন থাইরয়েডের একটা, থাইরয়েড নিয়ে তো আমি তেমন কথা বলি নাই, বাট এটা আপনাদের পারার কথা। সেটা কি? হুইচ অফ দিস সাবস্টেন্স রিলেটেড টু থাইরয়েড ফাংশন হ্যাজ ইটস সিক্রেশন ইনহিবিটেড বাই ইনক্রিজ প্লাজমা T3 and T4? Number E. Thyroid stimulation hormone. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আপনারা জানেন যে এরা প্রত্যেকেই কি একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে থাকে, তাই না? যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি বাড়ে তাহলে সে কি করবে? থাইরয়েডকে স্টিমুলেট করবে T3 and T4 রিলিজ করার জন্য। T3 and T4 যেহেতু বেড়ে যাচ্ছে, তখন সে কি করবে? T3 and T4 আবার উল্টা ইনহিবিট করবে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে। এই একই ঘটনা কিন্তু অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন এবং কর্টিসলের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন কি করবে? কর্টিসলের রিলিজ বাড়াবে। আর কর্টিসল বেড়ে গেলে তখন আবার সে কি করবে? নেগেটিভ ফিডব্যাক দিয়ে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোনকে কিন্তু কমায় দেবে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কথা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের পড়ার দরকার নেই, এটা আপনারা জানেন। এইটা হচ্ছে যে কথা যে 73-year-old lady is diagnosed with hyperaldosteronism. Which of the following structure is aldosterone? কোথা থেকে রিলিজ হয় অ্যালডোস্টেরন? জিএফআর। কোথা থেকে আসবে? Zona glomerulosa. জোনা গ্লোমেরুলোসা। এটা কিন্তু গ্লোমেরুলুলা। রেসিডেন্সি বলতেছে, এর কিন্তু খুব পছন্দের প্রশ্ন। হ্যাঁ, এমআরসিএস এর। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা আসি, এই যে দেখেন, which of the substance below is derived primarily from zona reticularis of the adrenal gland? zona reticularis এ কি বের হবে? জিএফআর। কোনটা? Sex hormone. সেক্স হরমোনগুলি রিলিজ হবে। দেখেন এটা এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, তো এইগুলি কিন্তু ভুল করাই যাবে না। এমআরসিএস এর ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এই টাইপের হয়, সহজই হয়। আচ্ছা, তারপরে দেখেন, which of the following is the main site of dihydroepiandrosterone release? কোথা থেকে রিলিজ হবে এরা? রেটিকুলোসা থেকে। Zona reticularis. জোনা রেটিকুলাস। কারণ এটা কি? এটা হচ্ছে একটা সেক্স হরমোন, তাই না? আচ্ছা, এখন এটা আপনাদের জন্য একটা চিন্তার বিষয়, এটা আমাকে আনসার করেন। which of the following is not linked to excess glucocorticoid? excess গ্লুকোকর্টিকয়েড যদি থাকে, অর্থাৎ কর্টিসল যদি থাকে, তাহলে নিচের কোন ঘটনাটা ঘটবে না? এটার জন্য আপনাকে আমি হিন্টস দেই। হাইপোনাট্রেমিয়া, ভেরি গুড। কারণ কি আমরা পড়ে আসছি কি যে হচ্ছে যে গ্লুকোকর্টিকয়েডের কি মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে, তাই না? তো মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে কি হবে? হাইপারনাট্রেমিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, তাই না? এখানে কি আছে? হাইপোনাট্রেমিয়া, শুধু হচ্ছে হাইপোনাট্রেমিয়া। তাহলে এটা আপনারা পেরে গেলেন, খুবই ভালো। আচ্ছা, তারপর হচ্ছে যে দেখেন, মেকানিজম অফ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডটা বেসিক্যালি কোন রিসেপ্টরের উপর কাজ করে? এটা হলো ইন্ট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার, ভেরি গুড। সাইটোপ্লাজমের যে রিসেপ্টর তার উপরে কাজ করবে। দেখেন আপনি এই ইনফরমেশনগুলি জানলে কিন্তু এমআরসিএস এর ম্যাক্সিমাম প্রশ্ন পেরে যাচ্ছেন। এই দেখেন, ক্যাটেকোলামিনটা বেসিক্যালি কোথা থেকে আসে? ক্যাটেকোলামাইন টাইরোসিন থেকে। হ্যাঁ, তাই না? টাইরোসিন থেকে, ভেরি গুড। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে যে এইটা দেখেন, এটা কি সুন্দর একটা জটিল কোশ্চেন, এখন কিন্তু আপনারা পারবেন। অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন, তাই না? দেখেন এটা কিন্তু একটা প্যারাডক্স, যে হচ্ছে যে অ্যাড্রিনালিন সিক্রেট হচ্ছে কার রেসপন্সে? অ্যাসিটাইলকোলিনের রেসপন্সে, তাই না? এইটা হচ্ছে যে আমাদের জানতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর প্রশ্ন, একই যেটা আমি আপনাদেরকে বলে আসি একটু আগে, যে বেসিক্যালি কি হচ্ছে, প্রি গ্যাংলিয়নিক নিউরন সেটা অ্যাসিটাইলকোলিন রিলিজ করছে, মডিফাইড পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বা ক্রোমাটিন সেলকে দিয়ে রিলিজ করাচ্ছে। এটা আমি তাহলে আর বললাম না। অ্যাকিউট ফেজ রেসপন্স এগুলো আপনারা জানেন ভালো, এটাও আর বলবো না, এটাও দরকার নাই। গ্রেভস ডিজিজ আপনারা জানেন। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর জিনিস আছে। হ্যাঁ, যে এইটা দেখেন, একটা যে 43-year-old lady is diagnosed with primary hyperparathyroidism. হ্যাঁ, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম,
এগুলি সব আমরা পড়বো কোথায়? এন্ডোক্রাইন সার্জারি পড়ার সময়। এটা হচ্ছে ওখানে খুব সুন্দরভাবে আছে এবং এটা থেকে প্রশ্ন আসে। বাট আমরা এইখান থেকে এটা একটু জানি, এটা হচ্ছে ফিজিওলজি রিলেটেড প্রশ্ন। আপনাকে প্রশ্ন করছে কি যে আপনি অপারেশন করলেন, প্যারাথাইরয়েড ফেলে দিছেন, এখন কতক্ষণের মধ্যে আপনার সিরাম পিটিএইচ লেভেলটা ফল করা শুরু করবে, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাডেনোমাটা পুরোপুরি রিমুভ করা হয়েছে? 10 minutes. 10 মিনিটস। হ্যাঁ, প্যারাথাইরয়েড হরমোন কিন্তু খুব অল্প সময় ফাংশনিং থাকে। হ্যাঁ, সুতরাং হচ্ছে আপনি অপারেশন করার পরেই 10 মিনিট পরে যদি ব্লাড স্যাম্পল পাঠান এবং যদি দেখেন যে প্যারাথাইরয়েড হরমোনের লেভেল কমে গেছে, তার মানে আপনার যে টিউমারটাকে আপনি অপারেশন করতে গেছেন সেটা আপনি সাকসেসফুলি করে আসছেন। কারণ প্যারাথাইরয়েড এত ছোট থাকে যে আপনি কিন্তু শিওর হইতে পারবেন না যে হচ্ছে আপনি কি প্যারাথাইরয়েডটা আদৌ ফেললেন কিনা, অ্যাডেনোমাটা পুরোটা রিমুভ করা গেল কিনা, আরো কিছু রয়ে গেল কিনা। সুতরাং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুল। আচ্ছা, এইবার হচ্ছে আমাকে বলেন এইটা কি হতে পারে? 52-year-old man develops septic shock following a Hartmann procedure for perforated diverticular disease. He is started on adrenaline infusion. Which of the following is least likely to occur? কোনটা হবে না? অ্যাড্রেনালিন দিচ্ছেন, তাই না? অ্যাড্রেনালিন কি কি করবে? করোনারি আর্টারি ভ্যাসোস্পাজম। কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে, তাই না? করোনারি ভেসেস মতো মরে যাবো। এটা হচ্ছে উত্তর হচ্ছে করোনারি ভেসোস্পাজম। আপনাদেরকে আমি একটু মাথায় এটা আবার নেওয়া নিতে চাই যে আমরা জানি কি যে ভেসেলের উপরে আমরা গতদিন ডিসকাস করছি যে ভেসেলের উপরে শুধুমাত্র কার রিসেপ্টর থাকে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রিসেপ্টর থাকে, তাই না? এরা কি করে? বেসিক্যালি ভেসো কনস্ট্রিকশন করে, বাট দুই জায়গাতে ভেসো কনস্ট্রিকশন করে না। কোন জায়গার ভেসেল? স্কেলেটাল মাসলের ভেসেল এবং আর ব্লাড কার্ডিয়াক ভেসেল। কার্ডিয়াক মাসলের ভেসেল। তাহলে ওই দুই জায়গাতে কি হবে? তারা ভেসো ডাইলেট করে, আর অন্য সব জায়গাতে অ্যাড্রেনালিন কি করে? ভেসো কনস্ট্রিকশন করে। তাহলে কি হবে? বেসিক্যালি করোনারি আর্টারি ভেসো ডাইলেশন হবে, যাতে হার্টে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। বোঝা গেছে কি? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ব্লাড ভেসেলের উপরে কোনো ইফেক্ট নাই, শুধুমাত্র ইফেক্ট আছে কার? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নরমালি কি করে? ভেসো কনস্ট্রিকশন করে, এক্সেপ্ট দুই জায়গায়। কোন জায়গায়? স্কেলেটাল মাসলের ব্লাড ভেসেল এবং হার্টের ব্লাড ভেসেল। এই দুই জায়গাতে সে কি করে? উল্টা কাজটা করে, ভেসো ডাইলেশন করে। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা একটা। আচ্ছা, তাহলে দেখেন এখানে এর পরেরটা, এটা আপনি অলরেডি জানেন যে হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইজ লিস্ট লাইকলি টু বি রিলিজড ইন ইনক্রিজড কোয়ান্টিটিজ ফলোইং প্রসিডিউর? অপারেশনের পরে কোন হরমোনটা কম তৈরি হবে? কম হলো ইনসুলিন হচ্ছে কমে যাবে। ইনসুলিন কমে যাবে। ভেরি গুড। এটা গেল হচ্ছে যে আমাদের আরেকটা। তাইলে হচ্ছে যে এটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন এটা যে অপারেশনের পরে আপনার রোগীর প্রস্রাব কমে গেছে, কোন হরমোন দায়ী এটার জন্য? নিচের স্পেশালি কোন ভ্যাসোপ্রেসিন। সিঙ্গেল আনসার? ভেসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন। কিন্তু কর্টিসলও কিন্তু কাজ করবে, তাই না? বাট মেন হরমোন তো হচ্ছে যে ভেসোপ্রেসিন। সুতরাং উত্তর হচ্ছে ভেসোপ্রেসিন। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি। তারপরে হচ্ছে যে এখানে তাহলে এটা হচ্ছে যে আপনারা একটু দেখতে পারেন এখানে কোনটা হবে? এটা এই যে 48-year-old ম্যান অপারেশনের পরে নিচের কোন ঘটনাটা ঘটবে না? ব্রঙ্কো কনস্ট্রিকশন। ভেরি গুড। কারণ হচ্ছে যে আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে? ব্রঙ্কো ডাইলেটেশন করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে না। সুতরাং উত্তর হবে হচ্ছে যে ব্রঙ্কো কনস্ট্রিকশন। বাকি সবগুলোই কিন্তু আমাদের এখানে হবে, তাই না? গ্লাইকোজেনোলাইসিস হবে। গ্লাইকোজেনোলাইসিস হলে কি হয়? গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তার মানে গ্লাইকোজেনোলাইসিস হবে। তারপরে কি হবে? অ্যাকিউফেজ প্রোটিন বেশি হবে, আমরা জানি, এটা দেখলাম। কর্টিসল প্রোডাকশন বেশি হবে, কারণ আসল জিনিসই তো হচ্ছে কর্টিসল। বাট ব্রঙ্কো ডাইলেটেশন হবে। আর আমরা জানি যে ভেসেল থেকে নাইট্রিক অক্সাইড বেশি রিলিজ হবে। কেন রিলিজ হবে? যাতে হচ্ছে সাবস্ট্রেট গুলিকে সে জায়গা মতো পৌঁছায় দিতে পারে, এই কারণে। তাহলে এটা হয়ে গেল আমাদের কার্ডিয়াক এন্ডোক্রাইনোলজি। তাহলে মোটামুটি আশা করি আপনারা এটা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন। এবার আমরা হচ্ছে যে একটু আসা হচ্ছে যে নিউরোলজিতে। নিউরোলজিতে আপনার হচ্ছে যে ইউজুয়ালি হচ্ছে যে প্রশ্ন আসে খুব সিলেক্টিভ কয়েকটা জায়গা থেকে। হ্যাঁ, আমি সেটা নিয়ে একটু ডিসকাস করব। শর্ট ডেসক্রিপশন হবে, তো এটা কঠিন হবে না। 1 নাম্বার তাদের ফেভারিট টপিক হচ্ছে সিএসএফ। সিএসএফ কোথা থেকে তৈরি হয়, কতটুকু তৈরি হয়, কিভাবে সার্কুলেশন হয়, কোন জায়গাতে অ্যাবজর্পশন হয়, নরমালি কয়টা আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, নরমাল প্রেসার কত, এগুলি সব কিছু হচ্ছে যে আপনার ঘুরে ফিরে প্রতি বছর আসে। এটা হচ্ছে যে নিউরোলজির সিএসএফ নিয়ে তাদের খুব পছন্দের টপিক। এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে যে তাদের পছন্দের টপিক কি? সেটা হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো। সেরেব্রাল ব্লাড ফ্লো কারা কারা নিয়ন্ত্রণ করে, এটাও হচ্ছে যে তাদের খুবই পছন্দের প্রশ্ন।
এটা হচ্ছে যে আরেকটা হচ্ছে কি যে হচ্ছে যে আপনার আমরা জানি যে হচ্ছে আমাদের ব্রেনে যদি চাপ বাড়ে তাহলে কি হয়, এখানে কিন্তু একটা কুশিং ট্রায়াড আছে, তাই না? এই কুশিং ট্রায়াডটা হচ্ছে তাদের পছন্দের একটা টপিক। এই 3 জায়গা থেকেই বেসিক্যালি হচ্ছে যে প্রশ্ন আসে, এবং এইটা নিয়ে আমরা শর্ট ডেসক্রিপশন একটু ডিসকাস করবো আর কি। আচ্ছা, সিএসএফ তৈরি হয় কোথা থেকে? মেইনলি সিএসএফ তৈরি হয় কিন্তু আমরা জানি যে আমাদের ব্রেনে টোটাল কয়টা ভেন্ট্রিকল থাকে? আমাদের ব্রেনে আছে হচ্ছে যে টোটাল 4টা ভেন্ট্রিকল, তাই না? 4 ভেন্ট্রিকলের মধ্যে কে কে আছে? 2জন আছে হচ্ছে যে ল্যাটেরাল ভেন্ট্রিকল, তাই না? ল্যাটেরাল ভেন্ট্রিকল 2টা আবার কি হয়? ফোরামেন অফ মুনরো নামে একটা ফোরামেন আছে। এই মুনরোতে কার সাথে কানেক্টেড? থার্ড ভেন্ট্রিকলের সাথে। থার্ড ভেন্ট্রিকল আবার কি? একটা ডাক্ট আছে যেটাকে বলা হচ্ছে যে সিলভিয়াস, ডাক্ট অফ সিলভিয়াস। এটা দিয়ে কার সাথে রিলেটেড? ফোর্থ ভেন্ট্রিকলের সাথে। ফোর্থ ভেন্ট্রিকল আবার কি করে? ফোরামেন আছে, কি? ফোরামেন অফ ম্যাগেন্ডি এবং ফোরামেন অফ লুস্কা। ম্যাগেন্ডি এবং হচ্ছে লুস্কা, লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, লুস্কা। এদের মাধ্যমে সে চলে যায় কোথায়? সাব অ্যারাকনয়েড স্পেসে। সাব অ্যারাকনয়েড স্পেসে চলে যাওয়ার পরে সে কি করবে? এখান থেকে সে হচ্ছে যে কিছু অ্যারাকনয়েড গ্র্যানুলেশন থাকে, এই অ্যারাকনয়েড গ্র্যানুলেশনের মাধ্যমে সে অ্যাবজর্ব হবে কোথায়? স্যাজাইটাল সাইনাসে, স্পেশালি সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসে। আর সিক্রেটেড হয় কোথায়? এই যে ভেন্ট্রিকল গুলি আছে, প্রত্যেকটা ভেন্ট্রিকলে কি আছে? একটা জিনিস আছে, তার নাম হচ্ছে করয়েড প্লেক্সাস। এই করয়েড প্লেক্সাস থেকে এরা হচ্ছে তৈরি হয়। করয়েড প্লেক্সাস থেকে তৈরি হওয়ার পর তারা কি করে? এই যে ল্যাটারাল ভেন্ট্রিকলে যদি তৈরি হয় তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকলতে সে যাবে কি? ফোরামেন অফ মুনরো দিয়ে থার্ড ভেন্ট্রিকলে, তারপরে সে যাবে ডাক্ট অফ সিলভিয়াস দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে। ফোর্থ ভেন্ট্রিকল থেকে সে কি করবে? ফোরামেন অফ ম্যাগেন্ডি আর লুস্কা নামে টোটাল 4টা ফুটা আছে, এই ফুটা দিয়ে সে চলে যাবে সাব অ্যারাকনয়েড স্পেসে। সাব অ্যারাকনয়েড স্পেস দিয়ে সে চলে যাবে কোথায়? অ্যারাকনয়েড গ্র্যানুলেশনের কাছে। এরা কি করবে? এই পুরো সিএসএফটাকে অ্যাবজর্ব করবে বলে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস দিয়ে। এটা হচ্ছে যে টোটাল এটার সার্কুলেশন। এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এইটা আপনারা আমাদের বইতেও লিখে আছে, এটা আপনারা এটা দেখলেই পারবেন, এটা এবং ইজি, এটা আপনারা সবাই মোটামুটি জানেন। তো এই কারণে এটা আমি এটা বেশি ডিসকাস করব না। আচ্ছা, আর এখানে সিএসএফ এর যে কন্টেন্ট আপনারা জানেন যে টোটাল কতটুকু থাকে? অ্যারাউন্ড কিন্তু 150 ml থাকে, এটা আপনারা জানেন। আর এখানে আমি একটু স্পেশালি বলে ফেলতে চাই যে সিএসএফ এর মধ্যে কিন্তু আরবিসি থাকে না। কি থাকতে পারে? লিম্ফোসাইট থাকতে পারে। লিম্ফোসাইট কোন পর্যন্ত থাকতে পারে? থাকতে পারে হচ্ছে 0 to 3। এটা হচ্ছে তার নরমাল লেভেল। এটা কিন্তু আমাদের ফাইনাল প্রপেরও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, তাই না? যে সিএসএফ এবং সিএসএফ এর কি কি কন্টেন্ট, এবং আরেকটা কি ছিল যে হচ্ছে যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কি হয়, তারপর টিউবারকুলার মেনিনজাইটিসে কি হয়, ভাইরাল মেনিনজাইটিসে কি হয়, এই রিলেটেড প্রশ্নগুলো আপনারা একটু এটা খেয়াল করে এটা মাথায় রাখবেন স্পেশালি, যে আরবিসি একদম থাকে না, লিম্ফোসাইট কিন্তু থাকে। এটা আপনারা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে যে সেরেব্রাল ব্লাড ফ্লো নিয়ে। সেরেব্রাল ব্লাড ফ্লো। আচ্ছা, এটা প্রথমে জানার আগে আমরা দেখবো কি যে আমরা জানি যে আমাদের ব্রেন কিন্তু হচ্ছে একটা ক্রেনিয়াম, তাই না? এটা কিন্তু একটা ফিক্সড স্পেস। আমাদের যে ব্রেনটা সেটা কি? এটা একটা ফিক্সড স্পেসের মধ্যে, তাই না? ভালো আঁকতে পারি না আমি। এইটা হচ্ছে একটা ফিক্সড স্পেস। এটার মধ্যে কি আছে? এখানে হচ্ছে যে আপনার ব্লাড আছে, সিএসএফ আছে, আর কি আছে? ব্রেন আছে। তো এখানে কি আছে? এখানে বলা হয়েছে যে হচ্ছে যে আপনার মুনরো কেলি ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে, তাই না? কি নাম এটা? এটার নাম হচ্ছে মুনরো কেলি ডক্ট্রিন। মুনরো কেলি ডক্ট্রিন। এখানে বেসিক্যালি কি হয়? এখানে যেটা হয় সেটা হচ্ছে যে বলা হয়েছে যে ব্রেন হচ্ছে একটা ক্লোজড বক্স বা ফিক্সড এরিয়া। এখানে যদি কোনো কন্টেন্ট বাড়তে হয়, ধরেন যে আপনার ব্লাডের পরিমাণ বাড়বে, তাহলে কি আপনার ডেফিনেটলি সিএসএফ কমাইতে হবে বা ব্রেন ম্যাটারকে হার্নিয়েট করে নিচে নামাই দিতে হবে। ঠিক একই রকম ভাবে যদি সিএসএফ কে আপনার বাড়াইতে হয় তাহলে কি করতে হবে? ব্লাডকে আপনার কমাই দিতে হবে। অর্থাৎ এই 3টা আইটেম কোনোটাই একই সাথে বাড়তে পারবে না। কোনো একটা যদি বাড়ে তাহলে অপরকে কম্প্রোমাইজ করতে হবে বা কমতে হবে। এটাই হচ্ছে মুনরো কেলি ডক্ট্রিন। তাহলে কি হবে? দেখেন যে কোনো কারণে যদি হচ্ছে যে আপনার সিএসএফ প্রেসার বেড়ে যায়, তাহলে তখন কি হবে? আপনার কিন্তু হচ্ছে যে ব্রেনে কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যাবে। অর্থাৎ কোনো কারণে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায় তাহলে কি হবে? আপনার কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যাবে। আমরা এটা একে একে পড়ি যে কোনো কারণে যদি সিএসএফ প্রেসার বেড়ে যায়, তাই না? কি হবে তাহলে? সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশন কিন্তু কমে যাবে, তাই না? আচ্ছা, এখন এই ব্লাড সার্কুলেশনের একটা কিন্তু এখানে সূত্র আছে। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে যে সেরেব্রাল পারফিউশন প্রেসার। সেরেব্রাল পারফিউশন প্রেসার বেসিক্যালি কি জিনিস? এটা হচ্ছে যে আমরা একটু আপনাদের সাথে ডিসকাস করবো এখন।
একটু মুছে ফেলি। আমরা এখন কি জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি যে সেরেব্রাল পারফিউশন প্রেশার কি। সেরেব্রাল পারফিউশন প্রেশার, সেরেব্রাল পারফিউশন প্রেশারটা হচ্ছে যে আপনারা চিন্তা করে দেখেন যে এখান দিয়ে একটা ব্রেনে যে ব্লাড যাবে, তাই না? এখানে কি এটা হচ্ছে যে ব্লাড ভেসেল, তার মানে কি যে ব্লাড ভেসেলের একটা নিজের একটা ব্লাড প্রেশার আছে। তো ব্লাড প্রেশার যত বাড়বে তার মানে কি এখান দিয়ে হচ্ছে যে এটা ইজিলি তত উপরের দিকে চলে যাবে, তাই না? আচ্ছা, আর কোনো কারণে যদি এখন হচ্ছে যে আপনার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তি থাকে, তাহলে কি হবে? ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার তো এটার উপরে চাপ দিবে, ব্লাড ভেসেলের উপর চাপ দিবে, তাই না? ব্লাড ভেসেলের উপর চাপ দিয়ে কি করবে? আপনি কিন্তু ব্লাড ফ্লোটা কমাই দিবে। তার মানে ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে হচ্ছে যে কি হবে? আপনার হচ্ছে যে সেরেব্রাল পারফিউশন প্রেশার বাড়বে, তাই না? আচ্ছা, আর যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হচ্ছে যে বাড়ে তাহলে কি হবে? আপনার কিন্তু সেরেব্রাল পারফিউশন প্রেশার কমে যাবে। তার কারণ কি? সে তো হচ্ছে যে ব্লাডকে যেতে দিচ্ছে না, সে তো চাপ দিয়ে ব্লাড ভেসেলগুলোকে সংকুচিত করে রাখছে, ফলে আপনার কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে। এখন টোটাল সেরেব্রাল পারফিউশন প্রেশার বলতে বেসিক্যালি কি বোঝায়? এটা আসলে একটা সূত্র আছে, সেটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে যে মিন আর্টারিয়াল প্রেশার মাইনাস হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এটা হচ্ছে যে আপনার সেরেব্রাল পারফিউশন প্রেশার। তার মানে কি যে হচ্ছে যে আপনার মিন আর্টারিয়াল প্রেশারটা আবার আমরা কিভাবে ডিটেক্ট করি? আপনারা জানেন যে যে আমরা জানি যে হচ্ছে যে ডায়াস্টোলিক প্রেশার যেটা থাকে আমাদের, সেটা প্লাস হচ্ছে কি হয় যে আমাদের যে পালস প্রেশার, অর্থাৎ কি যে সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার, এটার যে হচ্ছে যে আপনার মেজারমেন্ট, এটাকে বলি কি আমরা পালস প্রেশার, এটার 1/3। এই দুইটার যোগফলকে আমরা বলি কি? মিন আর্টারিয়াল প্রেশার। তাহলে যদি হচ্ছে যে আমরা আপনাকে বলি যে হচ্ছে যে আপনার হচ্ছে যে ব্লাড প্রেশার হচ্ছে যে 120/80, তাহলে আপনার মিন আর্টারিয়াল প্রেশার কি হবে? আপনারা জানেন যে ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80, আর হচ্ছে যে পালস প্রেশার কত? তাহলে 120 - 80 হচ্ছে যে 40। তাহলে এটার হচ্ছে যে 1/3 হচ্ছে যে আপনার এখানে যোগ হবে। তাহলে 80 যোগ 1/3 কত? 3 × 39। তাহলে আপনার অ্যারাউন্ড হচ্ছে 93 হচ্ছে যে আপনার মিন আর্টারিয়াল প্রেশার। এখন আমি যদি বলি যে এই রোগীর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হচ্ছে 20, তাইলে আপনার টোটাল সেরেব্রাল পারফিউশন প্রেশার কত হবে? আপনার টোটাল সেরেব্রাল পারফিউশন প্রেশার হবে 93 - 20 মানে হচ্ছে 73। এই জিনিসটাই হচ্ছে যে আপনার পরীক্ষাতে আসে, আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, তারপর আপনাকে বলবে যে সেরেব্রাল পারফিউশন প্রেশারটা বেসিক্যালি কত। তাহলে আপনারা প্রথমে কি হিসাব করতে হবে? আপনাকে মিন আর্টারিয়াল প্রেশার হিসাব করতে হবে, তারপরে কি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা তো দেওয়াই থাকবে, মিন আর্টারিয়াল প্রেশার হিসাব করে এই দুইটাকে মাইনাস করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে সেরেব্রাল পারফিউশন প্রেশার। এটা হচ্ছে যে আপনাদের পরীক্ষার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা আমরা এখন কি করব, কি জানবো? আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে যে ব্রেনে যেটা হয় সেটা হচ্ছে যে যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট বেড়ে যায় তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট বেড়ে গেলে সেরেব্রাল ভেসোডাইলেটেশন হয় এবং তখন আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। দুইটা জিনিস স্পেশালি এটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট যদি বেড়ে যায় এবং অক্সিজেন কন্টেন্ট যদি কমে যায় তাহলে কি হবে? সেরেব্রাল ভেসোডাইলেটেশন হবে। বাট সব থেকে পোটেন্ট স্টিমুলাসকে সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড। কোনো কারণে যদি কার্বন ডাইঅক্সাইড আপনার বডিতে রিটেইন করে তাহলে কি হবে? সেরেব্রাল ভেসোডাইলেশন কিন্তু বেড়ে যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে রোগী যদি হাইপোভেন্টিলেট করে তার মানে কি আপনার বডিতে কিন্তু কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে কি হবে? CO2 বেড়ে গেল, তাহলে কি হবে? আপনার কিন্তু ভেসোডাইলেটেশন হবে। কারণ ভেসোডাইলেটেশন যদি হয় তাহলে কি হবে? আপনার কিন্তু ব্লাড সাপ্লাই বেড়ে গেল ব্রেনে, তাই না? ব্রেনে যখন ব্লাড সাপ্লাই বেড়ে যাবে তখন কি হবে? আপনি চিন্তা করে দেখেন, ব্লাড সাপ্লাই ব্রেনে বেড়ে গেলে আপনার কিন্তু হচ্ছে যে এই যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কিন্তু বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ আপনি চিন্তা করে দেখেন এখানে কি কি কন্টেন্ট ছিল। এই যে এখানে হচ্ছে যে ব্লাড ভেসেল ছিল, তারপরে হচ্ছে যে আমাদের CSF ছিল, আর কি ছিল? ব্রেইন ম্যাটার ছিল, তাই না? তো এখানে আপনার এখন কি ব্লাড সার্কুলেশন তো বেড়ে গেছে, ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে ওভারঅল হচ্ছে যে আপনার কিন্তু ব্রেনের প্রেশারটা বেড়ে যাবে। এটাকে তখন হচ্ছে যে আবার নিউট্রালাইজ করার জন্য কি হবে? আপনার CSF কন্টেন্ট কিন্তু নিচের দিকে নেমে যাবে, সে কিন্তু আবার হচ্ছে বের হয়ে যাবে। এখন কোনো একটা কারণে যদি এরকম হয় যে ব্লাড প্রেশার এত বেড়ে গেছে যে হচ্ছে যে আপনার CSF বের হওয়ার পরও ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমতেছে না, তখন কি হবে? ব্রেইন কিন্তু হার্নিয়েট করা শুরু করবে। ব্রেইন যদি হার্নিয়েট করে, ব্রেইন ম্যাটার যদি বের হওয়া শুরু করে, তখন এটাকে বলা হয় কি? কোনিং। এটাকে বলা হয় হচ্ছে যে কোনিং। এবং কোনিং এর সময় কি হয়? ব্রেইন ম্যাটার হার্নিয়েট করার সময় কি হবে? আমরা জানি যে হচ্ছে ব্রেনের ফুটা দিয়ে তো হচ্ছে প্রচুর ক্রেনিয়াল নার্ভ বের হচ্ছে, তখন কিন্তু কোনিং এর সাথে সাথে বেশ কিছু ক্রেনিয়াল নার্ভও চাপা খাবে এবং হচ্ছে ক্রেনিয়াল নার্ভ পালসি ডেভেলপ করবে। এই হচ্ছে আমাদের সেরেব্রাল বা নিউরাল ফিজিওলজির ইম্পর্টেন্ট কথাবার্তা। আমরা এখন তাহলে একটু আমাদের প্রথমে নোটটা দেখি, নোটটা দেখে তারপর হচ্ছে যে আমরা দেখব আমাদের প্রশ্নগুলো। ভাই এটা একটু আরেকবার বলবেন ভাইয়া? কোনটা ভাইয়া? ভাইয়া কোনিংটা ভাইয়া। কোনিংটা না? আচ্ছা, আমি যেটা বলতে হচ্ছে কি যে আপনার
যদি এরকম হয় যে হচ্ছে যে কোনো কারণে ধরেন যে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্টই আপনার ব্রেনে বেশি, হ্যাঁ, বা হচ্ছে যে কোনো কারণে ধরেন যে আপনার ব্রেনে, আপনার না মানে রোগীর হচ্ছে ব্রেনে হেমোরেজ হয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন যে আপনার ব্রেনের প্রেশার তো বেড়ে গেল, তাই না? আইসিপি তো বেড়ে যাচ্ছে। আইসিপি যখন বেড়ে যাবে তখন কি হবে, ব্রেইন প্রথমে এটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে। সে তখন কি করবে, তার যে সিএসএফ গুলি আছে সেগুলোকে সে বের করে দিবে। বাট বের করে দেওয়ার পরেও দেখা যাবে যে হচ্ছে যে ব্রেনের প্রেশারটা, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়তেই আছে। তখন আলটিমেটলি আর বাকি আছে কি, ব্রেন ম্যাটার। ব্রেন ম্যাটার গুলি কিন্তু আস্তে করে তখন হচ্ছে যে বের হওয়া শুরু করবে। আপনার যে ফোরামেন অফ মনরো আছে আমাদের যে ব্রেনে, আমরা জানি যে হচ্ছে স্পাইনাল কর্ড এবং হচ্ছে যে ওই ফোরামেনটার নাম কি ভুলে গেলাম তো, আমরা যে জানি যে স্পাইনাল কর্ড এবং ব্রেনের যে কন্টিনিউয়েশন যেখান দিয়ে, ওইখান দিয়ে কি হবে, আপনার কিন্তু ব্রেন ম্যাটারটা হার্নিয়েট করবে, সেরেবেলামটা হার্নিয়েট করবে। এবং ব্রেন যখন হার্নিয়েট করে নিচের দিকে নামার চেষ্টা করবে তখন আমরা কি দেখবো, যে আমরা তো জানি যে হচ্ছে আমাদের ক্রেনিয়ামে বেজে অনেক ফুটা আছে, তাই না? এই ফুটা দিয়ে তো এক একটা জায়গা দিয়ে এক একটা নার্ভ যায়, এই নার্ভ গুলিও কিন্তু একটা একটা করে চাপ খাবে। তখন কি হবে, আমাদের কিন্তু ক্রেনিয়াল নার্ভ পালসি ডেভেলপ করবে, তাই না? এই যে ব্যাপারটা, প্রচুর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তি থাকার কারণে কম্পেনসেট করার জন্য আলটিমেটলি ব্রেন ম্যাটারকে হার্নিয়েট করে বের হয়ে আসতে হচ্ছে ক্রেনিয়াম থেকে, এটাকে বলা হচ্ছে যে কোনিং। তাহলে কোনিংটা হচ্ছে কি বেসিক্যালি খুবই গ্রেভ একটা সিচুয়েশন, এবং কোনিং এর কারণে কিন্তু রোগী মারা যেতে পারে। কারণ যখন সেরেবেলাম নিচের দিকে হার্নিয়েট করছে, তার সাথে কি আছে ওখানে, মিডল অবলঙ্গাটা আছে, মিডল অবলঙ্গাটাও কিন্তু হার্নিয়েট করবে। কারণ হার্নিয়েট করে যদি এটা চাপ খায় তাহলে কি ওখানে কিন্তু আমাদের রেসপিরেটরি সেন্টার আছে, কার্ডিয়াক সেন্টার আছে, ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর ক্ষেত্রে কিন্তু রোগী মারা যেতে পারে। তাহলে কোনিং সহজ ভাষায় হচ্ছে কি, যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার এত বেড়ে গেছে, সিএসএফ ডিসপ্লেস হয়েও ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমছে না, তখন ব্রেন ম্যাটার নিচের দিকে মানে ক্রেনিয়াম থেকে বের হয়ে স্পাইনাল কর্ড হয়ে নিচের দিকে নামার চেষ্টা করবে, স্পাইনাল কর্ড আমাদের ভার্টিব্রাল কলাম দিয়ে। তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোনিং। এবার কি বোঝা গেছে? হ্যাঁ জি ভাই, বুঝে গেছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের নিউরোলজির কিছু টপিক। তাহলে নিউরোলজি থেকে মেইনলি সিএসএফ এর কন্টেন্ট কি, সিএসএফ কোথা থেকে শুরু হয় বের হয় এগুলি, তার সাথে হচ্ছে যে আপনার সেরেব্রাল পারফিউশন প্রেশার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এগুলি হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা এই যে এখানে দেখি প্রথমে নার্ভাস সিস্টেমে কি আছে, নার্ভাস বানানটা ভুল হয়েছে। আচ্ছা, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অ্যাপ্রক্সিমেটলি 150 ml থাকে, দেখেন এই কারণে এগুলি কিন্তু লাল কালিতে দেওয়া। প্রোডিউসড বাই কোথা থেকে, এপেন্ডাইমাল সেল ইন দি করয়েড প্লেক্সাস, হ্যাঁ, আবার কি কিছু ব্লাড ভেসেল থেকেও আসে। আর রিঅ্যাবজর্ব হবে কোথায়, অ্যারাকনয়েড গ্রানুলেশনে। এবং এটা কোথায় যাবে, আলটিমেটলি ভেনাস সাইনাস। আমরা জানি আমাদের ব্রেনে কি আছে, সুপিরিয়র স্যাজেটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজেটাল সাইনাস, ভুজুং ভাজুং ইত্যাদি অনেকগুলি সাইনাস আছে। সার্কুলেশন হবে কিভাবে, এইটা খুব ভালো করে আপনারা দেখবেন। এটা হচ্ছে যে আমাদের নেটারে ছবি আছে, যদি কনফিউশন থাকে ছবি দেখে ফেলবেন। হ্যাঁ, কি কম্পোজিশন আছে এইখানে দেখেন, যে হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলের মধ্যে কোনটা বেসিক্যালি লিম্ফোসাইট, এটা মাথায় রাখতে হবে। রেড ব্লাড সেল কিন্তু নীল, কোনো রেড ব্লাড সেল কিন্তু থাকে না। একটা রেড ব্লাড সেলও যদি থাকে তাহলেও কিন্তু এটা হচ্ছে যে আপনার প্যাথোলজিক্যাল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা সেরেব্রাল পারফিউশন প্রেশার এটা কিভাবে মেনটেন করব, এই যে আপনাদের সূত্রটা, সেটা কি, যে হচ্ছে যে সিপিপি মানে হচ্ছে কি আমাদের হচ্ছে যে মিন আর্টেরিয়াল প্রেশার মাইনাস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আপনাকে সিনারিও দেওয়া থাকবে কি, আপনাকে ব্লাড প্রেশার দিয়ে দিবে রোগীর, এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বলে দিবে, আপনাকে মিন সেরেব্রাল পারফিউশন প্রেশারটা বের করতে হবে। আচ্ছা, এই অ্যাপ্লাইড নিউরোফিজিওলজি, এখানে কোন কথাবার্তা যেগুলো আমরা বলছিলাম, যে একটা যদি বাড়ে তাহলে আরেকটা বের হবে। সিএসএফ যদি প্রেশার বাড়ে তাহলে আমাদের ব্লাড ফ্লো কমে যাবে, ব্লাড ফ্লো যদি বেড়ে যায় তাহলে সিএসএফ কমে যাবে। দুইটা কমে যাওয়ার পরেও যদি হচ্ছে যে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার না কমে তাহলে হচ্ছে যে ব্রেন ম্যাটার বের হয়ে যাবে, এগুলি এখানে লেখা। সেরেব্রাল ব্লাড ফ্লো দেখেন এখানে লেখা আছে বড় করে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ দি মোস্ট পোটেন্ট মেডিয়েটর। বাকিগুলি আপনারা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, আর কুশিং ট্রায়াড, কুশিং ট্রায়াডটা আপনারা জানেন যে যদি হচ্ছে রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হয় তাহলে এই জিনিসগুলি হয়, এই তিনটা ফ্যাক্টর, এটা একদম আপনাদের মাথায় সবসময় থাকতে হবে। এইটা হচ্ছে যে আমরা আপনার পরীক্ষার হলে আসতে পারে। আর কোনিংটা তো আমরা বললাম যে হচ্ছে যে কি হতে পারে, কম্প্রেশন হতে পারে, এসেনশিয়াল সেন্টার ইন দি ব্রেন স্টেম হতে পারে, তখন কি হবে, আপনার হচ্ছে যে কোনিং হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে পেইন ট্রান্সমিট হয় কোন ধরনের ফাইবার দিয়ে। আমরা জানি যে আমাদের যে নার্ভ ফাইবারগুলি আছে এগুলিকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, কি যেমন হচ্ছে যে এ বি সি তিনটা ভাগে ভাগ করা যায়। এটা বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে যে নার্ভের ডায়ামিটার কত এবং নার্ভটা কি ধরনের নার্ভ, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে এ বি সি তিন ভাগে ভাগ করা হয়েছে। এই এ কে আবার চারটা হেডিং এ আছে, আলফা এ, বিটা এ, গামা এ, ডেল্টা এ। আবার সি দুইটা হেডিং আছে, এখানে কারা কোন ধরনের সেন্সেশন নিয়ে যায় এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং এটা হচ্ছে যে এখানে দেওয়া আছে। যেমন বিটা এ মেইনলি হচ্ছে টাচ এন্ড প্রেসার সেন্সেশনটা নেয়, আর পেইন সেন্সেশনটা নিয়ে যায় কারা, ডেল্টা এ আর সি ফাইবার। তবে ডেল্টা এ ফাইবারটা হচ্ছে শার্প পেন নিয়ে যায়, আর সি ফাইবারটা কি, যেগুলি ক্রনিক পেন সেগুলি নিয়ে যায়। এটা এখানে এইভাবে লেখা আছে।
আচ্ছা, থার্মোরেগুলেশন নিয়ে কথা আছে। থার্মোরেগুলেশন নিয়ে একটা ইনফরমেশন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বডির থার্মাল রেগুলেশন মেনটেন করে কে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবং আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম না যে হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আমরা কি বলছি, থোরাকো লাম্বার আউটফ্লো, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আমরা বললাম কি, ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। এই যে থোরাকো লাম্বার আউটফ্লো আর ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, এই দুইজনের বস কিন্তু হচ্ছে আবার হাইপোথ্যালামাস। অর্থাৎ হাইপোথ্যালামাস বেসিক্যালি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের সবকিছু নিয়ন্ত্রণ করে, আবার আমাদের বডির টেম্পারেচারও কিন্তু মেনটেন করে হচ্ছে যে হাইপোথ্যালামাস। এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এইবার হচ্ছে যে আমরা মিসসেলানিয়াসে যাওয়ার আগে আমরা হচ্ছে যে একটু আমরা একটু ব্রেইনের কয়েকটা টপিক একটু দেখে ফেলি। মিসসেলানিয়াস আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, যেটা আমরা আজকে ডিসকাস করব। আচ্ছা, এটা প্রথমটা দেখে লাভ নাই, এটা আমরা দেখি। হ্যাঁ, যে এই প্রশ্নটা একটু দেখেন। A 20-year-old man is admitted to the intensive care unit with an isolated severe head injury. হেড ইনজুরি হয়েছে। হ্যাঁ, সিটি স্ক্যানে কি দেখছেন আপনার হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল ব্লিড, তার মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ার কারণ হচ্ছে তার প্রচুর ব্লিডিং হয়েছে ব্রেনের মধ্যে। আচ্ছা, he is intubated and ventilated, his pupils are dilated and react sluggishly to light। তাহলে কি হচ্ছে দেখেন যে তার কিন্তু বেসিক্যালি পিউপিল ডাইলেটেড হয়ে গেছে, তার মানে কি থার্ড নার্ভ পালসি হয়েছে, অকুলোমোটর নার্ভ পালসি হয়েছে, তাই না? আচ্ছা, তারপর কি হিজ হার্ট রেট ইজ 50 beats per minute, দেখেন ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করছে, তার মানে কি রেজড আইসিপি আছে, প্রেসার বেড়ে গেছে, তার মানে ডেফিনেটলি রেজড আইসিপি আছে। আচ্ছা, আবার কি ব্র্যাডিপনিয়া আছে, তার মানে ডেফিনেটলি তার রেজড আইসিপি আছে। এখন প্রশ্ন হচ্ছে কি যে দ্য রাইজিং ব্লাড প্রেসার ইজ লাইকলি টু বি কজড বাই, ব্লাড প্রেসারটা কেন বেড়ে গেল? উত্তরটা কি হবে? শোনা যাচ্ছে তো আমাকে? অ্যানসার ই হবে ভাইয়া। ই হবে, ভেরি গুড। যে সিম্প্যাথেটিক ই হবে। স্টিমুলেশনটা বাড়বে। হ্যাঁ, এটাও কিন্তু দেখেন একদম সহজ ভাবে আপনি চিন্তা করলেও কিন্তু পারেন যে কি হচ্ছে, আপনার কিন্তু ব্রেনে ব্লাড সার্কুলেশন কমে গেছে, তো বডিকে তো এটা হচ্ছে কম্পেনসেট করতে হবে, তাই না? তখন সে কি করবে, যেহেতু ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেশি, সে এটাকে ওভারকাম করার জন্য আপনার কিন্তু বডিতে সিম্প্যাথেটিক স্টিমুলেশন করে আপনার কিন্তু ব্লাড প্রেসারও বাড়ায় দিবে। একদম সহজ চিন্তা ভাবনা করলেও কিন্তু আপনি এটা বের করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা প্রশ্ন আছে, which of the following, এগুলো কিন্তু সব EMRCS এর প্রশ্ন। হ্যাঁ, which of the following is not a feature of normal cerebrospinal fluid, নিচের কোনটা নরমাল cerebrospinal fluid এর ফিচার না? ভাইয়া সি হবে, কারণ এখানে কোনো রেড ব্লাড হ্যাঁ সি সেল হবে, থাকে রেড না। ব্লাড সেল থাকে না। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে সি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এইটা দেখেন তো, যে সাব অ্যারাকনয়েড স্পেসে যে যাচ্ছিল, এটা কোনটা দিয়ে যাচ্ছিল বলছি কিন্তু আপনাদের। সেরেব্রাল অ্যাকুইডাক্ট। না আপু, সেরেব্রাল অ্যাকুইডাক্ট না, ওটা ছিল লুস্কা। যে ফোরামেন অফ লুস্কা। অ্যাকুইডাক্ট দিয়ে কোথা থেকে কোথায় গেছিল, থার্ড থেকে ফোর্থে গেছিল। ফোরামেন অফ লুস্কা। হ্যাঁ, ফোরামেন অফ লুস্কা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের আরেকটা, এটা আমরা পারবো। আচ্ছা, এইটা একটা খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ইজ গভর্নড বাই দি প্রিন্সিপাল অফ মনরো-কেলি ডক্ট্রিন, টু হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য কনসেপ্ট নট অ্যাপ্লাই? মনরো-কেলি ডক্ট্রিন আমরা কি বলছি, যে আপনার ক্রেনিয়ামটা, ব্রেন, আমাদের যে স্কালটা, এটা হচ্ছে ফিক্সড, এটা কোনোভাবে বাড়েও না কমে না। এখন আপনি চিন্তা করে বলেন তো এটা কোনটা উত্তর হতে পারে? 2 মাসের নিচে যারা তাদের আমরা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মাসের বাচ্চা, হ্যাঁ এ হবে। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে তাদের তো ফন্টানেলি ক্লোজড থাকে না, তার মানে তাদের কিন্তু ক্রেনিয়ামটা সাইজে বড় হইতে পারে, এই কারণে 2 মাসের বাচ্চার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আচ্ছা, এটা খুব কমন প্রশ্ন, ইন হুইচ স্পেস ইজ লাম্বার পাংচার পারফর্ম, কোথায় আমরা লাম্বার পাংচার করে কোন জায়গাতে যাইতেছি? সাবাইনাল স্পেস, যেটা আপনারা সবাই জানেন, কিন্তু এই টাইপের প্রশ্নই কিন্তু এমআরসিএস এ আসে, এগুলি কোনোভাবেই ভুল করা যাবে না। হ্যাঁ, এখন এটা হিসাব করেন তো, a healthy man has a blood pressure of 120/80 mm mercury, intracranial pressure of 17 mm mercury, cerebral perfusion প্রেসারটা কি হবে? প্রথমে আমাদের কি করতে হবে, কোনটা 76 হবে। 76 হবে ভাই, কিভাবে এখানে কোশ্চেন বলেন তো? 76 ভাইয়া। হ্যাঁ, সেটাই আমরা একটু আগে দেখছি যে 120/80 যদি থাকে, তার মানে কি আমার প্রথমে মিন আর্টেরিয়াল প্রেসার বের করতে হবে। মিন আর্টেরিয়াল প্রেসার কত হবে? 80 যোগ 13 অ্যারাউন্ড হবে, তার মানে 93 মাইনাস 17 হচ্ছে কি 76। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে এটা একটা, বাকিগুলো আমি ওইভাবে ডিসকাস করব না। এটা একটু বলেন, a 48-year-old woman suffers blunt trauma to the head and develops respiratory compromise.
As a result, she develops hypercapnia. Which of the following effect is most likely to ensue? কোন ঘটনাটা ঘটবে hypercapnia এর কারণে? B. Vasodilation. Cerebral vasodilation. Cerebral vasodilation. Very good. তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এটা তো আপনারা জানেন। এটা জানেন যে হচ্ছে যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কোন ধরনের সেল বাড়বে? নিউট্রোফিল, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ কোনটা? লিম্ফোসাইট। ঠান্ডা মাথায় আনসার দিতে হবে। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যদি হচ্ছে যে Neutrophil. নেক্সিয়ার কথা বলছে, হ্যাঁ, এটা হচ্ছে হবে নিউট্রোফিলিয়া। কিন্তু যদি এটা টিবি হতো তাহলে সেটা হতো লিম্ফোসাইট। আবার যদি ভাইরাল হইতো তাহলেও কিন্তু হতো লিম্ফোসাইট। আচ্ছা, আর কি এই যে which of the following area is predominantly concerned with thermoregulation? এটা কি? hypothalamus. হাইপোথ্যালামাস। এই তো গেল তাহলে হচ্ছে নিউরাল ফিজিওলজি থেকে। এবার আমরা তাহলে একটু ডিসকাস করি হচ্ছে মিসসেলানিয়াস। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখন ডিসকাস করব। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আপনারা সবাই এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এটা কি টপিক হচ্ছে শক। আচ্ছা, শকের ক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি যে শকের ডেফিনেশন কি? শকের ডেফিনেশন একটাই যে আপনার টিস্যুতে এডিকুয়েট ব্লাড যাচ্ছে না, টিস্যুতে নট এনাফ ব্লাড। তো নট এনাফ ব্লাড যদি যাই তাহলে কি হবে? আপনার হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে যে আপনার বডিতে হচ্ছে যে কি আপনার সেলগুলি অক্সিজেন থেকে ডিপ্রাইভ থাকবে, তাই না? এবং হচ্ছে যে আপনার সেলগুলিতে কি মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টও জমা হতে থাকবে। তাহলে সহজ বাংলায় শক হচ্ছে যে আপনার এনাফ ব্লাড যাচ্ছে না আপনার টিস্যুতে, অর্থাৎ হাইপোপারফিউশন টু ইয়োর টিস্যু। আচ্ছা, তো আমরা এটার ডিটেল মেকানিজম নিয়ে কথা বলবো না, আমরা হচ্ছে যে শকের যে বিভিন্ন টাইপ আছে সেইটা নিয়ে একটু কথা বলবো এবং এখানে কোন ধরনের প্রশ্ন আসে সেটা দেখবো। কারণ শক কি কি টাইপের আপনারা জানেন। আমরা জানি যে সবার সব থেকে প্রথম টাইপ হচ্ছে কি হেমোরেজিক শক, তাই না? হেমোরেজিক শক হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট শক, এটা একটা। তারপরে আমরা লিখি কি যে এর বাইরে আমরা আর কি শক দেখি? কার্ডিওজেনিক শক দেখি, তাই না? কার্ডিওজেনিক শক। আচ্ছা, আর কি দেখি আমরা? তারপরে হচ্ছে যে আমরা দেখি হচ্ছে যে আপনার সেপটিক শক, তাই না? এর বাইরেও হচ্ছে যে আপনার আরো কিছু ধরনের শক আছে, যেমন হচ্ছে যে আমরা জানি যে অ্যানাফাইল্যাকটিক শক আছে, তারপরে হচ্ছে যে আর কি আছে? অবস্ট্রাকটিভ শক, অবস্ট্রাকটিভ, নিউরোজেনিক শক। আপনারা যেটা বলছেন এটা আমি তাহলে একটু আপনাদের ক্লিয়ার করে দিই। আমি ওখানে যাইতেছিলাম না, তারপর আমি বলি আর কি। এখানে হচ্ছে কি আপনার ইন জেনারেল আসলে বেলিয়ান লাভে যদি আপনি দেখেন তাহলে টোটাল 5টা। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোভলিমিক, ঠিক আছে? তারপরে কি কার্ডিওজেনিক, তারপরে কি, তারপরে হচ্ছে যে আপনার অবস্ট্রাকটিভ শক, তারপরে হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ শক এবং হচ্ছে এন্ডোক্রাইন শক। ভেরি গুড, এই 5টা। হ্যাঁ, তা আমাদের হচ্ছে ইএমআরসিএস এর যেটা আর কি ইএমআরসিএস এর যে এক্সপ্লেনেশন, আমরা তো এখন মেইনলি হচ্ছে ইএমআরসিএস এক্সপ্লেনেশনটাই জানবো, তাই না? ওইখানে কিন্তু হচ্ছে যে আবার এইভাবে ওরা ভাগ করে নাই। হ্যাঁ, ওরা কি করছে? ওরা হচ্ছে যে আপনার অ্যানাফাইল্যাকটিক শক, নিউরোজেনিক শক এগুলিকে আলাদা আলাদা ভাবে বলছে। বাট বেসিক্যালি কি এই যে হেমোরেজিক শক যেটা, সেটাই হচ্ছে কি হাইপোভলিমিক শক। তো শুধুমাত্র যে হেমোরেজের কারণে হাইপোভলিমিক শক হবে তা না, আপনারা জানেন যে এটা ডায়রিয়া যদি হয়, এক্সেসিভ ভমিটিং যদি হয়, থার্ড স্পেস লস হয়, সেক্ষেত্রে কিন্তু হাইপোভলিমিক শক হতে পারে। কার্ডিওজেনিক শক তো কার্ডিওজেনিক শক, এটা আমরা দেখতেই পাচ্ছি। আর এই যে আপনার হচ্ছে যে সেপটিক শক, তারপর হচ্ছে অ্যানাফাইল্যাকটিক শক, তারপর হচ্ছে নিউরোজেনিক শক, এই তিনটার ক্ষেত্রে কি হয়? এখানে কিন্তু বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে ভেসোডাইলেটেশন হয়, তাই না? সেপটিক শকে কি হয়? সেপসিস, তার মানে কি ওখানে প্রচুর হচ্ছে যে আপনার ইনফ্লামেটরি মেডিয়েটর থাকে। আমরা দেখলাম ইনফ্লামেটরি মেডিয়েটর বেশি থাকলে কি হয়? ভেসোডাইলেটেশন হয়, তাহলে ভেসোডাইলেটেশন হবে। অ্যানাফাইল্যাকটিক শকে কি হবে? হিস্টামিন রিলিজ হবে, হিস্টামিন কি করে? ভেসোডাইলেটেশন করে। নিউরোজেনিক শকে কি হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি কমে যায়, ফলে ভেসোডাইলেটেশন হবে। তো তাইলে বেসিক্যালি কি হয়? আপনার ভেসোডাইলেটেশন হয়ে কি হবে? আপনার যে ব্লাড কন্টেন্টগুলি ছিল সেগুলি কিন্তু আপনার ব্লাড থেকে স্কেপ করে বাইরে চলে যাবে, তাই না? এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে যাবে। এই কারণে কি হয়? আপনার কিন্তু শক হয়। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে দেখেন, আপনার ওভারঅল যে ভলিউম সেটা কিন্তু কমছে না, বাট ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কারণে কিন্তু শক হচ্ছে। তো এই যে তিনজনের কিন্তু ডিস্ট্রিবিউটিভ শকের হেডিং এর মধ্যে ফেলছে। বোঝা গেছে কি? এই জিনিসটা হচ্ছে যে আমরা আপনার বেলি লাভের সাথে হচ্ছে যে আমাদের পার্থক্য, যে আমরা এখানে এটাকে আলাদা আলাদা ভাবে পড়তেছি, বাট বেলি লাভ এই তিনটাকে হচ্ছে যে একই সাথে ডিসকাস করছে। তা আমরা এখন আলোচনা করব হচ্ছে যে ইএমআরসিএস এর মতো করে, মানে হচ্ছে উপরের হিসাবে। আচ্ছা, এখন শকের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা এখন এটা একটু দেখবো। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটু বলি। প্রথম কথা যেটা, আমরা কয়েকটা প্যারামিটার চেক করবো। হ্যাঁ, কি কি প্যারামিটার? একটা হচ্ছে যে আমরা এখানে যদি দেখি, প্রথম কথা আমরা দেখবো হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট। তারপরে আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। আচ্ছা,
এখন আপনি হচ্ছে যে আমাকে আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে যে হেমোরেজিক শকে কি হচ্ছে এখানে হচ্ছে যে আমরা তো সহজভাবে যদি বলি আর কি তাহলে আমরা কি বলতে পারি যে হচ্ছে যে মোটামুটি আচ্ছা আরেকটা কি দেখবো আমরা হচ্ছে ব্লাড প্রেশারটাও কিন্তু চেক করবো। হ্যাঁ, আচ্ছা, তো প্রত্যেকটা শকে কি হবে আমরা জানি যে সব শকে কি হবে ব্লাড প্রেশার কিন্তু কমবে, তাই না? এটাতে তো কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা শকে কিন্তু ব্লাড প্রেশার কমবে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার এই যে আমাদের যে হচ্ছে যে হেমোরেজিক শকে আপনার কি হয়? হেমোরেজিক শকে আপনারা জানেন যে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের হাইপোভলেমিয়া হচ্ছে। হাইপোভলেমিয়া যদি হয় তাহলে কি হবে? আপনারা জানেন যে হচ্ছে যে আমাদের যে ব্যারো রিসেপ্টর ফিডব্যাক মেকানিজম ছিল সেখানে কি হয় যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তাই না? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে কি হবে? আমার কিন্তু হার্ট রেট বেড়ে যাবে। অ্যান্ড হার্ট রেট যখন বেড়ে গেল তখন কি হবে? আপনার কার্ডিয়াক আউটপুটের কি চেঞ্জ হবে? কার্ডিয়াক আউটপুট কি বাড়বে নাকি কমবে? বেসিক্যালি হেমোরেজিক শকে কি হচ্ছে? কার্ডিয়াক আউটপুট মানে কি? যে হচ্ছে যে আপনার প্রতি মিনিটে আপনি কতটুকু ব্লাড পাম্প করে বের করে দিচ্ছেন। এখন আপনার ব্লাডের অ্যামাউন্টই তো কম, তাহলে তো আপনার হার্ট রেট বাড়লেও কি হবে? আপনার তো হচ্ছে যে হার্টের যেহেতু ব্লাডের অ্যামাউন্ট কম, সুতরাং আপনার কার্ডিয়াক আউটপুট কিন্তু কমে যাবে। এটা কি ক্লিয়ার আপনাদের? এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? কোনো কনফিউশন? নো। আচ্ছা, আর কি হবে আমি কিন্তু বলে রাখছি অলরেডি যে হচ্ছে যে এখানে কি হচ্ছে হেমোরেজিক শকে কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি ভেসেলে কি করবে? সে ভেসো কনস্ট্রিকশন করবে। ভেসো কনস্ট্রিকশন করলে আপনার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সও কিন্তু বেড়ে যাবে। এইটুক তো ক্লিয়ার নাকি? কারো কোনো কনফিউশন নাই তো? সবাই ক্লিয়ার তো? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন, আমি এটা কথা বলবো তাহলে। ভাই আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, তাহলে এটা কি হেমোরেজিক শক, তাই না? হেমোরেজিক শক মানে কি আপনি মনে করে দেখেন, এটা হচ্ছে যে হাইপোভলেমিয়া। হাইপোভলেমিয়া মানে কি যে আপনার যে আহ, আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যে ব্যারো রিসেপ্টর ছিল, আমরা ব্যারো রিসেপ্টর পরে আসছি না, ওখানে কি ছিল? হাইপোভলেমিয়া হলে কি হবে? আপনার কিন্তু প্রেসার রিসেপ্টর থেকে ফায়ারিং কমে যাবে, তাই না? ব্যারো রিসেপ্টর হচ্ছে লেস অ্যাক্টিভেটেড হবে। তো ব্যারো রিসেপ্টর যদি লেস অ্যাক্টিভেটেড হয় তখন সে কি করে? সে হচ্ছে কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, তাই না? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যদি সে অ্যাক্টিভেট করে তাহলে কি হবে? আপনার হার্ট রেট বেড়ে যাবে। তারপর কি হবে? আপনার হচ্ছে যে আমরা জানি যে আমাদের ভেসেলের উপরে কার ইফেক্ট? শুধুমাত্র সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট। যেহেতু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়েছে তাহলে কি হবে? আপনার কিন্তু ব্লাড ভেসেলগুলি কন্ট্রাক্ট করবে। এখন ব্লাড ভেসেল যদি কনস্ট্রিক্ট করে তাহলে কি হবে? আপনার ভেসেল দিয়ে ব্লাডের যাওয়াটা কঠিন হয়ে যাবে না? তার মানে কি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট কি হবে? আমরা জানি কার্ডিয়াক আউটপুট মানে কিন্তু হচ্ছে যে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, তাই না? এখানে হার্ট রেট বেড়ে যাচ্ছে কারণ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সে হার্ট রেট বাড়ায় দিবে, বাট স্ট্রোক ভলিউম তো অনেক কম কারণ আপনার বডিতে তো ব্লাডই নাই। তাহলে কি হবে? আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কিন্তু কমে যাবে। আর ব্লাড প্রেশার তো কম থাকবেই, কারণ কি আপনার তো শকে আছেন, সুতরাং ব্লাড প্রেশার তো কম থাকবে। বোঝা গেছে কি এবার? এবার কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা গেল হচ্ছে যে আমাদের এখানকার। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে যে কার্ডিওজেনিক শকে। কার্ডিওজেনিক শকে কি হবে আপনি চিন্তা করে দেখেন। কার্ডিওজেনিক শকে যেটা হবে, আপনার মেইন প্যাথোলজি কি? যে আপনার হার্ট ব্লাড পাম্প করতে পারতেছে না, হার্ট হচ্ছে পাম্প করতে পারতেছে না। তার মানে তাহলে কি হবে? আপনার হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট কি হবে? কমবে নাকি বাড়বে? কমে যাবে, তাই না? কার্ডিয়াক আউটপুট হচ্ছে কমে যাবে। আচ্ছা, হার্ট রেট কি হবে? কমে যাবে ভাই, বাড়বে। না, হার্ট রেট কিন্তু বাড়বে, কারণ হচ্ছে যে আপনার হার্ট পাম্প করতে পারতেছে না, ঠিক আছে, বাট আপনার তো এখন ব্লাড প্রেশার কম, তাই না? কারণ আমরা তো আগেই এটা ডিসকাস করে ফেলছি যে শক মানে ব্লাড প্রেশার কম। আর ব্লাড প্রেশার কম থাকা মানে কি হবে? আপনি চিন্তা করে দেখেন, আপনার ব্যারো রিসেপ্টর কিন্তু অ্যাক্টিভেটেড হবে। ব্যারো রিসেপ্টর যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে কি হবে? আপনার হার্ট রেট বেড়ে যাবে না? ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেটেড বলতে আমি বলছি যে ব্যারো রিসেপ্টরের ফায়ারিং কমে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, তাহলে হার্ট রেট বেড়ে যাবে না? জি ভাইয়া। ক্লিয়ার তো? কোনো কনফিউশনের অবকাশ নাই কিন্তু। হ্যাঁ, যে সব জায়গাতে কিন্তু বেসিক্যালি একই ঘটনা হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু এখানে অ্যাক্টিভেটেড হচ্ছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়ার হইলে তখন কি হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে যে আপনার হার্ট রেট কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কার্ডিয়াক আউটপুট, তাহলে এখানেও কমে গেল, এখানেও কমে গেল। এবার তাহলে আমাদের যে এই যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, এটার কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। ভেরি গুড। কারণ হচ্ছে আপনার তো ওই সেম ঘটনা ঘটতেছে, কারণ কি আপনার তো ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, তাই না? তার মানে দেখেন হেমোরেজিক শক এবং কার্ডিওজেনিক শক দুই জায়গায় কিন্তু মোটামুটি সেম হলো, তাই না? তাইলে এই দুইটাকে আমরা আলাদা করতে পারি কিভাবে?
এনি আইডিয়া? ব্লাড ভলিউম দিয়ে। ব্লাড ভলিউম দিয়ে তো আছে। আপনি হচ্ছে যে যদি অ্যাট্রিয়াল প্রেসারটা দেখেন তাহলে কি হেমোরেজিক শকে কিন্তু অ্যাট্রিয়াল প্রেসার কম থাকবে, বাট কার্ডিওজেনিক শকে কিন্তু অ্যাট্রিয়াল প্রেসার তারপর পালমোনারি আর্টেরিয়াল প্রেসার বেশি থাকবে, কারণ আপনার এখানে ব্লাড ভলিউম ঠিক আছে, ব্লাড তো পাম্প করে সে বের করতে পারতেছে না, আলটিমেটলি লাঙে কনজেশন হচ্ছে, তাই না? সুতরাং হচ্ছে যে কার্ডিওজেনিক শকেও কিন্তু এই চারটা প্যারামিটার সেম, বাট হচ্ছে দুইটাকে আমরা পার্থক্য করতে পারি কিভাবে, আমাদের অ্যাট্রিয়াল প্রেসার বাড়তি থাকবে আর পালমোনারি আর্টেরিয়াল প্রেসারও বাড়তি থাকবে। হ্যাঁ, এই যদি আমরা আলাদা করতে পারি, বাট পরীক্ষার হলে মেইনলি এই চারটা নিয়ে হচ্ছে যে আপনাকে বিরক্ত করবে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সেপটিক শক। সেপটিক শকের মেইন প্যাথোলজি কি? সেপটিক শকের মেইন প্যাথোলজি হচ্ছে যে আপনার এখানে কি হবে, আপনার ভেসোডাইলেশন। হ্যাঁ, ভেসোডাইলেটেশন হচ্ছে। তাইলে আপনি এখানে ভেসোডাইলেটেশন তার মানে কি আপনি বুঝে গেছেন কিন্তু অলরেডি ঘটনা কি হয়েছে। এসবিআরটা কি হবে তাহলে ভাই, বাড়বে নাকি কমবে? কমবে। কমে যাবে। কমে যাবে, ভেরি গুড, এসবিআর হচ্ছে কমে যাবে। আচ্ছা, ব্লাড প্রেশার তো কম আছে, হার্ট রেট তো আমাদের বাড়বেই, কারণ কি আমরা জানি যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটির কারণে হার্ট রেট তো বাড়তেছে। এখন তাহলে কার্ডিয়াক আউটপুট কি হবে? বাড়বে। বাড়বে। ভেরি গুড, বাড়বে। তার কারণ কি আমরা জানি যে হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট মানে কি হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, তাই না? তো এখন এখানে হার্ট রেট বেড়ে গেছে, রোগীর হচ্ছে ব্লাড ভলিউম ভালো আছে, তাই না? এখন হচ্ছে যে স্ট্রোক ভলিউম বাড়বে কেন, তার কারণ কি সে যে প্রেসারের এগেনস্টে পাম্প করে সেই প্রেসারটা তো এখন কম, সুতরাং হার্ট তো বেশি বেশি পাম্প করতে পারবে, সুতরাং কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। তাহলে সেপটিক শকে কি হবে, আমার কার্ডিয়াক আউটপুট কিন্তু বেড়ে যাবে। বোঝা গেছে তো? ক্লিয়ার তো ভাইয়ারা নাকি? জি। আচ্ছা, ঠিক আছে। তাইলে হচ্ছে যে এরপরে আমরা হচ্ছে যে আবার আমাদের মেইনলি হচ্ছে যে আমাদের জন্য দরকার হচ্ছে যে এই তিনটা। হ্যাঁ, আমরা হচ্ছে যে বাকিগুলি নিয়ে আমরা যেহেতু খুব বেশি আমাদের জন্য এই মুহূর্তে জরুরি না, আমরা ওইটা নিয়ে যতটা ডিসকাস করবো, এই তিনটা প্যারামিটার আমরা এটা নিয়ে হচ্ছে ডিসকাস করবো। আর পরীক্ষার জন্য আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকে কি হয় আপনারা জানেন যে হচ্ছে যে হিস্টামিন রিলিজ হয়, তাই না? হিস্টামিন কি করে, ভেসোডাইলেটেশন করে, তারপর হচ্ছে যে আমাদের হার্ট রেট কমায় দেয়, এবং কি হয় আলটিমেটলি কিন্তু আমরা শকে চলে যাই। তো হিস্টামিনের যে অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, একদম ডোজ সহ। আমরা জানি যে অ্যানাফাইলেকটিক শকের ক্ষেত্রে আমাদের কি দিতে হয়, আমাদের ড্রাগ অফ চয়েস কি? অ্যাড্রেনালিন। 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 এর সাথে আমরা আর কি দিব? অ্যান্টিহিস্টামিন। কর্টিসন দিব, ভেরি গুড। আর কি দিব? অ্যান্টিহিস্টামিন দিব। তিনটা উত্তর কিন্তু চলে আসে, তাই না? অ্যান্টিহিস্টামিন। হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন ঠিক বলছেন। কারণ কি ক্লোরামফেনিমেড। হ্যাঁ, এখানে কি কি করা হয় বলেন তো, যে অ্যাড্রেনালিন যখন দিচ্ছেন আপনি, তাই না? আচ্ছা, এখানে যেটা হয় যে আপনারা জানেন যে হচ্ছে যে হিস্টামিনের কারণে কি আমাদের কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশনও হয়, তাই না? ব্রঙ্কো কনস্ট্রিকশন যদি হয় তাহলে তখন কি হবে আপনার হচ্ছে যে আমাদের কিন্তু আমরা জানি যে হচ্ছে যে অ্যাড্রেনালিন দিলেও অ্যাড্রেনালিনের ইফেক্টটাকে বাড়ায় দেয় হচ্ছে যে কর্টিসন, সুতরাং কর্টিসন দিলে কিন্তু আমার ব্রঙ্কোডাইলেশনটা অনেক ভালো হবে। আর কি পুরো বডিতে যাতে হিস্টামিন রিলিজ হয়, অ্যান্টিহিস্টামিন দেওয়াটা তো আমাদের জন্য ম্যান্ডেটরি। তাহলে এই তিনটা কি ডোজে দেওয়া হয় কোন ইয়ার কোন এজের জন্য, এটা হচ্ছে যে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের চার্ট দেওয়া আছে, এটা হচ্ছে যে আপনাকে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে যে লাস্ট যে শকটা, সেটা হচ্ছে নিউরোজেনিক শক। ওইটা নিয়ে একটু কথা বলি। নিউরোজেনিক শকটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, নিউরোজেনিক শকটা বেসিক্যালি কি ধরনের শক? নিউরোজেনিক শকটা হচ্ছে আর কিছু না, আমরা জানি যে হচ্ছে যে আমাদের বডিতে তো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই দুইজনের হচ্ছে খেলা চলে, তাই না? আচ্ছা, তো বেসিক্যালি কিন্তু একটা সার্টেন টাইমে, মানে একটা নির্দিষ্ট সময় যখন আপনার বডিতে কোনো জরুরি অবস্থা নেই, তখন কিন্তু দুই গ্রুপই মোটামুটি হচ্ছে যে অ্যাক্টিভেটেড থাকে অল্প পরিমাণে, এবং দুইজনের কিন্তু কিছু ইফেক্ট থাকে। বোঝা গেছে কি? এখন কোনো কারণে যদি এক গ্রুপের ইফেক্ট উইথড্র হয়ে যায়, তাহলে তখন আরেক গ্রুপের ইফেক্টটা হচ্ছে যে বেশি প্রমিনেন্ট হয়। যেমন আমি যদি হচ্ছে যে উদাহরণ দেই, যে আমি কি বলছিলাম একটু আগে, দেখেন যে আমরা বলছি যে হচ্ছে ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, আর কি বলছি থোরাকোলাম্বার আউটফ্লো, তাই না? তার মানে এইটা যদি হচ্ছে যে আমাদের ক্রেনিয়ামে আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের সেন্টার, আর এটা হচ্ছে স্যাক্রামে, আর এইখানে হচ্ছে যে আমাদের থোরাকোলাম্বার রিজিয়নে হচ্ছে যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সেন্টার, এটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এখন আপনি এটাকে এই জায়গাতে ট্রান্সেক্ট করে ফেলছেন, আপনার তাহলে কি নিচের পার্টের সাথে কিন্তু হচ্ছে যে উপরের পার্টের কোনো এখন রিলেশন নাই। তাহলে কি হবে, আপনার নিচের পার্টের যা কিছু আছে সব জায়গাতে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি কিন্তু প্রমিনেন্ট হয়ে যাবে। তাহলে তখন কি হবে আপনি চিন্তা করে দেখেন, যে নর্মালি
ব্লাড ভেসেলের উপরে কার ইফেক্ট? নরমালি কিন্তু ব্লাড ভেসেলের উপর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট। এখন কিন্তু এই ইফেক্টটা নাই। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তো সবসময় কিছু না কিছু ইফেক্ট ফেলে, অর্থাৎ টনিক্যালি কিন্তু সে কিছুটা কন্ট্রাক্ট করেই থাকে। তো যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিটা উইথড্র হয়ে গেল তখন কি হবে? সে কিন্তু ডায়ামিটারটা বেড়ে যাবে, আমার কি ভেসোডাইলেটেশন হবে। ভেসোডাইলেটেশন হয়ে তখন কি হবে? আপনার কিন্তু হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম ডিস্ট্রিবিউটিভ শক, অর্থাৎ ব্লাড ভলিউম ঠিক আছে বাট ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ইফেক্টিভ প্লাজমা ভলিউম কমে যাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু একটা শকের তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার নিউরোজেনিক শকের মেকানিজম। এটা হচ্ছে একটা। আরেকটা কি, কোনো কারণে যদি প্রচন্ড ব্যথা হয় তাহলে কি হয়? আমাদের কিন্তু অনেক সময় কি হয়, আমাদের কিন্তু ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হয়। ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হলে তখন কি হবে? প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি বেড়ে যেও কিন্তু আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের ব্লাড ভেসেলের উপরে যে ইফেক্ট ছিল অর্থাৎ ভেসোকনস্ট্রিকশন সেটা উইথড্র হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? আলটিমেটলি কিন্তু ভেসোডাইলেটেশন হচ্ছে এবং আপনার কিন্তু ডিস্ট্রিবিউটিভ শক বা নিউরোজেনিক শক হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের নিউরোজেনিক শকের মেকানিজম। তাহলে আপনি চিন্তা করে দেখেন নিউরোজেনিক শক টক যাই হচ্ছে না কেন, এটা আপনার যদি আপনাকে রিভার্স করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু ভেসোকনস্ট্রিক্টর ড্রাগ দিতে হবে, অর্থাৎ আপনি কিন্তু অ্যাড্রেনালিন জাতীয় ড্রাগ দিলে এখানে কিন্তু ভালো ইফেক্ট পাবেন। বাট যেসব শকের ক্ষেত্রে আমরা দেখলাম, যেমন ধরেন যে হেমোরেজিক শক, তারপরে হচ্ছে যে আপনার কার্ডিওজেনিক শক, ওখানে কি ছিল? আপনার দেখেন আপনার ভেসেল কিন্তু অলরেডি কনস্ট্রিক্টেড ছিল, সুতরাং ওখানে কিন্তু আপনি কিন্তু অ্যাড্রেনালিন দিলে কিন্তু বিপদ হয়ে যাবে, তাই না? তাহলে এটা কিন্তু বুঝে হচ্ছে যে আমাদেরকে এটা দিতে হবে। তাহলে আমরা একটু শকের চ্যাপ্টার গুলো একটু দেখি। আমরা এখানে মিসসেলানিয়াসের মধ্যে কি কি বললাম। আচ্ছা, এই যে এখানে দেখেন আমরা এই যে এটা হচ্ছে আমরা শকের মধ্যে যে আমি একটু আগে বলছিলাম যে এসআইআরএস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানকার যে ক্রাইটেরিয়াগুলি আছে এটা একদম সুন্দর করে আপনারা পড়ে ফেলবেন, এটা একদম মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আপনারা এগুলি রিডিং করলেই বুঝতে পারবেন, এটা নিয়ে আমি ওভারঅল এই জন্য ক্লাসে ডিসকাস করছি না। আরেকটা দেখেন, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে ক্লাসিফিকেশনটা, এটা কি ইম্পর্টেন্ট আপনাকে একদম মাথায় রাখতে হবে যে 750 ml ব্লাডের নিচে যদি ব্লাড লস হয় তাহলে কি ঘটনা ঘটবে, 750 থেকে 150 ml এর মধ্যে যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে, তারপর হচ্ছে যে আপনার 1500 থেকে 2000 এর মধ্যে যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে। এই প্রত্যেকটা হচ্ছে একদম পয়েন্ট ধরে ধরে আপনার জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, একদম ওইভাবেই আসবে। আপনাকে বলবে যে 500 ml ব্লাড লস হয়েছে, আপনার এখন কি ঘটনা ঘটবে, বা 1500 ml ব্লাড লস হয়েছে, আপনার এখন কি কি ঘটনা ঘটবে। তখন আপনার মাথাতে নিয়ে আসতে হবে যে ক্লাস 3 তে কি হয়, ক্লাস 2 তে কি হয়, ক্লাস 1 এ কি হয়। এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এগুলো তো সবসময় মাথায় থাকবে না, যেটা যা হয় যে পরীক্ষার আগে আগে অবশ্যই এটা ভালো করে দেখে তারপরে মাথায় নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে যে আসেন যে নিউরোজেনিক শক, যেটা বলছিলাম যে এখানে কি হয়, আইদার ডিক্রিজ সিম্প্যাথিক টোন অর ইনক্রিজ প্যারাসিম্প্যাথিক টোন, যে কোনো একটা হবে। ডিক্রিজ হলো কোথায় আপনি দেখেন, ওই যে আমরা যখন বলছিলাম যে হচ্ছে যদি আপনি স্পাইনাল কর্ডকে ট্রানজেক্ট করেন তাহলে এখানে সেটা কি হলো, আপনার সিম্প্যাথিক টোন কমে গেল। আর ভ্যাগাস নার্ভ যখন এক্সাইটেড হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আপনার প্যারাসিম্প্যাথিক নার্ভটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এখানে বেসিক্যালি কি হচ্ছে, মার্কড ভেসোডাইলেটেশন হচ্ছে। তাহলে আপনার এটা যদি ট্রিট করতে চান তাহলে আপনার জন্য ভালো কোনটা, পেরিফেরাল ভেসোকনস্ট্রিক্টর হচ্ছে আপনার জন্য ভালো। কার্ডিওজেনিক শক, এটা নিয়ে আমরা তখন বলছি। তারপর অ্যানাফাইল্যাকটিক শক, সেটা নিয়ে আমরা বললাম। এবং এটা হচ্ছে কি, এই যে আপনার রিকমেন্ডেড ডোজগুলি, এটা হচ্ছে যেখানে প্রতি বছরই আসে। হ্যাঁ, আমাদের সময় আসছে, আমার আগের বছরও আসছে। এটা গেল হচ্ছে যে আমাদের এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরে এখানে ভিটামিন ডেফিসিয়েন্সি নিয়ে কিছু প্রশ্ন আসে, এগুলি আপনারা মোটামুটি জানেন যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কোন ডিজিজ হয়, ভিটামিন বি, সি, ডি, এগুলি নিয়ে ডিসকাস করার কিছু নাই। ভিটামিন বি 12 কি ঘটনা ঘটে এটা নিয়েও ডিসকাস করার কিছু নাই। কোলাজেন সিনথেসিস নিয়ে কিছু প্রশ্ন আছে, রিডিং করবেন। ইম্পর্টেন্ট হচ্ছে মোস্টলি ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ইন এস্টাবলিশিং ক্রস লিঙ্ক। সেলুলার মেটাবলিজম অনেক বড় পয়েন্ট আছে, সহজ হিসাব হচ্ছে একটাই, সেটা হচ্ছে অক্সিডেটিভ পাথওয়েতে 36টা পাবেন, আর নন অক্সিডেটিভে কয়টা ছিল, খুব সম্ভবত 2টা ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, লিখা আছে ভিতরে, একটু দেখে নেবেন আর কি, তাইলেই হবে। এটা গেল হচ্ছে মিসসেলানিয়াস টপিক। এরপর আমরা হচ্ছে যে যদি একটু প্রশ্নগুলি দেখি তাহলে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন, এবার হচ্ছে যে একটু দেখেন, which of the following hemodynamic change is not seen in hypovolemic shock? কোনটা দেখা যায় না হাইপোভলিমিক শক, মানে কোনটা হবে না? কোনটা হবে না? Reduced. ভেরি গুড। আমি কিন্তু পড়ার সময় বলে ফেলছিলাম অলরেডি, দেখেন যে হচ্ছে যে হেমোরেজিক শক আর কার্ডিওজেনিক শকের মধ্যে কি হবে, দেখেন এই যে রিডিউসড লেফট ভেন্ট্রিকুলার ফিলিং প্রেসার, তাই না? বাট এর ক্ষেত্রে কিন্তু উল্টা হবে, কার্ডিওজেনিক শকে কিন্তু সেম, বাকিগুলি সেম, বাট হচ্ছে এটা কিন্তু হচ্ছে ইনক্রিজ থাকবে। মাথায় থাকবে তো এটা? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা দেখি এইটা। এখন দেখেন সেপটিক শকে কি হবে।
কোনটা হবে না, সরি, নট টাইপিক্যালি, কোনটা হবে না এখানে, নট টিপিক্যালি ইনক্রিজ বি নাম্বার বি নাম্বার হবে, বি নাম্বার হবে। ভেরি গুড, এটা আপনারা সবাই বুঝে গেছেন। এগুলি পরীক্ষার হলে আসে, মাথা ঠান্ডা করে এগুলি দিতে পারলেই পাস। আচ্ছা, এইবার এটা দেখেন, যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতেছিলাম। An otherwise fit 30 years old male donates 500 ml of blood. Which of the process outlined below is most likely to occur? কোনটা এখানে হবে? তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন এখানে কি বলছে, যে বি। বি হবে। ভেরি গুড, খুবই ভালো বলছেন, কারণ এখানে বাকি যেগুলি আছে সেগুলি কিন্তু 500 ml মানে হচ্ছে ক্লাস 1 শক। হ্যাঁ, ক্লাস 1 শকে কিন্তু বেসিক্যালি কোনো কিছুই থাকে না। কারণ থাকে না কেন? কারণ হচ্ছে যে আপনার এই যে বি, যে অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, সে কিন্তু হচ্ছে যে বডিকে কম্পেনসেট করে ফেলে। এই কারণে কিন্তু বেসিক্যালি কোনো কিছুই ডেভেলপ করে না। এখন আপনি দেখেন ক্লাস 1 যে শক, ক্লাস 1 শকের ভিতরে আপনি যদি বর্ণনা দেখেন, দেখেন এখানে কি আছে, দেখেন পালস রেট কিন্তু লেস দেন 100, তার মানে কিন্তু দেখেন ট্যাকিকার্ডিয়া নাই। ব্লাড প্রেশার দেখেন নরমাল থাকে, রেসপিরেটরি রেট কিন্তু নরমাল থাকে, ইউরিন আউটপুট দেখেন মোর দেন 30 মানে নরমাল, সিম্পটম কিন্তু নরমাল। তার মানে এটা কিন্তু আপনার জাজ করার উপায় নেই, তাই না? তাহলে এইটা কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে। তাহলে দেখেন আপনি ট্যাকিকার্ডিয়া পাবেন প্রথম কোথায় পাইলেন? দেখেন হচ্ছে ক্লাস 2 তে, মানে 750 থেকে 1500 ml গেলে তখন ট্যাকিকার্ডিয়া পাবেন। আর ক্লাস 1 এ কেন পাচ্ছেন না? তার কারণ একটাই, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে আপনার কিন্তু বডিকে কম্পেনসেট করে ফেলছে। এই কারণে হচ্ছে যে আপনি এখানে এটা পাচ্ছেন না। আচ্ছা, এইটা কি হবে? Patient loses 1.6 liter fresh blood from their abdominal drain. Which of the following will not decrease? Renin secretion. Renin secretion. রেনিন সিক্রেশন। তাহলে হচ্ছে যে এটা এখানে কি হবে? এটা হচ্ছে আমার রেনিন সিক্রেশনটা ডিক্রিজ করবে না, বরং হচ্ছে বাড়বে, তাই না? বাট হচ্ছে ফায়ারিং অফ ক্যারোটিড ব্যারোরিসেপ্টর, ফায়ারিং অফ ক্যারোটিড ব্যারোরিসেপ্টরতে কিন্তু কি হবে? কমে যাবে, তাই না? এবং আমরা জানি যে ব্যারোরিসেপ্টরের ফায়ারিং যদি কমে যায় তাহলে কোন, সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক, কোনটা অ্যাক্টিভেটেড হবে? সিম্প্যাথেটিক। এইটা হচ্ছে মাথায় ভুল করা যাবে না, এই একটা জিনিস দিয়েই সবকিছু আপনি জাজ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাকে বলেন যে ভেসোপ্রেসর দিয়ে কোনটাকে ট্রিট করা আপনার জন্য আপনি সব থেকে ভালো আপনার জন্য? Neurogenic shock. নিউরোজেনিক শক, ইয়েস। সেপটিক শককেও কিন্তু আপনি ভেসোপ্রেসর দিতে পারেন, বাট নিউরোজেনিক শক হচ্ছে বেস্ট আনসার। কারণ সেপটিক শকে কিন্তু এইটা প্রধান ট্রিটমেন্ট না, কারণ প্রধান ট্রিটমেন্ট হচ্ছে সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্লাড ভলিউম দিতে হবে, সবকিছু। বাট নিউরোজেনিক শকের ক্ষেত্রে আপনার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে কিন্তু ভেসোপ্রেসর। তাহলে এইটার তো ভিটামিন সি রিলেটেড কথাবার্তা আছে, এটা আমরা বাদ দেই। এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক, আর বেশিক্ষণ লাগবে না, কারণ হচ্ছে যে আমাদের লাস্ট টপিক হচ্ছে বডি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট নিয়ে। আমরা অলরেডি হাইপোক্যালসিয়ামিয়া বলছি, বাকি কি লাগবে এটা আমি আপনাদের একটু দেখায় দেবো, তাহলে আপনারা হচ্ছে যে করতে পারবেন। এরপরও আপনাদের জন্য অপশন থাকবে যে পড়ার সময় যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাদেরকে গ্রুপে জানাবেন, আমি ওটা ছোট ছোট ভিডিও করে বোঝানোর ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু এটা দেখে ফেলি আমাদের কি কি জিনিস লাগবে এখানে, কি কি জিনিস আমরা পড়লাম, কি জিনিস লাগবে। আচ্ছা, তাহলে এই যে প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে বডি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট। দেখেন প্রথম কথা হচ্ছে যে বডি ফ্লুইড ভলিউম, হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রচুর লাগে, কারণ হচ্ছে যে আপনার এই যে পার্সেন্টেজ অফ দি টোটাল ভলিউমটা লাগে, অনেক লাগে। এটা কিন্তু পরীক্ষার হলে খুবই কমন একটা প্রশ্ন, এটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো এটা যেহেতু মুখস্থ করা জিনিস আমি এটা বললাম না। ক্যালসিয়াম হেমোস্ট্যাসিস নিয়ে কিন্তু আমি অলরেডি কথা বলে আসছি এবং আপনাদেরকে আগেও একবার দেখাইছি। এটা সুন্দর করে পড়ে ফেলবেন, খুবই চমৎকার। দেখেন একদম মেইন কথাগুলি কিন্তু আবার ব্রড করে দেয়া আছে, যে কি পিটিএইচ হচ্ছে ক্যালসিয়াম বাড়াবে বাট ফসফেট লেভেল কমাবে, আর কি করবে? বোন রিজর্পশন বাড়াবে। বাট বোন রিজর্পশন বাড়াবে কেমনে? ডিরেক্ট কিন্তু অস্টিওক্লাস্টের উপর তার ইফেক্ট নাই, সে অস্টিওব্লাস্টের মাধ্যমে একটা প্রোটিন সিগন্যালিং মলিকিউল তৈরি করবে যেটা অ্যাক্টিভেট করবে অস্টিওক্লাস্টকে। ঠিক আছে, এইটা হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, তারপরে কি? ইনক্রিজ সিনথেসিস অফ, এই যে দেখেন ভিটামিন ডি বাড়ায় কিন্তু সে বাওয়েল থেকে ক্যালসিয়ামের অবজর্পশনটা বাড়াবে। আচ্ছা, আর 125 হাইড্রোক্সিক্লোক্যালসিফেরল কি করবে? 2 জনরেই বাড়াবে। আর ক্যালসিটোনিন কি করবে? 2 জনরেই কমাবে। বাট এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে এটা যে সিক্রেটেড বাই সি সেল অফ থাইরয়েড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, যে ক্যালসিটোনিন কিন্তু দেখেন যে প্যারাথাইরয়েড কিন্তু সিক্রেটেড হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন দিয়ে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দিয়ে, বাট ক্যালসিটোনিন কিন্তু সিক্রেটেড হচ্ছে থাইরয়েড দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় বুঝে পড়তে হবে। হাইপোক্যালসিয়ামের কি কি কজ আছে, ম্যানেজমেন্ট আছে, যে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানি ক্যালসিয়াম ক্লোরাইড অথবা গ্লুকোনেট দুটোই দেওয়া যায়, এটা এখানে লেখা আছে। হাইপার ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি বলছিলাম, আপনারা জানেন যে মেইন কজ হচ্ছে ম্যালিগনেন্সি, হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে ম্যালিগনেন্সি। হ্যাঁ, আর যদি নন হসপিটালাইজ হয় তাহলে মেইন কজ হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ক্লিনিক্যাল ফিচার কি হয় দেখেন? স্টোন, বোন, অ্যাবডোমিনাল গ্রোন এন্ড সাইকিক মোড। আর দেখেন এই যে শিম্পাঞ্জি, এটা দিয়ে আপনি এটা মনে রাখতে পারবেন। ম্যানেজমেন্ট অফ হাইপার ক্যালসিয়ামে কি কখন করতে হবে আপনার? আর্জেন্ট
কখন লাগবে? এই যে দেখেন এখানে কিছু কথা আছে। আর ফার্স্ট কাজ কি, এই যে যেটা প্রতি বছর আসে সেটা কি, 3 থেকে 6 লিটার নর্মাল স্যালাইন আপনাকে 24 আওয়ার দিতে হবে। তার সাথে আপনি কি করতে পারেন, ক্যালসিটোনিন দিতে পারেন, বিসফসফোনেট দিতে পারেন। বিসফসফোনেটের কথা আমি কি বলছি, যে পামিড্রোনেট যেটা হচ্ছে সব থেকে পোটেন্ট, নর্মাল রোগীদের জন্য এটা ইউজ করবেন। আর ম্যালিগন্যান্সি যারা, তাদের জন্য লাগবে হচ্ছে জোলেড্রোনেট। এছাড়া ক্যালসিটোনিন দেওয়া যায়, প্রেডনিসোলনও দেওয়া যায়। এরপরে আরেকটা হচ্ছে যে হাইপার ক্যালসেমিয়া। হাইপার ক্যালসেমিয়ার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইসিজি চেঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার মুখস্থ করে ফেলা ছাড়া আসলে উপায় নেই, কারণ হচ্ছে যেটা তো আসলে বুঝতে গেলে অনেক কিছু আমাদেরকে জানতে হবে, যেটা শুধুমাত্র আমাদের বার্ডেন বাড়াবে। তো সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে পরীক্ষার আগে। আমি আমার পরীক্ষার আগে আমার মনে আছে আমি খেলে হচ্ছে যে ইসিজি, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে যে ম্যাগনেসিয়াম, এগুলির যে হচ্ছে যে আপনার ইসিজি চেঞ্জ, সেগুলি পড়ছি। তারপরে পরীক্ষার হলে আসছিল যেটা, আমার ধারণা, আমার এটা মনে ভুল হয়েছিল, আমার যতদূর মনে পড়ে আর কি। আচ্ছা, কি কি কারণে হাইপার ক্যালেমিয়া হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হাইপার ক্যালেমিয়া আমি একটা সহজভাবে যদি বলি, যে আমরা জানি কি যে সেলের ভিতরে থাকে পটাশিয়াম, তাই না? তো কোনো কারণে যদি সেল ডিস্ট্রাকশন হয়, তাহলেই কি হবে, আপনার কিন্তু হচ্ছে যে হাইপার ক্যালেমিয়া হবে। তো আমরা তো জানি যে রেনাল ফেলিয়ার হলে হাইপার ক্যালেমিয়া হয়। কিছু ড্রাগ আছে পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক, যারা কিনা হচ্ছে হাইপার ক্যালেমিয়া করে। আবার আমরা কি জানি যে হচ্ছে যে টিস্যু নেক্রোসিস যদি হয় কোনো কারণে, যেমন বার্ন ট্রমা, তাহলে কি হবে, সেল ডিস্ট্রাকশন হবে। সেল ডিস্ট্রাকশন হলে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। আবার ম্যাসিভ ব্লাড ট্রান্সমিশন যদি করেন, সেক্ষেত্রেও কি হবে, ব্লাড আরবিসিতেও বেশ কিছু ডিস্ট্রয়েড হয়ে যায়, তাই না? প্লেটলেট ডিস্ট্রয়েড হয়, সেগুলির সাথে কি আছে, পটাশিয়াম আছে, তারা কিন্তু হাইপার ক্যালেমিয়া করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়ার কিছু কজ আছে, কিছু আছে অ্যালকালোসিসের সাথে, কিছু আছে অ্যাসিডোসিসের সাথে। এটা একটু বুঝে খেয়াল করে দেখবেন। আচ্ছা, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যতগুলি ইসিজি ফিচার আছে, সেটা হচ্ছে যে হাইপোক্যালেমিয়া। তো হাইপোক্যালেমিয়ার ইসিজি ফিচারের কিন্তু আবার হচ্ছে যে একটা আপনার মেনোমিক্স আছে। সেটা কি, যে ইন হাইপোক্যালেমিয়া ইউ হ্যাভ নো পট অ্যান্ড নো টি বাট এ লং পিয়ার অ্যান্ড এ লং কিউটি। এই জিনিসটা দিয়েই আপনি হচ্ছে যে মোটামুটি এইটা মনে রাখতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে তার ইউ ওয়েভ থাকে, একটা এক্সট্রা আলাদা ওয়েভ থাকে, এটাকে বলা হচ্ছে ইউ ওয়েভ। এটা যে একটা ছবি এখানে দেওয়া আছে, হাইপোক্যালেমিয়াতে কি হয়, হাইপার ক্যালেমিয়াতে কি হয়, এটা একটু দেখবেন। আচ্ছা, ম্যাগনেসিয়াম থেকেও প্রশ্ন আসে, ম্যাগনেসিয়ামটাকে আপনাদের একটু দেখতে হবে। এগুলি বেসিক্যালি মানে রিডিং পড়লেই আপনি বুঝে যাবেন, এই কারণে আমি এগুলি নিয়ে হচ্ছে যে তেমন একটা ডিসকাস করি নাই। আবার আরেকটা জিনিস আছে যে কম্বাইন্ড ডেফিসিয়েন্সি অফ ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এটা কিন্তু আমি আমার ইন্টার্ন লেভেলে হচ্ছে যে পাইছিলাম, যে একটা রোগীর হচ্ছে যে কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম কম থাকে, পরে হচ্ছে যে দেখা গেলো যে তার ম্যাগনেসিয়ামও কম। তো ম্যাগনেসিয়াম কম থাকার কারণে বেসিক্যালি হচ্ছে যে তার ক্যালসিয়াম কম ছিল। তো পরে যখন আমরা তাকে নালেপসিন দিলাম, নালেপসিনে তো ম্যাগনেসিয়াম থাকে, তাই না? মানে কিন্তু রোগী আবার ইমপ্রুভ করে গেল। তো এটা এখানে একটু আছে। আচ্ছা, এরপরে আছে যে হাইপোন্যাট্রেমিয়া। হ্যাঁ, হাইপোন্যাট্রেমিয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। এইটা হচ্ছে যে আপনাদেরকে পড়তে হবে। তো এইখানে হচ্ছে যে সহজভাবে একটা ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, যে কি হচ্ছে দেখেন এখানে, যে হাইপোন্যাট্রেমিয়া কখন কখন হতে পারে। হাইপোন্যাট্রেমিয়া একটা হতে পারে যে আপনার কিডনি বেশি বেশি সোডিয়াম বের করে দিচ্ছে, তাইলে আপনার হাইপোন্যাট্রেমিয়া হতে পারে, তাই না? আরেকটা কি, যে আপনার বডিতে ব্লাড ভলিউম অনেক কম, তাহলে তখন কিডনি কি করবে, অ্যালডোস্টেরন সিক্রেট করবে, তাই না? সরি, হচ্ছে যে যখন হচ্ছে যে আপনার বডিতে হচ্ছে সোডিয়াম নাই, তখন কি হবে, তখন কিন্তু হচ্ছে যে আপনার ইউরিনারি সোডিয়ামও কিন্তু কম সিক্রেটেড হবে, কারণ তার তো সোডিয়াম রিলিজ করার ওয়ে নাই। এটা একটা। আর একটা হচ্ছে যে যদি কোনো কারণে বডিতে সোডিয়ামের কন্টেন্ট ঠিক আছে, বাট ওয়াটারের কন্টেন্ট অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে আপনার এইটা হচ্ছে যে আমাদের কি হবে, যে একটা মানে সিউডো হাইপোন্যাট্রেমিয়ার মতো একটা কন্ডিশন ডেভেলপ করবে, তাই না? যে আপনার সোডিয়াম কন্টেন্ট ঠিক আছে ওভারঅল, বাট হচ্ছে যেহেতু ব্লাড ভলিউম বেড়ে গেছে, সুতরাং কি হচ্ছে, আপনার হাইপোন্যাট্রেমিয়া হচ্ছে। এটা মেইন কারণ কি, ওয়াটার এক্সেস। এই তিনটা কারণে হচ্ছে যে আপনার হয়ে থাকে। আপনারা এটা একটু পড়বেন, যদি কোনো কারণে কনফিউশন হয় আমাকে জানাবেন, আমি এটা হচ্ছে যে এক্সপ্লানেটরি ভিডিও দেবো। হ্যাঁ, আচ্ছা, ম্যানেজমেন্ট গুলি আপনি দেখলেই বুঝতে পারবেন। আশা করি এটা নিয়েও ডিসকাস করার কিছু নাই, কারণ ছোটবেলা থেকে আমরা হাইপোন্যাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া এগুলির ম্যানেজমেন্ট দেখে আসতেছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে হাইপার ইউরিসেমিয়া। এখানে ওই একই কথা, যে বেসিক্যালি মনে রাখার মতো জিনিসপত্র। তো এগুলি হচ্ছে যে বারবার পড়েই মনে রাখতে হবে। কিছু মেনোমিক্স আছে, মেনোমিক্স গুলি আপনাদের হেল্প করবে এগুলিকে মনে রাখার জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের ডিসকাশন। আমি আজকে বেশ একটা লম্বা সিলেবাসই আপনাদের সাথে ডিসকাস করলাম, বাট হচ্ছে যেগুলি বোঝার মতো সেগুলি আপনাদেরকে আমি এক্সপ্লেন করেছি। এর বাইরেও যদি, আমি বারবার বলতেছি, যদি কারো কোনো কনফিউশন থাকে কোনোটা নিয়ে, তাহলে হচ্ছে যে আপনারা আমাকে জানাবেন, আমি ওটা হচ্ছে যে আবার এক্সপ্লেন করবো। তো আজকে তাহলে হচ্ছে যে এই পর্যন্তই। আমরা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে অ্যানাটমির ক্লাস শুরু হবে। অ্যানাটমির প্রথম 3টা ক্লাস হচ্ছে আমাদের ডাক্তার রাগিব সারিয়া নয়ন নিবেন। উনি ওইভাবেই সবকিছু রেডি করছেন, আপনাদেরকে পিডিএফও দেওয়া হবে তার আগে। আর এরপরে হচ্ছে যে আবার আমিও অ্যানাটমির কিছু টপিক নেব, কিন্তু প্রথম কয়েকটা টপিক হচ্ছে রাগিব নেবে। আর নেক্সট দিন হচ্ছে আপনাদের তাহলে পরীক্ষা থাকবে একসাথে, হচ্ছে এন্ডোক্রাইনোলজি, তারপরে হচ্ছে যে নিউরোলজি, তারপরে হচ্ছে যে আপনার মিসসেলানিয়াস এবং বডি ফ্লুইড থেকে।
সবাই তাহলে ভালো থাকবেন। ভাইয়া ওই যে একটা জিনিস ভাইয়া, ভেসেলের উপর তো ভাইয়া সিম্প্যাথেটিক, আর কোনটা কোনটার উপর যিনি থাকে না ভাইয়া, একটু বুঝলেন যে কার্ডিয়াক ভেসেলস আর জানি কোনটা। আচ্ছা, ওইটা ছিল হচ্ছে যে আপনার অ্যাট্রিয়ামের উপরে এবং যে আমাদের যে কন্ডাক্টিং সিস্টেম, হ্যাঁ, মানে এসএ নোড এভি নোড এর উপরে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুইজনের ইফেক্ট আছে, বাট ভেন্ট্রিকলের উপর শুধুমাত্র সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট, ব্লাড ভেসেলের উপরে শুধুমাত্র সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট। বোঝা গেছে? জি তার ভাই, মানে হচ্ছে জি ব্লাড, ভাই। আপনাকে যদি কেউ বলে যে হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি বাড়ে তাহলে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কমে যাবে, এটা ভুল, কারণ ভেন্ট্রিকুলার মাসলের উপরে প্যারাসিম্প্যাথেটিকের কোনো রোল নাই। বোঝা গেছে? কিন্তু কেউ যদি বলে যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বাড়বে, তাহলে কিন্তু এটা আবার রাইট, কারণ ভেন্ট্রিকুলার উপরে সিম্প্যাথেটিকের অ্যাক্টিভিটি আছে। বোঝা গেছে? তাহলে এসএ নোড জি ভাই, এভি জি নোড ভাই। প্লাস হচ্ছে অ্যাট্রিয়াম, এখানে বোথ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কাজ করবে, বাট ভেন্ট্রিকল এবং ব্লাড ভেসেল দুই ভি, এদের উপরে শুধুমাত্র সিম্প্যাথেটিক কাজ করবে। জি ভাইয়া, জি ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি। হ্যাঁ, তো যে কোনো টপিক যদি বুঝতে ঝামেলা হয় আমাকে জানায়েন, আমি সেটা এক্সপ্লেন করে দেবো পরে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, তাহলে আজকে এই পর্যন্তই।